হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আজকের হিসাব বিজ্ঞানের চতুর্থ ক্লাসে। আমাদের ইতিমধ্যে তিনটি ক্লাস সম্পন্ন হয়েছে। আজকে আমাদের চতুর্থ ক্লাস। আজকের ক্লাসটি হচ্ছে যে আমাদের সাজানো হয়েছে মূলত দুটি টপিকের উপরে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এবং হচ্ছে যে শেয়ার এবং স্টক নিয়ে। আহ, আমাদের আজকের এই ক্লাসটিতে আমি প্রবেশের আগে দুটো কথা বলি। সেটা হচ্ছে যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কিন্তু হচ্ছে যে চূড়ান্ত আর্থিক প্রতিবেদনের একটি অংশ। এবং এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হচ্ছে যে এখান থেকে কমপক্ষে 3 থেকে 4টি প্রশ্ন থাকবে। ম্যাথমেটিক্যাল হয়তো 2টি থাকবে এবং হচ্ছে যে আমাদের থিওরিটিক্যাল রিলেটেড হচ্ছে 2টি থাকবে। তো এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হচ্ছে যে আমাদেরকে সমাধান করার জন্য প্রথমেই এটার সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে। আমরা হচ্ছে যে বেসিক টু অ্যাডভান্স এই বিষয়টা সম্পর্কে হচ্ছে জানবো। তারপরে আমাদের দ্বিতীয় পার্টে থাকবে হচ্ছে যে আমাদের স্টক এবং ডিভিডেন্ড নিয়ে। আপনারা অনেকেই হচ্ছে যে স্টক ডিভিডেন্ডের বিষয়টাতে যেটা হয় যে সবাই বুঝেন, কিন্তু এখানে অনেক সময় অনেকের হচ্ছে যে কিছু সমস্যা থাকে হয়তো, যেমন স্টক, শেয়ার, বন্ড, এগুলোতে আমরা অনেক সময় গুলিয়ে ফেলি আসলে কোনটা কি। তো আজকে আমরা হচ্ছে যে বিভিন্ন বিষয়ের হচ্ছে যে ক্লাসটি সাজিয়েছি পার্থক্য তৈরি করে, যে ক্যাপিটাল রিজার্ভ, রিজার্ভ ক্যাপিটালের মধ্যে পার্থক্য কি। তারপর হচ্ছে যে আমাদের হচ্ছে যে স্টক স্প্লিট এবং স্টক ডিভিডেন্ডের পার্থক্য কি, শেয়ার এবং হচ্ছে স্টকের পার্থক্য কি। আমরা এভাবে হচ্ছে আমাদের ক্লাসটি হচ্ছে আজকে সাজিয়েছি। তো চলুন আজকে আমাদের ক্লাসটিতে যাই। এবং এই ক্লাসে আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে অন্তত 3 থেকে 4টি প্রশ্ন থাকবে এবং শেয়ার থেকে হচ্ছে যে আমাদের এরকম 5 থেকে 6টি প্রশ্ন হচ্ছে থাকতে পারে। কারণ এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং যে কোনো পরীক্ষাতে হচ্ছে যে এই দুটো টপিকের উপরে কিন্তু প্রশ্ন হয়ে থাকে। চলুন আমরা হচ্ছে যে আজকের ক্লাসে হচ্ছে যে প্রবেশ করি। আহ, আমাদের হচ্ছে যে আজকের যে মেইন ক্লাস, সেই ক্লাসটি হচ্ছে সাজানো হয়েছে আহ, কিছু বিষয়ের উপরে। সেটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আছে হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, তারপর হচ্ছে যে ইম্পর্টেন্স এন্ড প্রিপারেশন, যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের গুরুত্ব এবং হচ্ছে প্রিপারেশনটা কি, এবং হচ্ছে যে অ্যাকাউন্টিং ফর হচ্ছে কমন স্টক ইস্যু, ট্রেজারি, প্রিফার্ড স্টক, ডিভিডেন্ড, রিটেন আর্নিং, বোনাস শেয়ার, স্টক ডিভিডেন্ড, এই সামগ্রিক বিষয় নিয়ে আমরা হচ্ছে আজকে কথা বলবো। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো থাকবে সেটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এটা এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। তারপরে বিভিন্ন ধরনের শেয়ার, তারপরে হচ্ছে যে ট্রেজারি স্টক, বিভিন্ন এবং ক্যাপিটাল রিজার্ভ, রিজার্ভ ক্যাপিটাল পার্থক্য, এই বিষয়গুলো হচ্ছে আমরা আজকে বিস্তারিত হচ্ছে পড়ার চেষ্টা করব। আহ, আমাদের হচ্ছে যে এখানে হিসাব বিজ্ঞানের হচ্ছে যে আজকের যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ধরুন আজকে আমাদের প্রথম ক্লাসে যাই, সেটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বিষয়টা কি। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হচ্ছে যে আহ, আমাদের নগদ আগমন এবং নির্গমন, এই দুইটা বিষয়কে হচ্ছে আমরা একত্রে বলি হচ্ছে যে নগদ প্রবাহ। এখন একটা নির্দিষ্ট হিসাবকাল শেষে হচ্ছে যে নগদ আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহের তথ্য সংবলিত যে বিবরণী হচ্ছে প্রস্তুত করা হয় তাকে বলা হয় হচ্ছে যে নগদ প্রবাহ বিবরণী। বা সহজ করে বললো হচ্ছে যে একটা নগদ প্রবাহ বিবরণী কিন্তু একটা নির্দিষ্ট হিসাবকালে হবে এবং সেটা নগদ আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহের তথ্য নিয়ে যে বিবরণীটা তৈরি করা হবে সেটা হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। কাইসোয়েন কিমেলে বলতেছে যে নগদ প্রবাহ বিবরণী হচ্ছে একটা মৌলিক আর্থিক বিবরণী, যেটা হচ্ছে একটা আর্থিক প্রতিষ্ঠানের যে আপনার পরিচালন, বিনিয়োগ এবং অর্থায়ন কার্যাবলীর সাথে সম্পর্কিত যে নগদ প্রাপ্তি প্রদান এবং নিট নগদ পরিবর্তন সম্পর্কে হচ্ছে যে বিবরণ হচ্ছে তথ্য সরবরাহ করে, সেটাই হচ্ছে আর্থিক সেটাই হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। তাহলে নগদ প্রবাহ বিবরণীটা কি, সেটা কিন্তু একটা মৌলিক আর্থিক বিবরণী। আন্তর্জাতিক যে হিসাব মান IAS 7 অনুযায়ী হচ্ছে যে নগদ প্রবিবরণ প্রস্তুত করে, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা সবাই দাগিয়ে রাখবেন যে এটা বিভিন্ন জায়গা থেকে একটা MCQ থাকে যে আমরা যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করি সেটা হচ্ছে আন্তর্জাতিক হিসাব মান IAS কত দ্বারা, IAS 7, IAS 9, IAS 17 না 16, হ্যাঁ, এটা কত দ্বারা তৈরি করা হয়। তাহলে আমরা এটা জেনে রাখলাম যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা তৈরি করা হয় মূলত হচ্ছে যে IAS 7 দ্বারা। হ্যাঁ, তারপর হচ্ছে যে বড় বড় যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আছে তাদের যে চূড়ান্ত আর্থিক প্রতিবেদন তৈরি করে, সেখানে হচ্ছে যে চূড়ান্ত আর্থিক প্রতিবেদনের অংশ হিসেবে হচ্ছে যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করে বাধ্যতামূলক ভাবে। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ লাইন, যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করা কি বাধ্যতামূলক নাকি ঐচ্ছিক। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করা বাধ্যতামূলক, একদম ক্লিয়ার। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হচ্ছে যে বাধ্যতামূলক এটা তৈরি করা। কারণ আমরা কিন্তু পড়েছি গত ক্লাসে, দেখেন যে মনে করে যে আমরা যখন চূড়ান্ত আর্থিক প্রতিবেদন তৈরি করি, যে আর্থিক প্রতিবেদনের কিন্তু 5টা অংশ বলেছিলাম আমি। আর্থিক প্রতিবেদনের যদি 5টা অংশ থাকে তার মধ্যে একটা ছিল হচ্ছে প্রিপেয়ার হচ্ছে যে স্টেটমেন্ট অফ হচ্ছে ক্যাশ ফ্লো।
তাহলে আমাকে অবশ্যই কি করতে হবে, প্রতিষ্ঠানের একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করতে হবে, এটা বাধ্যতামূলক। তাহলে কি বলতেছে যে বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের সময় তাদের চূড়ান্ত আর্থিক প্রতিবেদন অংশ হিসেবে বাধ্যতামূলক ভাবে হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করে থাকে। এখন ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা কেন তৈরি করে, এখানে একটু যদি আমরা খুব সংক্ষেপে বলি, সেটা হচ্ছে যে আমরা যখন আয় বিবরণী তৈরি করি, তারপরে উদ্ধৃতপত্র বা হচ্ছে যে আর্থিক অবস্থা বিবরণী তৈরি করি, সংরক্ষিত আয় বিবরণী তৈরি করি, তখন কিন্তু এগুলো কি করে আমাদেরকে হচ্ছে সংক্ষিপ্ত তথ্য দেয়। এই কি কি সম্পর্কে সম্পর্কে তথ্য দেয়, সেটা হচ্ছে যে অ্যাকচুয়াল ক্যাশ ফ্লো, একটা প্রতিষ্ঠানের যে প্রকৃত নগদ অর্থের যে তথ্য, এই সম্পর্কে এই তিনটা বিবরণী হচ্ছে আমাদেরকে সংক্ষিপ্ত তথ্য দেয়। কিন্তু আমরা যদি আর্থিক আমরা যদি এই নগদ প্রবাহ বিবরণী যদি আমরা তৈরি করি, তাহলে এই নগদ প্রবাহ বিবরণী হচ্ছে আমাদেরকে একটা পূর্ণাঙ্গ সম্পূর্ণ হচ্ছে যে নগদ অর্থের আন্তঃপ্রবাহ বই সম্পর্কে তথ্য সরবরাহ করে। সেজন্য হচ্ছে আমরা আলাদা করে শুধু নগদ অর্থের কি আমাদের প্রতিষ্ঠানে কি পরিমাণে নগদ অর্থে আন্তঃপ্রবাহ, বই প্রবাহ এবং অ্যাকচুয়াল ক্যাশ কি পরিমাণে আছে সেটা জানার জন্য হচ্ছে আমরা আলাদা করে হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নামে একটা স্টেটমেন্ট তৈরি করি। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন কেন আমরা স্টেটমেন্ট তৈরি করি। আমরা বিস্তারিত আরো জানবো কেন স্টেটমেন্ট তৈরি করি। আচ্ছা, ক্যাশ ফ্লো স্টেটমেন্টের যে বৈশিষ্ট্য, আসলে কি কি বৈশিষ্ট্য থাকলে একটা স্টেটমেন্ট ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হতে পারে। হ্যাঁ, আমরা তো যে কোনো স্টেটমেন্টকে আমরা ক্যাশ ফ্লো বলবো না। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হতে গেলে কি কি তার হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স লাগবে। নাম্বার ওয়ান, পিরিয়ডিক্যাল স্টেটমেন্ট, যে এটা কিন্তু ডেইলি করা হয় না। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট একটা প্রতিষ্ঠান কখনো ডেইলি করে না, সে একটা পিরিয়ড শেষে করে, নির্দিষ্ট একটা হিসাবকাল শেষে করে। সেটা মান্থলি করতে পারে, সেটা সে উইকলি, মানে উইকলি সাধারণত করে না, তারপর বলে দিলাম মান্থলি, ইয়ারলি, তারপর হচ্ছে যে বাই ইয়ারলি, মানে সে হচ্ছে যে মাসিক, পাক্ষিক, ষান্মাসিক, বাৎসরিক, এভাবে হচ্ছে সে একটা প্রতিষ্ঠান কি করে, সে তার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ লাইন এখানে দ্বিতীয়টা হচ্ছে যে ক্যাশ ফোকাসড। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কিন্তু ইনকাম স্টেটমেন্টের মতো না, এটা আলাদা। কিভাবে আলাদা, যে আমরা যখন একটা ইনকাম স্টেটমেন্ট তৈরি করি তখন অ্যাকাউন্টিং এর ভাষায় সেটা হচ্ছে যে অ্যাক্রুয়াল বেসিস, অর্থাৎ বকেয়া ভিত্তিতে হচ্ছে একটা ইনকাম স্টেটমেন্ট তৈরি করা হয়। এটা মাথায় রাখেন। ইনকাম স্টেটমেন্ট কিসের ভিত্তিতে করে, ইনকাম স্টেটমেন্ট সবসময় হচ্ছে বেশিরভাগ হচ্ছে যে অ্যাক্রুয়াল বেসিসে করে প্রতিষ্ঠানগুলো। এই অ্যাক্রুয়াল বেসিস কেন করে, কারণ অ্যাক্রুয়াল বেসিসের মধ্যে আপনার ডেপ্রিসিয়েশন আসে, আপনার হচ্ছে যে প্রভিশন আসে, আপনার ক্রেডিট সেলস আসে। তাহলে এই যে অবচয়, সঞ্চিতি, তারপরে বাকিতে বা ধারে পণ্য বিক্রয়, এগুলো সবই কিন্তু অনগদ, হ্যাঁ, লেনদেন, যেগুলো ইনকাম স্টেটমেন্টে আসে। তো এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট যদি আমরা তৈরি করি, সেখানে কিন্তু এই বিষয়গুলো আসার কোনো সুযোগ নাই। হ্যাঁ, এই বিষয়গুলোকে অ্যাডজাস্ট করতে হয়। তাহলে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে কি করে, এটা মেইনলি হচ্ছে ফোকাসেস করে যে নগদ যে ট্রানজাকশন, অর্থাৎ যেই আমরা পড়েছিলাম না একদম প্রথম ক্লাসের দিকে, মনে করেন সেখানে বলেছিলাম যে লেনদেন দুই ভাবে করা হয়, একটা অ্যাক্রুয়াল বেসিস, একটা ক্যাশ বেসিস। ক্যাশ বেসিসে কি বলছিলাম, যে যখনই নগদে প্রদান করা হবে বা নগদে প্রাপ্তি হবে তখন হচ্ছে এটা লিপিবদ্ধ করা হবে। তাহলে এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টে হচ্ছে শুধুমাত্র নগদে প্রাপ্তি এবং প্রদান সম্পর্কিত যে লেনদেনগুলো আছে সেগুলো হচ্ছে অন্তর্ভুক্ত করা হয়। এবং এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হচ্ছে যে একটা প্রতিষ্ঠানের তারল্যের কি পরিমাণে তারল্য আছে সে সম্পর্কে একটা কমপ্লিট ধারণা দেয়, এবং ওই তারল্য দিয়ে সে তার হচ্ছে যে যে দায়, সে দায়গুলো আসলে কতটা মিট আপ করতে পারবে, সে দায় কতটা পরিশোধ করতে পারবে, সেটা হচ্ছে আমরা জানতে পারি। একইভাবে হচ্ছে যে তাহলে আমরা কি বুঝলাম, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হচ্ছে একটা নির্দিষ্ট হিসাবকাল শেষে হয়। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট শুধুমাত্র হচ্ছে নগদ সম্পর্কিত লেনদেন দিয়ে হচ্ছে যে এটা করা হয়, কারণ এটার মেইন ফোকাসটা থাকে হচ্ছে যে আমাদেরকে অ্যাকচুয়াল ক্যাশটা বের করে নিয়ে আসা। এবং এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করার মাধ্যমে হচ্ছে যে ইনকাম স্টেটমেন্ট এবং হচ্ছে যে হচ্ছে যে কি বলে স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনকে হচ্ছে যে তৈরিতে এটা সাপোর্ট করে থাকে। ডাইনামিক নেচার, তারপর হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হচ্ছে যে এটার একটা বিষয় হচ্ছে এটা একটা ফাইন্যান্সিয়াল হেলথের ইন্ডিকেটর হিসেবে কাজ করে, খুবই গুরুত্বপূর্ণ। একটা প্রতিষ্ঠানের তার যে ফাইন্যান্সিয়াল হেলথ, হ্যাঁ, তার যে আর্থিক যে স্বাস্থ্য, সেটা আসলে কতটা ভালো, ওই প্রতিষ্ঠানের আর্থিক স্বাস্থ্য কতটা ভালো। হ্যাঁ, আমরা বলি না যে লোকটা আসলে মোটা সোটা কিন্তু আসলে দুর্বল, হ্যাঁ, বা হচ্ছে যে লোকটা চিকন হইলেও তার স্বাস্থ্য ভালো আছে। তো এখানে মানুষের ফিজিকের মতো হচ্ছে যে ফাইন্যান্সিয়ালের একটা ফিজিক আছে, সেটা হচ্ছে কতটা ভালো, এটা ভালোটা নির্ণয় করা হয় হচ্ছে যে ওই প্রতিষ্ঠানের হচ্ছে যে তার যে ক্যাশ আর্নিং ক্যাপাসিটি, সেটা হচ্ছে যে তার নগদ অর্থ উপার্জনের যে নগদ অর্থ উপার্জনের যে সক্ষমতা এবং তার যে ওভারঅল সামগ্রিক যে আর্থিক যে স্থিতিশীলতা, এই দুইটা বিষয়কে হচ্ছে যে মাথায় রেখে একটা প্রতিষ্ঠানের আর্থিক স্বাস্থ্যের সূচক হিসেবে কাজ করে এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এবং একই সাথে এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হচ্ছে যে
আমাদের প্রতিষ্ঠানের অভ্যন্তরে যে ম্যানেজার, বাইরের হচ্ছে যে ইনভেস্টর এবং অ্যানালিস্ট, তাদেরকে হচ্ছে যে ডিসিশন মেকিং এ সহযোগিতা করে। কিভাবে? ধরেন হচ্ছে যে একজন ম্যানেজার হচ্ছে যে সে যখন কোনো ডিসিশন মেক করবে, কিরকম যে আমি একটা ইনভেস্ট করবো কিনা, কোম্পানি তার কাছে একটা ভালো অফার আসছে যে অমুক জায়গাতে বা অমুক প্রোডাক্টে আমরা হচ্ছে যে কোনো বিনিয়োগ করবো কিনা, অমুক জায়গাতে আমরা কোনো জমি কিনবো কিনা, কারখানা করবো কিনা। এখন এই কাজগুলো করতে গেলে কি লাগবে? আপনার নগদ টাকা লাগবে। তখন প্রতিষ্ঠান হচ্ছে যে দেখে যে তার হচ্ছে আর্থিক, হ্যাঁ, অ্যাকচুয়াল ক্যাশের পরিমাণ কত, কিরকম আর্থিক সক্ষমতা তার আছে, তার লিকুইডিটি কেমন আছে। যদি দেখে যে ভালো আছে, সে বিনিয়োগ করবে, নাহলে করবে না। আবার ইনভেস্টর যারা বাইরের লোক, তারা চিন্তা করে যে আমি যে ইনভেস্টটা করবো ওই প্রতিষ্ঠানে, তা কি লভ্যাংশ দেওয়ার মতো সক্ষমতা আছে কিনা। দেখেন, সে চিন্তা করতেছে যে এই প্রতিষ্ঠান ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দিয়ে ইনভেস্টর হচ্ছে যে চিন্তা করে যে সে এখানে বিনিয়োগ করবে কিনা, কারণ যদি আমি বিনিয়োগ করে থাকি, পরে সে আমাকে হচ্ছে যে লভ্যাংশ দিতে পারবে কিনা। আর অ্যানালিস্টরা হচ্ছে যে একটা প্রতিষ্ঠানের যখন হচ্ছে যে এখানে অ্যানালিস্টের জায়গায় আমরা ক্রেডিটর বলি, যে যারা আসলে লোন দেয়, হ্যাঁ, যেমন অনেক সময় আমরা কি করে ব্যাংক বা অন্য কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কি করে কোম্পানিগুলোকে হচ্ছে লোন দিয়ে থাকে, তখন ওরা চিন্তা করে যে তার ক্যাশ ফ্লো স্টেটমেন্টের অবস্থাটা কিরকম, যে সে কি হচ্ছে লোন ডিউ টাইমে পরিশোধ করতে পারবে কিনা। তো এই সামগ্রিক বিষয়গুলো হচ্ছে যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মাধ্যমে হচ্ছে যে উঠে আসে। তো ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ভিত্তি করে তারা এই তিন শ্রেণীর মানুষ হচ্ছে ডিসিশন নিয়ে থাকে। তো তার মানে হচ্ছে একটা প্রতিষ্ঠানে কি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। এখন ইম্পর্টেন্সটা আমরা অলরেডি আমাদের কথার মধ্যে উঠে আসছে, তারপরে বলি যে এখানে শোস অ্যাকচুয়াল লিকুইডিটি পজিশন, যে এই ক্যাশ ফ্লো তৈরি করার মধ্যে যেমন আনলেক প্রফিট হুইচ ইজ বেসড অন অ্যাকচুয়াল অ্যাকাউন্টিং, যে আয় বিবরণী যেটা হচ্ছে যে আমরা হচ্ছে যে বকেয়া ভিত্তির উপর তৈরি করা হয়, এটার মতো না। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হচ্ছে যে ফুললি ফোকাস থাকে হচ্ছে ক্যাশের উপর, এবং এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হচ্ছে যে একটা প্রতিষ্ঠানের রিয়েল প্রকৃতপক্ষে কত টাকা নগদ প্রবাহিত হয়েছে এবং বের হয়েছে এটা সম্পর্কে জানা যায়। হ্যাঁ, এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মাধ্যমে হচ্ছে যে একটা প্রতিষ্ঠান তার ডে টু ডে যে এক্সপেন্স গুলো হয়ে থাকে সেটা মিট আপ করতে পারে কিনা, সেটাও হচ্ছে যে জানা যায়। এবং এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হচ্ছে যে এই যে একটু আগে যে কথা বলেছিলাম, ম্যানেজমেন্ট হচ্ছে যে তার ফিউচার ক্যাশ নিড নিয়ে হচ্ছে যে পরিকল্পনা সাজাইতে পারে। যে এখন যদি প্রতিষ্ঠানে হচ্ছে লোন থাকে, লোনটা যে পরিশোধ করবে, রিপেমেন্ট করবে, লভ্যাংশ এই বছর লভ্যাংশ তার শেয়ার হোল্ডারদেরকে দিতে পারবে কিনা লাভ হওয়ার পরেও, তারপরে সে নতুন বিনিয়োগ করবে কিনা, এই ধরনের ভবিষ্যৎ যে নগদ অর্থের বিষয়ে সিদ্ধান্ত, সেটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের উপর ভিত্তি করে হচ্ছে ম্যানেজার হচ্ছে নিয়ে থাকে। হুম। এবং এখানে দেখেন আরেকটা লাইন আমি ওয়েট করেছি, যে হেল্পস অ্যাভয়েড এ সিচুয়েশন অফ পেপার প্রফিট বাট নো ক্যাশ। পেপার প্রফিট মানে মানে এখন অ্যাকচুয়াল অ্যাকাউন্টের উপর ভিত্তি করে আমরা হচ্ছে যে মানে খাতা কলমে দেখাইলাম আমার আসলে অনেক লাভ হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি প্রতিষ্ঠানের হাতে নগদ টাকা নাই। এগুলা নগদ টাকা নাই, মানে খাতায় আছে কিন্তু নগদে নাই। তো একদম রিয়েল কত তার হচ্ছে ক্যাশ ইনফ্লো আউটফ্লো হয়েছে সেটা সম্পর্কে জানতে পারে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মাধ্যমে। সো এটা খুবই জরুরি তৈরি করা। হেল্পস ইন এভালুয়েটিং পারফরমেন্স, সেম ভাবে যে এটা হচ্ছে যে রিয়েল ক্যাশ, এটা যেই প্রফিটটা দেখাচ্ছে তার পিছনে আসলে রিয়েল ক্যাশ কতটুকু আছে। ইউজফুল ফর ইনভেস্টরস এন্ড ক্রেডিটর, আমি অলরেডি বলে ফেলছি। ইনভেস্টর হচ্ছে যে তারা জানতে চায় যে লভ্যাংশ দিতে পারবে কিনা, ক্রেডিটররা জানতে চায় তারা লোন পরিশোধ করতে পারবে কিনা। হ্যাঁ, ইন্ডিকেটর সোর্সেস এন্ড ইউজেস অফ ক্যাশ, এই 5 নাম্বারটা একটু বেশি গুরুত্বপূর্ণ, একটু মাথায় রাখেন। যে যদি প্রশ্ন করা হয় এরকম এমসিকিউ আকারে যে আমরা আসলে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা কেন তৈরি করব, তো এখানে একটা বড় ইনগ্রেডিয়েন্ট হচ্ছে যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করার মাধ্যমে হচ্ছে আমরা জানতে পারি যে অনেক সময় বলে না, এই ওর টাকা তো কালো টাকা, হ্যাঁ, এই টাকা সরকার বলবে এই টাকা কালো টাকা, হ্যাঁ, এই সব টাকা আমার, বা বলবে যে এই টাকা মানি লন্ডারিং এ ব্যবহার হয়েছে, বা এই টাকা হচ্ছে যে প্রতিষ্ঠানের আয় বহির্ভূত, এরকম বিভিন্ন অভিযোগ থাকতে পারে। কিন্তু আমি যদি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করি, তাহলে হচ্ছে যে বাইরের কোনো লোক বলতে পারবে না যে এই টাকা কালো টাকা, এই টাকা আয় বহির্ভূত টাকা, এই টাকা হচ্ছে মানি লন্ডারিং থেকে আসছে। কেন? কারণ আমি যখন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করবো, তখন হচ্ছে যে এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মাধ্যমে এই টাকার উৎস কোথায়, কোথা থেকে টাকাটা আসছে সেটা কিন্তু আমি শো করতে পারতেছি। এবং একইভাবে হচ্ছে যে এই টাকাটা আবার কোন কোন জায়গায় ব্যবহার করা হয়েছে সেটাও হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমি দেখাইতে পারতেছি। তাহলে বিষয়টা দেখেন, যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করার মাধ্যমে আপনি প্রথমে কি করলেন, যে কোন কোন উৎস থেকে আপনার টাকাগুলো আসছে সেটা আপনি জানতে পারলেন। আবার এই টাকাটা আপনি কোন কোন উৎস থেকে ব্যবহার করছেন সেটাও এখানে উল্লেখ থাকবে। তাহলে মানে কেউ বলতে পারবে না এই টাকাটা হচ্ছে যে বাইরের টাকা, বা এই টাকাটা হচ্ছে যে অন্য কাজে ইউজ করা হয়েছে। সো এবং এই টাকাটার এক্স্যাক্টলি সেটা আসলে বিনিয়োগে কত টাকা গেছে, অর্থায়নে কত টাকা গেছে, পরিচালনা প্রতিষ্ঠান চালাইতে যে পরিচালনা সেখানে কত টাকা গেছে সেটা আমরা জানতে পারতেছি। ওকে,
ডিসিশন মেকিং টুল হিসেবে অলরেডি আমি বলছি যে ম্যানেজমেন্ট, ইনভেস্টর, ক্রেডিটর তারা হচ্ছে ডিসিশন নিতে পারে যে আসলে তারা বিনিয়োগ করবে কিনা, ধার দিবে কিনা, প্রতিষ্ঠান হচ্ছে যে এই বছর নতুন করে বিনিয়োগ করবে কিনা, সে তারা ডিভিডেন্ড দিতে পারবে কিনা, অ্যাসেট পারচেজ করতে পারবে কিনা। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে যে এটা তৈরি করা বাধ্যতামূলক কেন। দেখেন এটা কেন তৈরি করা বাধ্যতামূলক। নাম্বার 1, IAS 7 বা IFRS অনুযায়ী এটা তৈরি করা বাধ্যতামূলক, এবং কোম্পানি যে আইন আছে সেখানে হচ্ছে যে এটা তৈরি করা হচ্ছে বাধ্যতামূলক বেশিরভাগ দেশে। ওকে, অ্যাকর্ডিং টু IAS 7 ডিসকাস দ্য ক্লাসিফিকেশন অফ ক্যাশ ফ্লোস। এখন এই যে IAS 7 অনুযায়ী নগদ প্রবাহ শ্রেণী বিভাগ আলোচনা করুন। সেটা কি, যে in the cash flow statement, cash receipts and cash payments are divided into 3 categories based on operating, investing and financing activities is classified. যে কি বলতেছে যে পরিচালন, তারপর হচ্ছে বিনিয়োগ এবং অর্থায়নের যে কার্যাবলী, এই 3টা কার্যাবলীর উপর ভিত্তি করে নগদ প্রাপ্তি এবং নগদ প্রদানকে, একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এটাই, নগদ প্রাপ্তি এবং প্রদান। তো এই 3টা কার্যাবলীর ভিত্তি করে নগদ প্রাপ্তি এবং প্রদানকে হচ্ছে 3 ভাগে ভাগ করা হয়েছে। আমরা 3টা ভাগে পড়বো। প্রথম হচ্ছে যে ক্যাশ ফ্লো ফ্রম হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস, যে অপারেটিং অ্যাক্টিভিটিস এর মাধ্যমে কি হচ্ছে যে নগদ প্রবাহটা যে প্রতিষ্ঠানের কাছে আসে সেই সম্পর্কে হচ্ছে আমরা এখানে ধারণা নেব। সেটা হচ্ছে যে রাজস্ব, আয় এবং হচ্ছে ব্যয় সংক্রান্ত যে কার্যক্রম, এগুলাকে বলা হচ্ছে পরিচালন কার্যক্রম। ঠিক আছে, রাজস্ব, আয় এবং ব্যয় সংক্রান্ত কার্যক্রমকে পরিচালন কার্যক্রম বলে। যেমন হচ্ছে যে বিক্রয় রাজস্ব, সেবা আয়, কমিশন প্রাপ্তি বা ভাড়া প্রাপ্তি ইত্যাদি হলো পরিচালন আয়। হ্যাঁ, একটা প্রতিষ্ঠানে যখন হচ্ছে কোনো জিনিস সেল করে, তারপরে সার্ভিস প্রোভাইড করে, রেন্ট, কমিশন, এগুলো হচ্ছে তার হচ্ছে কি আয়, পরিচালন আয়। একইভাবে হচ্ছে যে আমরা যদি কর্মচারীদের বেতন দেই, আমরা যদি পণ্য ক্রয় করি, অফিস ভাড়া দেই, এগুলো হচ্ছে আমাদের কি, পরিচালন ব্যয়। এখন এই যে একটা পরিচালন আয়, একটা পরিচালন ব্যয়, এই পরিচালন আয় ও ব্যয়ের কারণে সৃষ্ট যে নগদ আন্তঃপ্রবাহ, বহিঃপ্রবাহ, আমি কি বললাম যে আপনার প্রতিষ্ঠানে একটা কিন্তু নগদ পরিচালন আয় হইতেছে, এই জিনিস বিক্রি করতেছেন, সার্ভিস দিচ্ছেন, আবার একইভাবে হচ্ছে আপনার পরিচালন ব্যয়ও সৃষ্টি হচ্ছে। এখন এই পরিচালন আয় আর ব্যয়ের কারণে সৃষ্ট যে আপনার নগদ, একদিকে টাকা আসতেছে, নগদ আন্তঃপ্রবাহ, টাকা চলে যাচ্ছে নগদ বহিঃপ্রবাহ, পার্থক্যকে হচ্ছে পরিচালন সংক্রান্ত প্রাপ্ত নগদ প্রবাহ বলে। মানে আপনার নগদ আন্তঃপ্রবাহ এবং নগদ বহিঃপ্রবাহের যে পার্থক্য, এই পার্থক্যকে পরিচালন কার্যক্রম হতে হচ্ছে প্রাপ্ত নগদ প্রবাহ বলে থাকে। ঠিক আছে, অর্থাৎ আমি পরিচালন আয় থেকে কত পাইলাম, পরিচালন ব্যয় থেকে কত পাইলাম, এই দুইটার পার্থক্যকে আমরা বলবো পরিচালন কার্যক্রম হতে প্রাপ্ত নগদ প্রবাহ। একইভাবে হচ্ছে আমরা যদি বিনিয়োগের দিকে তাকাই, যে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, আমরা যখন বিনিয়োগ কার্যক্রম করি, হ্যাঁ, ক্রয় বিক্রয় যাই করি, আমরা যখন বিনিয়োগ কার্যক্রম করি, এই বিনিয়োগ হচ্ছে যে কার্যক্রম থেকে আমরা হচ্ছে যে কিরকম ক্যাশ ফ্লো আমাদের প্রতিষ্ঠানে আসে সেটা এখান থেকে জানতে পারি। যেমন হচ্ছে যে দীর্ঘমেয়াদী হচ্ছে যে দীর্ঘস্থায়ী সম্পদ হচ্ছে যে দীর্ঘস্থায়ী সম্পদ ক্রয়, তারপর দীর্ঘমেয়াদী বিনিয়োগ, এইটার রিলেটেড যে ক্রয় বিক্রয় আছে, এই ক্রয় এবং বিক্রয় রিলেটেড কার্যক্রমকে হচ্ছে আমরা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস বলে। যে কি বললাম, যে ধরেন একটা সহজ কথায় বললে, যে কারবারের যে স্থায়ী সম্পদ ও দীর্ঘমেয়াদী বিনিয়োগ, এগুলোর ক্রয় বিক্রয় সংক্রান্ত কার্যক্রমকে আমরা বলবো বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম। কারবারের দীর্ঘমেয়াদী হচ্ছে যে বিনিয়োগ এবং স্থায়ী সম্পদ, এগুলোর ক্রয় বিক্রয় সম্পর্কিত কার্যক্রম হচ্ছে বিনিয়োগ কার্যক্রম। মানে এখানে ক্রয় বিক্রয়টা এলো মেইন। হ্যাঁ, ইনভেস্টিং হচ্ছে যে হয় পারচেজ হবে নয় সেল হবে। ওকে, এখন সেলিং ফিক্সড অ্যাসেট, যদি আমরা হচ্ছে দীর্ঘমেয়াদী সম্পদ হচ্ছে বিক্রয় করি, তাহলে কি হবে, নগদ টাকা আসতেছে, তাহলে ক্যাশ ইনফ্লো। আবার যদি হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্টে আমরা যদি বিনিয়োগ করি, তাহলে মেইন কি, আমি যদি বিনিয়োগ কিনি তাহলে আমার ক্যাশ কি চলে যাচ্ছে, তাহলে আউটফ্লো। এটি বললাম যে সেলিং ফিক্সড অ্যাসেট এন্ড লং টার্ম ইনভেস্টমেন্ট রেজাল্ট ইন ক্যাশ হচ্ছে যে ইনফ্লো, ঘুরে গেছে, আগেরটা ইনফ্লো আউটফ্লো হবে। এখানে মেইনলি যেটা হবে যে সেলিং ফিক্সড অ্যাসেট হচ্ছে যে ইনফ্লো হবে, আর লং টার্ম ইনভেস্টমেন্ট হচ্ছে যে আউটফ্লো হবে। ঠিক আছে, এটা একটু উল্টো হয়েছে, আপনারা এটা ঠিক করে নেবেন। সেলিং ফিক্সড অ্যাসেট হচ্ছে ইনফ্লো আর লং টার্ম ইনভেস্টমেন্ট হচ্ছে আউটফ্লো। ওকে, এখন দিস ক্যাশ ইনফ্লো এন্ড আউটফ্লো ইজ কল্ড হচ্ছে ক্যাশ ফ্লো রিসিভড ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এই যে এটাই, যে এই নগদ আন্তঃপ্রবাহ বহিঃপ্রবাহের পার্থক্যকে বিনিয়োগ কার্যক্রম হতে প্রাপ্ত নগদ প্রবাহ বলবে। ওকে, তারপরে আমরা যদি দেখি যে ক্যাশ ফ্লো ফ্রম হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, তো এখানে দেখেন প্রথমটা কি বলছি, যে একটু মাথায় রাখার চেষ্টা করেন যে তিনটা কার্যাবলীর মধ্যে প্রথমে ছিল যে পরিচালন আয় আর পরিচালন ব্যয়। এই পরিচালন আয় ব্যয়ের পার্থক্য থেকে হচ্ছে যে অপারেটিং ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস ঘটে। ওকে, তারপর হচ্ছে যে দীর্ঘমেয়াদী সম্পদ, হ্যাঁ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং যে স্থায়ী সম্পদ, এগুলোর ক্রয় বিক্রয় থেকে যে হচ্ছে নগদ প্রবাহ ঘটে, সেগুলো হচ্ছে বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ। এখন হচ্ছে কি
ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। আমরা কিন্তু একটা একটার সাথে মিশাই ফেলবো না, আমরা কিন্তু বিষয়টা সম্পর্কে একদম ক্লিয়ার আইডিয়া রাখবো। ঠিক আছে, সেটা কি? সেটা হচ্ছে যে অর্থায়ন কার্যক্রমের মধ্যে লভ্যাংশ, দীর্ঘমেয়াদী দায় এবং কোম্পানির শেয়ার মূলধন। একটা প্রতিষ্ঠানের যেই দীর্ঘমেয়াদী দায় এবং শেয়ার মূলধন সম্পর্কিত যে কার্যক্রম, সেটা হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এটা একদম লাইবিলিটি আর আমরা যে ওনার সিকিউরিটি পড়ি না, এই দুইটা বিষয়, দীর্ঘমেয়াদী দায় এবং কোম্পানির যে শেয়ার মূলধন সম্পর্কিত যেই কার্যক্রম, সেটাই হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এখন কোনো কোম্পানি যদি তার শেয়ার এবং বন্ড, হ্যাঁ, শেয়ার এবং বন্ড যদি নগদ অর্থের বিনিময়ে যদি ইস্যু করে, কি করে? কোনো কোম্পানি যদি শেয়ার ইস্যু করে বা বন্ড ইস্যু করে এবং তার বিনিময়ে যদি সে নগদ টাকা পায়, তাহলে খুব সহজে বোঝা যাচ্ছে প্রতিষ্ঠানে নগদ টাকা আসতেছে, মানে আন্তঃপ্রবাহ। তাহলে শেয়ার এবং বন্ডের বিনিময়ে যদি আমি মানে নগদ টাকার বিনিময়ে যদি আমি শেয়ার ছাড়ি, বন্ড ছাড়ি, তাহলে প্রতিষ্ঠানে গেল নগদ টাকা আসলো, তাহলে এলো নগদ আন্তঃপ্রবাহ। একইভাবে যদি হচ্ছে যে কোনো প্রতিষ্ঠান হচ্ছে যে কি করলো, যে বন্ড, প্রতিষ্ঠানে হচ্ছে বন্ড কিনছে, এখন বন্ডের মূল্য পরিশোধ বা প্রতিষ্ঠান যদি আবার লভ্যাংশ দেয়, এই যে এখানে লভ্যাংশ প্রদান কিন্তু ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস দ্বারা। এটাই অনেকে আমরা কিন্তু পেছ লাগাই ফেলে, যে যে কোনো প্রতিষ্ঠান যদি লভ্যাংশ দেয়, ঠিক আছে, তার শেয়ার হোল্ডারদেরকে লাভ হওয়ার পরে, সেটা কিন্তু ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়বে, অর্থায়নের মধ্যে পড়বে, যেন আমাদের পেছ না লাগে। তো যদি কোনো প্রতিষ্ঠান হচ্ছে যে এবার কি করে বন্ডের মূল্য পরিশোধ করে বা হচ্ছে লভ্যাংশ প্রদান করে, তাহলে হচ্ছে বহিঃপ্রবাহ সৃষ্টি হবে। তাহলে এবার কি দাঁড়াইলো, যে আমি যদি নগদ টাকা বিনিময়ে যদি শেয়ার ইস্যু করি বা বন্ড ইস্যু করি, ইস্যু করলে নগদ টাকা আসবে, আর লভ্যাংশ যদি প্রদান করি বা বন্ডের টাকার মূল্য পরিশোধ করি, তাহলে নগদ টাকা চলে যাবে। এই অর্থায়ন কার্যক্রম থেকে যে নগদ প্রবাহ আসে, সেটাই মূলত আমরা বলি হচ্ছে যে কি, একদম সহজ করে বললেন যে আমার হচ্ছে যে এই যে আমরা যে নগদ প্রবাহ, আমরা যে লভ্যাংশ দিলাম, আমরা যে ঋণপত্রের মূল্য পরিশোধ করলাম, এখান থেকে বহিঃপ্রবাহ ঘটলো। এবার উভয়ের যে পার্থক্য, এই উভয়ের পার্থক্যকে হচ্ছে যে অর্থায়ন কার্যক্রম মধ্যে প্রাপ্ত নগদ প্রবাহ বলবো। হ্যাঁ, এই যে দুইটা কার্যক্রম করলাম, এই এক থেকে টাকা আসলো, বহিঃপ্রবাহ করলো, তাহলে নগদ আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহের এই যে পার্থক্য, এই পার্থক্যকে আমরা বলবো অর্থায়ন কার্যক্রম হতে প্রাপ্ত নগদ প্রবাহ। ওকে, তাহলে আমরা বুঝে গেলাম যে কোনটা আসলে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর মধ্যে যাবে, কোনটা বিনিয়োগের ভিতরে ঢুকবে, কোনটা অর্থায়নের মধ্যে আসবে। ঠিক আছে, এখন আমরা দেখবো যে আসলে আরেকটা বিষয় আছে, এখানে একটা কিছু আমি বুলেট আকারে দিয়েছি, সেটা হচ্ছে যে এর মধ্যে এই তিনটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা। এবার প্রশ্ন আসতে পারে, যদি একেবারে খুব ট্রিকি প্রশ্ন করে, হ্যাঁ, যে আসলে এই যে পরিচালন, বিনিয়োগ এবং অর্থায়ন, এই তিনটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা প্রতিষ্ঠানের জন্য? এখন আপনি তো বলবেন যে তিনটাই গুরুত্বপূর্ণ, এর মধ্যে কোনটা আবার বেশি গুরুত্বপূর্ণ? তাহলে যদি বলে যে তিনটার মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, তখন আপনি বলবেন অপারেটিং অ্যাক্টিভিটিস। কেন? এই যে এখানে বলা আছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অপারেটিং অ্যাক্টিভিটিস। এর কারণটা আছে যে এই অপারেটিং অ্যাক্টিভিটিস এর মাধ্যমে যে নগদ প্রবাহটা দেখায়, যে অপারেটিং অ্যাক্টিভিটিস করার পরে যে নগদ প্রবাহটা শো করে, এইটার মাধ্যমে হচ্ছে যে প্রতিষ্ঠানের কতটা দক্ষতার সাথে পরিচালিত হচ্ছে সেটা বোঝা যায়। কি বলতেছি? অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে প্রাপ্ত নগদ প্রবাহ হচ্ছে যে আপনাকে হচ্ছে যে শো করবে বা প্রতিষ্ঠানকে জানাবে এই প্রতিষ্ঠানটা কতটা দক্ষতার সাথে পরিচালিত হচ্ছে, সেটা আমরা অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে জানতে পারবো। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা জানি যে আমরা যারা পড়ে আসছি একটা জিনিস, যে গোয়িং কনসার্ন প্রিন্সিপাল, একটা নীতি আছে না, যে হচ্ছে আমাদের একটা প্রতিষ্ঠান হচ্ছে চলমান সত্ত্বা অনুযায়ী হচ্ছে যে আজীবন চলতে থাকবে, গোয়িং কনসার্ন। এখন এই গোয়িং কনসার্ন হচ্ছে যে প্রিন্সিপাল অনুযায়ী বা নীতি অনুযায়ী হচ্ছে যে একটা প্রতিষ্ঠান যে চলমান সত্ত্বা যেটা আজীবন টিকে থাকবে, এটা আসলে কতটা বাস্তবসম্মত কথা, সেটা আমরা অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে জানতে পারবো। যে কি বলছে এখানে, যে কারবার প্রতিষ্ঠান একটা চলমান সত্ত্বা হিসেবে টিকে থাকবে কিনা, হ্যাঁ, তা পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ দেখে অনেকটাই ধারণা লাভ করা যায়। একদম, যে একটা প্রতিষ্ঠান আসলে কতদিন টিকে থাকবে। এখন দেখবেন যে একটা প্রায় সময় দেখবেন কিছু মানুষ একটা দোকান নিয়ে বসে আছে, সেটা হোক কাপড়ের দোকান, জুতার দোকান, যাই হোক, এখন তার প্রতিষ্ঠানে খুব একটা মানুষ যাওয়া আসা করে না। ঠিক আছে, খুব সে হাইফাই করে একটা দোকান দিছে, কিন্তু তার প্রতিষ্ঠানে খুব একটা মানুষ যাওয়া আসা করে না। যাওয়া আসা না করার কারণে কি হচ্ছে, তার প্রতিষ্ঠানে খুব একটা লেনদেন হয় না, বেচা কিনা হয় না। এখন এই যে আমরা যদি তার একটা 1 মাস পরে তার একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করি, এখন যদি দেখি যে তার কাছে প্রচুর ভালো ভালো প্রোডাক্ট আছে, কিন্তু তার কিন্তু দোকানে লুক আসে না, হয় তার হচ্ছে দোকানের পজিশনটা ঠিক জায়গায় নাই, অথবা হচ্ছে সে ভালো করে কাস্টমারকে অ্যাট্রাক্ট করতে পারে নাই। এই কারণে এখন দেখা গেছে কি, যে তার দোকানে যেটুকু লুকটুক আসে না, তার হচ্ছে আপনার হচ্ছে যে বেচাকেনা কম। এখন চলমান সত্ত্বা হিসাবে অনুযায়ী আমরা দেখতেছি যে তার যেহেতু অপারেটিং অ্যাক্টিভিটিস, পণ্য বেচা এবং কেনা খুব একটা ভালো না, তাহলে তার ভবিষ্যতে এই দোকান নিয়ে টিকে থাকা কঠিন। ঠিক আছে, তাহলে
আমরা কি শিখলাম যে চলমান হচ্ছে যে আমাদের যে অপারেটিং অ্যাক্টিভিটিস, এই অপারেটিং অ্যাক্টিভিটিস হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ এই তিনটার মধ্যে, যে এটার মাধ্যমে একটা প্রতিষ্ঠান টিকে থাকবে কিনা জানতে পারি। 2 নম্বর হচ্ছে একটা প্রতিষ্ঠান হচ্ছে যে কতটা দক্ষতার সাথে পরিচালিত হচ্ছে, এটা হচ্ছে এই অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে হচ্ছে আমরা বুঝতে পারি। ওকে ওকে, লেটস সলভ দ্য ফার্স্ট কোয়েশ্চেন। এখন which of the following best reflects a key characteristics of a cash flow statement compared to an income statement? খুবই গুরুত্বপূর্ণ কথা, যে এখানে কি বলছে যে একটা ইনকাম স্টেটমেন্টকে আমরা যদি ক্যাশ ফ্লো স্টেটমেন্টের সাথে তুলনা করি তাহলে কোন বৈশিষ্ট্যটা হচ্ছে সবার আগে আসবে। এখানে কোন তথ্যটা আছে ইনকাম স্টেটমেন্টের সাথে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কিভাবে আলাদা, বা এটা আসলে সিগনিফিকেন্সটা কি? দেখেন, প্রথম হচ্ছে ইট মেজার্স প্রফিটেবিলিটি বেসড অন অ্যাক্রুয়াল অ্যাকাউন্টিং। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হচ্ছে যে অ্যাক্রুয়াল অ্যাকাউন্টিং বেসডে করা হয় না, এটা বাদ, প্রথমেই বাদ। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অ্যাক্রুয়াল অনুযায়ী করা হয় না, এবং এটা প্রফিটেবিলিটি মেজার করে না, এটার কাজ শুধু নগদ টাকা নিয়ে কারবার করা। ওকে, আমি বিটাকে রাখলাম, সিতে গেলাম। ইট ক্লাসিফাইজ এক্সপেন্সেস ইনটু ফিক্সড এন্ড ভেরিয়েবল ক্যাটাগরিজ। এটা খরচ কি হচ্ছে স্থায়ী এবং পরিবর্তনশীল ভাগ করে, এটা ক্যাশ ফ্লো কোনো কাজই না আজেরা। It always results in the same net figure as the statement of profit and loss. ডিটা দেখেন যে প্রফিট এন্ড লসে মানে আয় বিবরণীতে যে হচ্ছে তথ্য প্রদর্শন করে যে নেট ফিগারটা হচ্ছে আসে, ক্যাশ ফ্লো স্টেটমেন্টও সেম কথাটাই আসে, সেম ফিগারটাই আসে। ভুল, একদম ভুল। কারণ আয় বিবরণীতে অনেক হচ্ছে আমাদের কি আসে, অ্যাক্রুয়াল বেসিস আসে, যেমন হচ্ছে ডিপ্রিসিয়েশন, প্রভিশন, এই বিষয়গুলো থাকে, ধারে বিক্রয় থাকে, কিন্তু ক্যাশ ফ্লোতে এগুলো আসে না। তাহলে বিতে কি বলছে দেখেন, যে ইট এক্সক্লুডস নন ক্যাশ ট্রানজাকশন। ভেরি ইম্পর্টেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হচ্ছে যে নন ক্যাশ ট্রানজাকশন গুলো হচ্ছে কি করে বাদ দিয়ে দেয়, যেখানে নন ক্যাশ ট্রানজাকশন এটা ক্যাশ ফ্লোতে নিয়ে আসে না, এবং এটা ফোকাস করে মেইনলি অ্যাকচুয়াল ক্যাশের উপরে। ঠিক আছে, তাহলে এখানে একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হচ্ছে যে নন ক্যাশ আইটেম গুলো বাদ দিয়ে দেয়, এবং হচ্ছে যে অ্যাকচুয়াল ক্যাশ যে প্রবাহ বা মুভমেন্ট এটার উপর হচ্ছে সেটা গুরুত্ব দিয়ে থাকে। তাহলে আমাদের এখানে প্রশ্ন উত্তর হচ্ছে বি। যদি আমরা কোশ্চেন নাম্বার 2 সলভ করি, দেখেন এখানে আমরা কি শিখলাম একটু আগে, যে কোনটা আসলে কোন জায়গাতে যাবে। যে কোম্পানি এক্স রিসিভড হচ্ছে টাকা 50,000 ফ্রম ইস্যুইং নিউ শেয়ার। সে হচ্ছে যে নতুন শেয়ার, নতুন কি বলছে যে শেয়ার ইস্যু করে 50,000 টাকা পাইছে, শেয়ার ইস্যু করছে। ওকে, মাথায় রাখেন, একটা কি পাইছে, শেয়ার ইস্যু পাইছে। 2 নম্বর হচ্ছে যে 20,000 টাকা সে হচ্ছে সে পরিশোধ করছে 20,000 টাকা, কিসের জন্য? ওই যে মেশিনারি ক্রয় করছে। তাহলে মেশিনারি যে সে ক্রয় করলো, এখানে পাইলো, এখানে দিল কত, 20,000। ওকে, একটা কি করলাম মাথায় রাখেন, সে ইস্যু করছে, ইস্যু করে পাইছে 50,000, আর 20,000 সে পরিশোধ করছে মেশিন ক্রয় করতে। ওকে, আর 10,000 টাকা সে পাইছে ইন্টারেস্ট ইনকাম হিসেবে। তাহলে দেখেন তিন জিনিস। এখন বলতেছে অ্যাকর্ডিং টু IAS 7 ক্লাসিফিকেশন অফ ক্যাশ ফ্লোজ, হাউ শুড দিস আইটেম বি প্রেজেন্টেড? কোনটা আসলে কোন ঘরে যাইবো, সোজা আলাপ। জিনিসটা দেখতে বড় মনে হলো, কিন্তু আসলে একদম পানির মতো সহজ। কিরকম? যে প্রথম কথা হলো যে যদি শেয়ার ইস্যু করে নগদ টাকা পায়, তাহলে কই যাবে? একটু মনে করার, একটু আগে আমরা পড়ছি, সেটা যাবে অর্থায়ন কার্যক্রমে। যদি শেয়ার ইস্যু করে, বন্ড ইস্যু করে যদি আমরা হচ্ছে নগদ টাকা পাই, সেটা হচ্ছে অর্থায়ন কার্যক্রমে আনতে প্রভাব। তাহলে ইস্যু অফ শেয়ার হচ্ছে কি হবে? অবশ্যই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। তাহলে দেখেন এখানে এ বি সি ডি, তাহলে ফাইন্যান্সিং যদি পড়ে তাহলে সি বাদ এ বাদ, প্রথমে সি ও বাদ এ ও বাদ। এবার আসি আমরা যে পেড টাকা 20,000 ফর পারচেজ অফ মেশিনারি। যদি সম্পদ, আমরা কি বলছিলাম মনে করেন, যদি স্থায়ী সম্পদ এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ কেনা বেচা করা হয়, ক্রয় বিক্রয় করা হয়, তাহলে সেটা বিনিয়োগ কার্যক্রমের মধ্যে যাবে একদম। তাহলে পারচেজ অফ মেশিনারি কি স্থায়ী সম্পদ ক্রয় করা হয়েছে, তাহলে এটা কি বিনিয়োগ কার্যক্রমের মধ্যে যাবে। তাহলে পারচেজ অফ মেশিনারি কি ইনভেস্টিং। তাহলে আমাদের কি অপশন কি কি বেঁচে ছিল একটু আগে দেখেন, অপশন বেঁচে ছিল কিন্তু আমাদের বি আর হচ্ছে ডি। এখন ডি তে পারচেজ অফ মেশিনারি লেগস অপারেটিং, তাহলে বাদ, একমাত্র অপশন ঠিক আছে কি বি। আচ্ছা ঠিক আছে, আমরা বুঝতেছি যে বি উত্তর হবে। আমরা আবার একটু দেখি যে ইন্টারেস্ট ইনকাম, 10,000 টাকা ইন্টারেস্ট পাইছে, তাহলে কি হলো, পরিচালন আয় হলো। তো পরিচালন আয় কি অপারেটিং, তাহলে একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে আমাদের এখানে উত্তর হচ্ছে বি। কারণ আমরা এখানে দেখলাম, দেখেন আপনি খুব ভালো করে কিভাবে বুঝবেন, আপনি যখন সবগুলা প্রশ্নর কোনো কারণে মানে যখন বুঝতে পারবেন যে অপশন গুলো কেন হবে না, তার মানে আপনার কাছে একদম ক্লিয়ার কনসেপ্ট আছে, যেটা উত্তর সেটা আছে। অনেক সময় দেখা যায় যে আমরা সূক্ষ্মভাবে একটাকে উত্তর দিয়ে দিচ্ছি, কিন্তু আরেকটা এর চেয়ে বেটার রেজাল্ট দিতেছে, হয়তো ভুল করে ফেলছে। তো আমরা যখন খুব ভালো করে বুঝবেন যে বাকিগুলা কেন উত্তর হবে না, এটাও যখন আপনি বুঝে যাবেন, তখন আপনার কাছে হচ্ছে যে বিষয়টা একদম ক্লিয়ার। 3 নম্বর কোশ্চেন হচ্ছে যে why the cash flow statement is considered more reliable than the income statement। এই যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হচ্ছে ইনকাম স্টেটমেন্ট থেকে কেন বেশি রিলায়েবল করে।
অথচ আমরা কিন্তু সারা জীবন কিন্তু আয় বিবরণী পড়ছি, ব্যালেন্স শিট পড়ছি, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমরা এবার তৈরি করে নেই, এগুলো আমরা শিখিও নাই। কিন্তু এখানে বলতেছে যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হচ্ছে ইনকাম স্টেটমেন্টের চাইতেও বেশি নির্ভরযোগ্য এবং সে ইন অ্যাসেসিং এ কোম্পানির শর্ট টার্ম সলভেন্সি। একটা কোম্পানির যদি স্বল্প মেয়াদী যে মানে সক্ষমতা, এটা যাচাই করতে হচ্ছে কি ক্যাশ ফ্লো স্টেটমেন্টের উপর ভরসা করা যায়। কিভাবে? দেখেন, ক্যাশ বিকজ ইট ইগনোরস টাইমিং ডিফারেন্সেস রিসিপ্ট এন্ড পেমেন্ট। রিসিপ্ট পেমেন্টের ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে টাইমিং কে পাত্তা দেয় না, না এটা খুব একটা গুরুত্বপূর্ণ কথা না। বিকজ ইট শোজ দ্য নেট ইনক্রিজ অর ডিক্রিজ ইন ওয়ার্কিং ক্যাপিটাল ডাইরেক্টলি। যে এখানে ওয়ার্কিং ক্যাপিটাল আমরা কি যে ওই যে মনে আছে যে সম্পদ থেকে হচ্ছে যে আমরা যে দায়বাদ দিলে যেটা থাকে যে ওয়ার্কিং ক্যাপিটাল, এই ওয়ার্কিং ক্যাপিটালের হ্রাস বৃদ্ধির সাথে আসলে এটার তেমন কোনো সরাসরি কানেকশন নাই। হ্যাঁ, বরঞ্চ সিতে দেখেন যে বিকজ ইট ইজ ফ্রি ফ্রম নন ক্যাশ অ্যাডজাস্টমেন্ট এন্ড শোজ অ্যাকচুয়াল লিকুইডিটি পজিশন। এই যে এটাই যে আমার এই যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মাধ্যমে হচ্ছে কি যে এখানে কোনো নন ক্যাশ অ্যাডজাস্টমেন্ট করা হয় না, যে অবচয় তারপরে সঞ্চিতি এগুলো এখানে আসে না। এবং দ্বিতীয়ত হচ্ছে যে একটা প্রতিষ্ঠানের অ্যাকচুয়াল লিকুইডিটি পজিশন কেমন আছে, এই লাইনটা বেশি গুরুত্বপূর্ণ, যে অ্যাকচুয়াল লিকুইডিটি পজিশন, তার যে তারল্য, হাতে কি পরিমাণ টাকা আছে, হ্যাঁ, এটাও হচ্ছে জানা যাইতে পারে একমাত্র ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মাধ্যমে। এই জন্য প্রশ্নে কি বলছে দেখেন, যে কি ইন অ্যাসেসিং এ কোম্পানির শর্ট টার্ম সলভেন্সি, এখানে কিন্তু বলছে যে শর্ট টার্ম সলভেন্সি। তাহলে স্বল্প মেয়াদী যে সচ্ছলতা বা সক্ষমতা, এটা আপনি কিভাবে জানতে পারবেন? এটা কিন্তু জানতে পারবেন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করার মাধ্যমে। আপনি যদি এখন আয় বিবরণী তৈরি করেন বা ইনকাম স্টেটমেন্ট তৈরি করেন কোনো একটা নির্দিষ্ট হিসাবকাল শেষে, সেটা কিন্তু শর্ট টার্ম সলভেন্সি বলবে না, কারণ এর মধ্যে কি অ্যাকচুয়াল বেসিসে অনেকগুলো বিষয় আছে। কিন্তু ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করলে কিন্তু আপনি এখানে যা তথ্য দিবে তার মানে আপনার হাতে সেই টাকাই আছে, এবং এটা আপনার একটা সলভেন্সি হচ্ছে যে ম্যানিফেস্ট করে, এটা প্রকাশ করে হচ্ছে যে আমার হাতে কি পরিমাণ হচ্ছে সলভেন্সি আছে। ঠিক আছে, এরপর হচ্ছে যে ক্যাশ বুক এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। যে ক্যাশ বুকটা কি, যে আমরা জানি যে এখানে একটা বিষয় হচ্ছে যে ক্যাশ বুকটা হচ্ছে আমাদের যে দৈনন্দিন যে বিভিন্ন ধরনের আমরা ধরেন লেনদেন গুলা করি, হ্যাঁ, নগদ প্রাপ্তি, নগদ প্রদান এবং নিট নগদ প্রবাহ, এগুলো সাধারণত হচ্ছে ক্যাশ বুকে লেখা হয়। হ্যাঁ, এই চারটা একটু মনে হয় সমস্যা হয়ে গেছে, এটা পিডিএফ এ ঠিক থাকবে। হ্যাঁ, এই চারটাতে একটু সমস্যা হয়েছে, চারটা আপনারা একটু পিডিএফ একটু চোখ বোলায় নেবেন, এটা এই পাশেরটা ও পাশে চলে গেছে, আমি একটু দুঃখিত, আপনারা একটু পিডিএফ থেকে মিলে নেবেন। হ্যাঁ, পিডিএফ এটা কারেকশন করে দেব। এটা হচ্ছে কি যে প্রথমত হচ্ছে ক্যাশ বুকটা কি, ক্যাশ বুকটা হচ্ছে যে আমাদের দৈনন্দিন যে বিভিন্ন ধরনের লেনদেন গুলা করা হয়, নগদ প্রাপ্তি, নগদ প্রদান, নিট নগদ প্রবাহ, এগুলো হচ্ছে লেনদেন করা হয়। আর ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা হচ্ছে যে এটা একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, হ্যাঁ, শোয়িং ক্যাশ ইনফ্লোস এন্ড আউটফ্লোস ডিউরিং এ পিরিয়ড। একটা প্রতিষ্ঠানে হচ্ছে যে একটা নির্দিষ্ট হিসাব কাল শেষে, দেখেন একটা নির্দিষ্ট হিসাব কাল শেষে হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ বই প্রবাহ নিয়ে সে একটা বিবরণী তৈরি করে। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হচ্ছে একটা নির্দিষ্ট হিসাব কাল শেষে করা হয়, প্রথম কথা মাথায় রাখেন। আর ক্যাশ বুক হচ্ছে কি, এই ধরনের এমসিকিউ গুলো আসবে। হ্যাঁ, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বা ক্যাশ বুকের মধ্যে পার্থক্য কি, বা এই ধরনের বিভিন্ন ধরনের অপশন দিয়ে আপনাকে কনফিউজ করে দিতে পারে। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হচ্ছে হবে একটা হিসাব কাল শেষে, আর ক্যাশ বুক হচ্ছে কি ডেইলি আপডেট করা হয়, ডেইলি ট্র্যাক করা হয়। যখনই নগদ লেনদেন হবে তখনই ক্যাশ বুকের কাজ করবে। সোজা কথা, নগদ লেনদেন করছে ক্যাশ বুকে যাবে, কিন্তু নগদ লেনদেন হইলেই ডেইলি ডেইলি হচ্ছে কি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করা হয় না। ওকে, এখন একটু আপনারা একটু যে 2 নাম্বারটা, এটা আসলে চলে যাবে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, একটু ঘুরে গেছে, এটা একটু পিডিএফ থেকে দেখে নেবেন, এটা কারেকশন করতে হবে। সেটা হচ্ছে যে টু অ্যানালাইজ সোর্সেস এন্ড ইউজেস অফ ক্যাশ আন্ডার অপারেটিং, ইনভেস্টিং এন্ড ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, এটা ক্যাশ ফ্লো আইটেম, এটা ওইদিকে চলে গেছে। তো এখন টু অ্যানালাইজ সোর্সেস এন্ড ইউজেস অফ ক্যাশ আন্ডার অপারেটিং, ইনভেস্টিং, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর মানেটা হচ্ছে যে একটা প্রতিষ্ঠান হচ্ছে যে পরিচালন, বিনিয়োগ এবং অর্থায়ন কার্যাবলী, এই যে একটা প্যান ইউজ করে, এই যে এটা হচ্ছে কিন্তু কি, এটা কিসের আইটেম, এটা কিন্তু হচ্ছে যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ঠিক আছে, এটা কিন্তু ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, যে টু অ্যানালাইজ সোর্সেস এন্ড ইউজেস অফ হচ্ছে ক্যাশ আন্ডার অপারেটিং, হচ্ছে যে আন্ডার অপারেটিং, এটার আইটেম, যে অপারেটিং হচ্ছে যে কি বলছে, পরিচালন, বিনিয়োগ এবং হচ্ছে অর্থায়ন কার্যাবলীর অধীনে, হ্যাঁ, যে টাকার যে উৎসগুলা, আমি একটু আগে বলছিলাম যে কই থেকে আসছে, কই যাইতেছে, কি কাজে ব্যবহার করতেছে, এই বিষয়গুলো আমরা জানতে পারি ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মাধ্যমে। আর এই যে নগদের বইয়ের মাধ্যমে আমরা কি জানতে পারি, এই যে এটার কাজ হচ্ছে এটা,
নগদ বইয়ের মধ্যে আমরা জানতে পারি টু মেনটেন এ রেকর্ড অফ এভরি ক্যাশ ব্যাংক ট্রানজাকশন সময়ানুক্রমিক ভাবে 5 তারিখের পরে 6 তারিখ 7 তারিখ অর্থাৎ কত তারিখে সিরিয়ালে সাজানো থাকবে। যখনই একটা লেনদেন নগদ লেনদেন গঠিত হবে, হ্যাঁ সংগঠিত হবে, তখনই আমরা কি করবো, ক্যাশ বুক সেটা লিখে রাখবো। তারপর আবার এটা এইদিকে আবার এটা ঠিক আছে যে ক্যাশ বুকের কি বলতেছে যে মেনটেন্ড ডেইলি টু ট্র্যাক ক্যাশ এন্ড ব্যাংক ব্যালেন্সেস। ক্যাশ বুক ডেইলিটা ট্র্যাক করে, ক্যাশ বুক ডেইলিটা ট্র্যাক করে, কিন্তু এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কি, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট যে প্রিপেয়ার ফর স্পেসিফিক অ্যাকাউন্টিং পিরিয়ড, এটা নির্দিষ্ট হিসাবকাল সেটা মান্থলি কোয়ার্টারলি একটু আমি বলে ফেলছি। এখন এই যে এটা আবার এদিক থেকে আসবে, ওকে আমি একটু মার্ক করে দিচ্ছি আপনাদের বোঝার স্বার্থে যে কি IAS 7 অনুযায়ী ক্যাশ বুককে 3 ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, আর এই যে এটা এই ইয়েটা যে নগদান বই জাস্ট দুইটা সাইড, একটা ডেবিট সাইড ক্রেডিট সাইড। ডেবিট সাইড কি, নগদ প্রাপ্তি নগদ প্রদান, নগদ প্রাপ্তি নগদ প্রদান। তারপর যে এই যে এক্সপ্লেন ওভারঅল মুভমেন্ট অফ ক্যাশ এন্ড লিকুইডিটি পোরশন। এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট যে কি করে, সরি এই যে এটা আবার ক্যাশ বুকের শোজ অ্যাকচুয়াল ক্যাশ ব্যালেন্স অ্যাভেলেবল এট এন্ড গিভেন। যাই হোক, এখানে একটু উলটপালট হয়ে যাওয়ার কারণে আপনারা একটু সমস্যা, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন, আমি পিডিএফ টা কারেক্ট করে দিব। প্রথম কথা কি, ক্যাশ বুক একটা নির্দিষ্ট হিসাবকালে করবেন, আর সরি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নির্দিষ্ট হিসাবকালে করা হবে। আর ক্যাশ বুকটা কি যে এটা ডেইলিতে মেনটেন করা হয়, কোন হিসাবকাল না। তারপর ক্যাশ বুকে যে আমাদের নগদ প্রাপ্তি নগদ নিট নগদ প্রবাহ যে বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে। আর ক্যাশ ফ্লো স্টেটমেন্টে যে নগদ এক নির্দিষ্ট হিসাবকাল শেষে নগদ আন্তঃপ্রবাহ এবং বই প্রবাহের যে তথ্য সংবলিত বিবরণী প্রকাশ করা হয়। ওকে, তারপরে ক্যাশ বুকের যে দুইটা পার্ট থাকে, আর ক্যাশ ফ্লো স্টেটমেন্টে 3টা পার্ট থাকে, ঠিক আছে। এবং ক্যাশ এবার যে মেইন কাজটা কি, ক্যাশ ফ্লো কেন করা হয়, ক্যাশ ফ্লো করা হয় কারণ যে লাস্ট অপশনে বলতেছে শোজ অ্যাকচুয়াল ক্যাশ ব্যালেন্স অ্যাভেলেবল এট এনি গিভেন টাইম। হ্যাঁ, কোন একটা নির্দিষ্ট টাইমে যে কি বলে যে একটা প্রতিষ্ঠানের এই যে লাস্টের পার্টটা এটা বলতেছে, এটা ঠিক আছে। এই যে এটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট যে এক্সপ্লেন ওভারঅল মুভমেন্ট অফ ক্যাশ, একটা ক্যাশ যে কোথায় কোথায় ব্যবহৃত হচ্ছে এবং এটার প্রবাহ কি, এটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে তৈরি করা হয়। আর লিকুইডিটি পজিশনটা যে এটা এবং এই প্রতিষ্ঠানের কি পরিমাণ তারল্য আছে সেটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করা যায়। আর 2 নম্বর বিষয় যে এখানে ক্যাশ বুকে যেটা আসলে ক্যাশ বুকটা ওই পাশে যেত, ক্যাশ ফ্লোটা এই পাশে আসতো, তাহলে হয়ে হয়ে যেত। আর কি এখানে এখানে অ্যাকচুয়ালি কত একটা নির্দিষ্ট হিসাবকাল বা 1 মাস শেষে বা কয়েকদিন পরে যে ক্যাশ বুকের যে নগদান বইয়ের যে জের, হ্যাঁ এই জেরটা প্রকাশ করে ক্যাশ বুকের মাধ্যমে। আর ডিসকাস দি ইম্পর্টেন্ট অফ নন ক্যাশ অ্যাক্টিভিটি। আচ্ছা, একটা প্রতিষ্ঠানে যখন আমরা গুরুত্বপূর্ণ কাজ করি তাহলে অবশ্যই টাকা লাগবে, গুরুত্বপূর্ণ কাজ টাকা ছাড়া হয় না। কিন্তু এখানে বলতেছে যে গুরুত্বপূর্ণ অনেক লেনদেন ঘটে যেগুলোতে আসলে নগদ অর্থের প্রয়োজন হয় না। তো নগদ অর্থ ছাড়াও যে গুরুত্বপূর্ণ লেনদেন সংগঠিত হয়, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। সেগুলো আসলে কি, যে গুরুত্বপূর্ণ কার্যকলাপ নগদ অর্থ দিয়ে সম্পন্ন হয় না, সবকিছু গুরুত্বপূর্ণ কিছু গুরুত্বপূর্ণ নগদ ছাড়াই করা হয়। এগুলা কি, এগুলোকে আমরা অআর্থিক কার্যকলাপ মধ্যে বলবো। যে দেখেন, এটা খুবই, এই 4টা জিনিস আপনারা একদম মুখস্থ করে ফেলবেন। আমি বারবার বলতেছি, এই 4টা আইটেম থেকে এমসিকিউ আসতে পারে। সেটা কি যে সম্পত্তি ক্রয়ের জন্য সাধারণ শেয়ার ইস্যু। যখন আমি কোনো জিনিস ক্রয় করলাম, হ্যাঁ, তারপরে যে এর বিনিময়ে শেয়ার ইস্যু করলাম। এখন আপনি তো মাথায় রাখবেন যে শেয়ারের সম্পত্তি ক্রয় করছে শেয়ার ইস্যু দিয়ে, তার মানে তো এটা অর্থায়ন কার্যক্রমের মধ্যে পড়বে, অবশ্যই পড়বে। ভুল, আপনার অঙ্ক আর মিলবে না, ঠিক আছে। আমি সম্পত্তি ক্রয় যদি শেয়ার ইস্যুর মাধ্যমে করি তাহলে এটা অআর্থিক কার্যকলাপ, এটা নন ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়ে। ক্লিয়ার? যে আপনি শেয়ার দিচ্ছেন, নগদ টাকা দিচ্ছেন না, ঠিক আছে, আপনার শেয়ার কমে গেছে, নগদ টাকা কমে নাই। সম্পত্তি ক্রয়ের জন্য বন্ড ইস্যু, সেম কথা, আপনি বন্ডের বিনিময়ে শেয়ার ক্রয় করছেন, এখানে নগদ টাকার কোনো কাজ কারবার নাই। দ্বিতীয় যে বন্ডকে যদি আমরা সাধারণ শেয়ারে রূপান্তর করি, হ্যাঁ, আমরা বন্ডকে যদি কনভার্ট করে সাধারণ শেয়ারে নিয়ে আসি, এটাতেও কোনো ক্যাশের কোনো কানেকশন নাই। স্থায়ী সম্পদের বিনিময়ে যদি করি, রিভ্যালুয়েশন করি, এগুলাতে কোনো যে স্থায়ী সম্পদে আমরা বিনিয়োগ করলে ক্যাশের কোনো কারবার নাই। তাহলে এই 4টা আইটেম খুবই গুরুত্বপূর্ণ, নন ক্যাশ অ্যাক্টিভিটিস, এবং এগুলাতে যে আমরা এইগুলাকে অবশ্যই কিসে আনবো না, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আনবো না। মাথায় রাখেন, এই 4টা আইটেম যদি থাকে প্রবলেমের মধ্যে, তখন এই 4টা আইটেমকে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আনবো না। এখন এটা যদি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট না নিতে যাবে কোথায়, এইটা হলো বড় প্রশ্ন। কি বলছে এখানে দেখেন, এই লেনদেনগুলোকে অর্থ বিনিয়োগ বহির্ভূত যেতে পারে, তবে কোম্পানিগুলো তাদের নগদ প্রবাহ বিবরণী দিয়ে নগদ বহির্ভূত কার্যকলাপ রিপোর্ট করে না।
এগুলা আপনি ভাগ করতে পারবেন। যেমন ধরেন সম্পত্তি ক্রয়ের জন্য সাধারণ শেয়ার ইস্যু, এটা আপনি কই নেবেন, ফাইন্যান্সে নেবেন, সম্পত্তি ক্রয়ের জন্য বন্ড ইস্যু ফাইন্যান্সের মধ্যে পড়ে, হ্যাঁ, যেহেতু শেয়ার ইস্যু করছে, কিন্তু এটা কিন্তু ক্যাশ ফ্লোতে আসবে না, ঠিক আছে, মাথায় রাখতে হবে। ক্যাশ ফ্লো ফাইন্যান্সের মধ্যে আসবে না, কারণ এখানে ক্যাশের সাথে কোনো কানেকশন নাই। তাহলে এইগুলা, এই নগদ বহির্ভূত কার্যকলাপ গুলো হচ্ছে যে ক্যাশ ফ্লোর নিচে একটা রিপোর্ট আকারে ভিন্ন শিরোনামে দেওয়া হয়। আমি আবারও বলতেছি, এই আইটেম গুলো হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আসবে না, না এসে এগুলো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নিচে হচ্ছে রিপোর্ট আকারে ভিন্ন শিরোনামে হচ্ছে দেওয়া হবে। আবার অনেক সময় হচ্ছে যে আর্থিক অ্যাকাউন্ট গুলোতে স্বতন্ত্র নোট হিসেবে হচ্ছে, ওই যে আমরা পড়েছিলাম না, মনে আছে যে পাঁচটা কি বলে ফিনান্সিয়াল স্টেটমেন্টের পাঁচটা ইয়ের মধ্যে, স্টেটমেন্টের মধ্যে একটা হচ্ছে যে আপনার কি বলে যে রিপোর্ট প্রিপেয়ার করা। তো এই রিপোর্টের মধ্যে যে এই বিষয়গুলো যাবে, হুম, এই চারটা আইটেম নন ক্যাশ অ্যাক্টিভিটিস, এই চারটা হচ্ছে যে রিপোর্ট তৈরি করার মাধ্যমে ওইখানে উপস্থাপন করা হবে, কিন্তু এগুলো ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আসবে না। সোর্সেস অফ ইনফরমেশন ফর প্রিপেয়ারিং হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এখন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করার সোর্স কি কি, ওই যেটা বলছিলাম কোথা থেকে টাকা আসছে কোথায় যাচ্ছে। আচ্ছা, আমরা যদি সোর্সটা একটু দেখে নেই, সেই সোর্সটা হচ্ছে যে এটা আমরা যে উদ্ধৃতপত্রের যে হচ্ছে যে পরপর দুই কিছু উদ্ধৃতপত্রে বা দুইটা উদ্ধৃতপত্রে পরপর উদ্ধৃতপত্রের তুলনামূলক হুম যে বিশ্লেষণ, সেখান থেকে হচ্ছে আমরা হচ্ছে এই তথ্যটা হচ্ছে পেয়ে থাকি। হুম, এরকম কেন বলতেছি যে তুলনামূলক যে উদ্ধৃতপত্রে কোন একটি হিসাবকালে সম্পদ, দায় বা মালিকানা সত্ত্বের উপাদান সময়ের পরিবর্তন মানে হ্রাস বৃদ্ধি হচ্ছে পাওয়া যায়। আর এই পরিবর্তন সময় হচ্ছে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতের প্রয়োজনীয় তথ্য। ঠিক আছে, যে আমরা আহ, একটা যদি প্রিভিয়াস ইয়ার এবং হচ্ছে যে কারেন্ট ইয়ারের হচ্ছে যে ব্যালেন্স শিট হাতে নেই, এবং এই ব্যালেন্স শিটের হচ্ছে যে সম্পদ, দায় এবং ইকুইটির যে উপাদান সমূহ আছে, এগুলোর কি কি পরিবর্তন করছে, অর্থাৎ হ্রাস বৃদ্ধি করছে, সেই এই যে হ্রাস বৃদ্ধির যে এই যে পরিবর্তনগুলো, এই পরিবর্তন সমূহ দিয়ে হচ্ছে নগদ প্রবাহ বিবরণী হচ্ছে তৈরি করা হয়। যেমন হচ্ছে আপনার এখানে যদি আর কি হলো ইনক্রিজ ইন ডেটর্স, যে প্রাপ্য হিসাব বাড়ছে, বা পাওনাদার হিসাব বাড়ছে কমছে, তারপর লোন, ফিক্সড অ্যাসেট, এগুলো এগুলো হচ্ছে হ্রাস বৃদ্ধি করছে, এগুলোর মাধ্যমে হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করা হয়। আবার হচ্ছে যে আয় বিবরণী হচ্ছে যে প্রাপ্ত তথ্য, যেমন হচ্ছে যে নিট আয় বা নিট ক্ষতি, তারপর হচ্ছে যে রাজস্ব আয়, ব্যয়, অবচয়, এবং হচ্ছে যে সুদ আয়, প্রাপ্তি, এই বিষয়গুলো, এই যে তথ্যগুলো, এই প্রাপ্ত তথ্য পরিচালন কার্যক্রম হতে প্রাপ্ত নিট নগদ প্রবাহ নির্ণয় হচ্ছে যে সহায়ক হয়। এই কি বললাম, আয় বিবরণী থেকে যে আমরা যে তথ্যগুলো পাই, এই প্রাপ্ত তথ্য হচ্ছে যে দিয়ে আমরা হচ্ছে পরিচালন কার্যক্রম হতে প্রাপ্ত হচ্ছে যে নিট নগদ প্রবাহ তৈরি করতে এগুলো সহায়তা করে। এরপর হচ্ছে যে ক্যাশবুক, ওই যে ক্যাশবুকের যে জেটটা আছে, ক্যাশবুকে আপনার হচ্ছে যে শুরুতে এবং শেষে যে শেষের যে জের এবং এই অ্যাকচুয়াল যে ক্যাশ ব্যালেন্স, এটা দিয়ে হচ্ছে আমরা ক্যাশবুক তৈরি করে, এটা দিয়ে হচ্ছে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করতে পারি। এবং এই ব্যালেন্স শিট, তারপরে ইনকাম স্টেটমেন্ট, ক্যাশবুক, এগুলো ছাড়াও হচ্ছে যে সংশ্লিষ্ট হিসাবকালে নগদ আন্তঃপ্রবাহ এবং নগদ বহিঃপ্রবাহ সম্পর্কে সুনিশ্চিতভাবে জানতে হচ্ছে আপনার আরো কিছু তথ্যের প্রয়োজন হয়। এই তথ্যগুলো কি কি, যেমন ধরেন আপনার হচ্ছে যে নন ক্যাশ যে ট্রানজাকশন গুলো আছে, আফটার ডিপ্রিসিয়েশন, প্রভিশন, ব্যাড ডেটস, অ্যাসেট রিভ্যালুয়েশন, এই যে নন ক্যাশ ইয়েগুলো, আইটেম গুলো, এগুলো হচ্ছে যে আপনি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করতে হচ্ছে যে সহযোগিতা করে। হ্যাঁ, ডিটেলস হচ্ছে যে ইনভেস্টিং এন্ড ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর মধ্যে পারচেজ অফ মেশিনারি, ইস্যু অফ শেয়ারস, এই তথ্যগুলো হচ্ছে যে প্রয়োজন। এবং একটা অবশ্যই বা যে নগদ লভ্যাংশের যে পরিমাণ, এবং আমরা যখন সময় বিক্রয় করি স্থায়ী সম্পদ, বিক্রয়কৃত স্থায়ী সম্পদের যে পুঞ্জীভূত অবচয়, এই তথ্যগুলো হচ্ছে যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করতে হচ্ছে যে প্রয়োজন পড়ে। তাহলে আমরা কি কি শিখলাম? একটা হলো যে কারেন্ট এবং প্রিভিয়াস ইয়ারের ব্যালেন্স শিট লাগবে, ব্যালেন্স শিট হচ্ছে যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করতে হচ্ছে ইনফরমেশনের উৎস। তারপর হচ্ছে যে ইনকাম স্টেটমেন্ট, নিট লাভ, নিট ক্ষতি, তারপর হচ্ছে পরিচালনা আয় ব্যয়ের তথ্যগুলো প্রয়োজন পড়ে। তারপর হচ্ছে নগদান বইয়ের জের হচ্ছে আমাদের এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করতে সহায়তা করবে। এবং এই তিনটা বিষয়ের বাইরে হচ্ছে আরো কিছু হচ্ছে এডিশনাল ইনফরমেশন লাগে, যেগুলো নন ক্যাশ অ্যাক্টিভিটিস এবং ওয়ার্কিং নোটস, যেমন হচ্ছে যে আমাদের যে সমন্বয় জাবেদাগুলো আমরা করি, যেমন প্রিপেড এক্সপেন্স, আউটস্ট্যান্ডিং এক্সপেন্স, অ্যাক্রুড ইনকাম, এই তথ্যগুলো হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হচ্ছে যে আমাদের নন ক্যাশে অ্যাডজাস্টমেন্ট করতে, অর্থাৎ ক্যাশ নিট আয়ের সাথে হচ্ছে যে নন ক্যাশ যে আইটেমগুলো আছে, এগুলো অ্যাডজাস্টমেন্ট করতে হচ্ছে যে এই আইটেমগুলো সাহায্য করে, এবং এগুলোর মাধ্যমে হচ্ছে আমরা একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করতে পারি। তারপর হচ্ছে যে ফ্রি ক্যাশ ফ্লো মানে হচ্ছে যে আপনার হাতে যে টাকা আছে, হ্যাঁ,
এই টাকাটা মানে একটা একটা প্রতিষ্ঠান হুম তাদের দৈনন্দিন কার্যক্রম করতে যে অপারেটিং এক্সপেন্স চালাতে হয় এবং তার যে বিভিন্ন ধরনের জিনিসপাতি কিন্তু যে মূলধনী ব্যয় করতে হয়, তাহলে তার হাতে যে টাকা আছে এই টাকা থেকে যদি সে হচ্ছে যে অপারেটিং এক্সপেন্স এবং হচ্ছে যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার এই দুইটা বিষয় বাদ দেওয়ার পরে যে টাকাটা থাকবে এটাই ফ্রি ক্যাশ ফ্লো। খুবই সিম্পল। মনে একটা প্রতিষ্ঠানের কাছে যে টাকা আছে এই টাকা থেকে সে কি করবে, অপারেটিং এক্সপেন্ডিচার বাদ দেবে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাদ দেবে, তারপর যে টাকা থাকবে এটা হচ্ছে ফ্রি ক্যাশ ফ্লো। ক্লিয়ার? এখন এই যে ফ্রি ক্যাশ ফ্লো এটা কি নির্দেশ করে? এটা আসলে অ্যাকচুয়াল ক্যাশ নির্দেশ করে। যে আমরা এতক্ষণ ধরে অ্যাকচুয়াল ক্যাশ বলতেছিলাম না, এটা অ্যাকচুয়াল ক্যাশ। এই ফ্রি ক্যাশ ফ্লো হচ্ছে কি আপনাকে অ্যাকচুয়াল হচ্ছে যে ক্যাশ নির্দেশ করে। এই অ্যাকচুয়াল ক্যাশ দিয়ে তাহলে কি করব? অ্যাকচুয়াল ক্যাশ দিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমি কতটুকু ঋণ পরিশোধ করতে পারবো, হ্যাঁ আমার সক্ষমতা এটা যেমন জানতে পারবো। তারপর হচ্ছে যে এই বছর লভ্যাংশ দিব কিনা সেটা জানতে পারবো। তারপর হচ্ছে নতুন কোনো বিনিয়োগ করবো কিনা সেটাও জানতে পারবো। ঠিক আছে? তাহলে ফ্রি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আপনি কেন তৈরি করবেন? প্রথম কথা হলো যে আপনি প্রথমে আপনার হাতের টাকা থেকে হচ্ছে যে এগুলো ক্যাপিটাল এক্সপেন্ডিচার এবং হচ্ছে যে অপারেটিং এক্সপেন্ডিচার বাদ দিয়ে ওই টাকা দিয়ে এবার আপনি হচ্ছে সিদ্ধান্ত নিতে পারবেন যে এই অ্যাকচুয়াল ক্যাশ কোন কোন খাতে কাজে লাগবে। ওকে? এখানে গুরুত্ব আমি অলরেডি বলে ফেলছি যে কোম্পানির প্রকৃত নগদ উৎপাদন ক্ষমতা বোঝায় যে আসলে তার হাতে কত টাকা আছে, বিনিয়োগকারী ঋণদাতার কাছে আস্থার মাপকাঠি, কোম্পানির নতুন প্রকল্পে বিনিয়োগ, ঋণ পরিশোধ বা লভ্যাংশ প্রদানে কতটা সক্ষম সেটা জানা যাবে। এবং কখনো কখনো কোম্পানির আর্থিক স্বাস্থ্য, যে বলছিলাম যে ফাইন্যান্সিয়াল হেলথের ইন্ডিকেটর হিসেবে কাজ করবে এই ফ্রি ক্যাশ ফ্লো। ফ্রি ক্যাশ ফ্লোর মাধ্যমে হচ্ছে আমরা অ্যাকচুয়াল ক্যাশের অবস্থানটা জানতে পারি। এইখানে যে সূত্রটা আছে এটাও প্রশ্ন আসতে পারে যে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ, এই যে পরিচালন কার্যক্রম থেকে যে নগদ প্রবাহ আসছে সেখান থেকে যদি ক্যাপিটাল এক্সপেন্ডিচার এবং হচ্ছে যে এই নগদ লভ্যাংশ প্রদান বাদ দেওয়া হয় তাহলে এই ফ্রি ক্যাশ ফ্লো টাকাটা পাওয়া যায়। which of the following is not a correct distinction between a cash book and a cash flow statement? এই যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আর ক্যাশ বুকের মধ্যে পার্থক্য আসলে কোনটা সঠিক না কোনটা? তাহলে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কি বলছিলাম, নগদ আন্তঃব্যয় একটা হিসাব করলে করা হবে। আর ক্যাশ ফ্লো হচ্ছে যে নগদ প্রাপ্তি প্রদান ও নিট নগদ প্রবাহের হচ্ছে যে একটা নগদ প্রবাহের হচ্ছে একটা বই বা তালিকা। সেটা হচ্ছে যে ক্যাশ বুক ইজ প্রিপেয়ার হচ্ছে ডেইলি, রাইট? ক্যাশ বুক হচ্ছে ডেইলি প্রিপেয়ার করা হয় এবং এটা ডে টু ডে ট্রানজাকশন আপডেট করা হয়। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইজ প্রিপেয়ার ফর হচ্ছে যে ফর আ পিরিয়ড মান্থলি এন্ড অ্যানুয়ালি। তাহলে তো এটা সঠিক বলছে, কোনটা সঠিক না? এটা সঠিক। ক্যাশ বুক রেকর্ডস অনলি অ্যাকচুয়াল ক্যাশ এন্ড ব্যাংক ট্রানজাকশনস। ক্যাশ বুক হচ্ছে যে শুধুমাত্র নগদ ক্যাশ এবং ব্যাংকের ট্রানজাকশন গুলো রেকর্ড করে, সঠিক। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট মে অলসো ইনক্লুড নন ক্যাশ অ্যাডজাস্টমেন্ট। এই লাইনটা দেখেন কি বলছে, ক্যাশ বুকের কথাটা সঠিক কিন্তু ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এখানে বলতেছে যে এই লাইনটা দেখেন যে ক্যাশ ফ্লো হচ্ছে যে স্টেটমেন্ট মে অলসো ইনক্লুড নন ক্যাশ অ্যাডজাস্টমেন্ট। হ্যাঁ, যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হচ্ছে যে যে নন ক্যাশের যে এই অ্যাডজাস্টমেন্ট গুলো আছে সেগুলো হচ্ছে যে কি সে বিবেচনা করে। এটা আসলে আমরা কি ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মধ্যে কি নন ক্যাশ অ্যাডজাস্টমেন্ট গুলো বা নন ক্যাশ আইটেম গুলো কি আমরা ইনক্লুড করব? যে এখানে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে কিন্তু নন ক্যাশ আইটেম গুলো কিন্তু ইনক্লুড করা হয় না। তারপর হচ্ছে যে আচ্ছা, তারপর আমরা সি দেখি ক্যাশ বুক ইজ এ পার্ট অফ ডাবল এন্ট্রি সিস্টেম। যেহেতু এটা ডেবিট ক্রেডিট দিয়ে বিভক্ত করা, ক্যাশ বুক ডাবল এন্ট্রি সিস্টেম, ঠিক আছে। হ্যাঁ, এটা ঠিক আছে। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইজ এ ফাইন্যান্সিয়াল রিপোর্ট ডিরাইভ ফ্রম অ্যাকাউন্টস। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হচ্ছে যে বিভিন্ন ধরনের অ্যাকাউন্টে রিপোর্ট দিয়ে তৈরি করা, এটাও ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে যে ক্যাশ বুক শোজ ক্লোজিং ব্যালেন্স অফ ক্যাশ। হ্যাঁ, ক্যাশের হচ্ছে সমাপনী রিজার্ভ প্রকাশ করে। আর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এক্সপ্লেন সোর্সেস এন্ড ইউজেস অফ ক্যাশ আন্ডার 3 অ্যাক্টিভিটিস। একদম কারেক্ট। এই তিনটা অ্যাক্টিভিটিস এর মাধ্যমে ক্যাশ গুলো কোথা থেকে আসছে, কোথায় ব্যবহার হচ্ছে এটা প্রকাশ করতেছে, রাইট? সমাপনী রিজার্ভ, রাইট। সি হচ্ছে একদম রাইট, যেটা ডেবিট ক্রেডিট দিকে ব্যক্ত করা হয়। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হচ্ছে বিভিন্ন ফাইন্যান্সিয়াল রিপোর্ট থেকে তৈরি করা হয়, এটাও রাইট। এবং এটা ডেইলি করা, এটা করা হয়, এটাও ঠিক আছে। আর কি বি তে হচ্ছে কি এটা অ্যাকচুয়াল ক্যাশ এবং ব্যাংকের ট্রানজাকশন রেকর্ড করে, এটাও রাইট। কিন্তু এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হচ্ছে যে মে অলসো ইনক্লুড নন ক্যাশ অ্যাডজাস্টমেন্ট, যে নন ক্যাশ অ্যাডজাস্টমেন্টও ইনক্লুড করতে পারে, এটা রাইট না এটা ক্রস। তো আমাদের আনসার হচ্ছে কি, আমাদের এখানে আনসার হচ্ছে এই বি। ক্লিয়ার? আচ্ছা, তো এরপরে হচ্ছে কি which transaction would be treated as a non-cash activity and thus excluded from the cash flow statement IS7? বলতেছে যে কোনটা হচ্ছে নন ক্যাশ অ্যাক্টিভিটির মধ্যে পড়বে এবং এই কারণে ক্যাশ ফ্লো বাদ পড়বে। এই যে আমরা মনে করেন নন ক্যাশ অ্যাক্টিভিটি কটা বলছিলাম, 4টা বলছিলাম।
চারটার মধ্যে এখানে কি কি আছে? ব্যাংকের লোন পরিশোধ নগদ, এটা কি নন ক্যাশের মধ্যে পড়ে? অবশ্যই না। নগদ টাকায় লোন পরিশোধ করছে, এটা কেন নন ক্যাশ হবে? এটা অবশ্যই ক্যাশ। তাহলে এটা কি হলো যে নগদ টাকায় যদি লোন পরিশোধ করে, এটা হচ্ছে সঠিক। হুম, হুইচ ট্রানজাকশন উড বি ট্রিটেড এজ নন ক্যাশ, এটা নন ক্যাশের মধ্যে পড়ে না, এটা বাদ। তারপর হচ্ছে যে অ্যাকুইজিশন অফ মেশিনারি ইন এক্সচেঞ্জ অফ শেয়ারস, এই যে দেখেন যে শেয়ারের বিনিময়ে হচ্ছে কি করছে, ওই যে একটা বলছিলাম শেয়ার ইস্যুর বিনিময়ে হচ্ছে সম্পত্তি ক্রয় করছে বা মেশিন ক্রয় করছে, একদম সঠিক কথা। এটা মধ্যে কোনো নগদ টাকা নাই, তার মানে এটা নন ক্যাশ অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। পেমেন্ট অফ ডিভিডেন্ড বা হচ্ছে নগদের লভ্যাংশ পরিশোধ করছে, এটা তো অবশ্যই ক্যাশ আইটেম, নন ক্যাশ না। ইন্টারেস্ট পেইড অন অন বোরোড ফান্ডস, এই যে যে টাকা হচ্ছে যে ধার করে আনছিল এই টাকার হচ্ছে সুদ দিছে, এটাও কি ক্যাশ আইটেম। তাহলে দেখেন এ সি ডি ক্যাশ আইটেম, কিন্তু বি হচ্ছে কি নন ক্যাশ আইটেম। তাহলে আমাদের সঠিক উত্তর কি? বি। Why is free cash flow considered more significant than হচ্ছে net profit in evaluating হচ্ছে যে ফার্মস হচ্ছে যে পারফরমেন্স? ঠিক আছে, যে why is free cash flow considered হচ্ছে more significant? কারণ হচ্ছে যে ফ্রি ক্যাশ ফ্লো হচ্ছে কি, ফ্রি ক্যাশ ফ্লো জিনিসটা কি? ফ্রি ক্যাশ ফ্লোর মাধ্যমে আপনি অ্যাকচুয়াল ক্যাশ সম্পর্কে ধারণা পাবেন। মাথায় রাখেন, ফ্রি ক্যাশ ফ্লো নেট ইনকামের সাথে বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমরা যখন ফ্রি ক্যাশ ফ্লো নিয়ে কথা বলবো, তখন ফ্রি ক্যাশ ফ্লো হচ্ছে যে আমাদেরকে অ্যাকচুয়াল ক্যাশের সম্পর্কে ধারণা দেবে এবং প্রতিষ্ঠানের সলভেন্সি, লিকুইডিটি সম্পর্কে হচ্ছে যে অ্যাকচুয়াল লিকুইডিটি সম্পর্কে ধারণা দেবে। এই জন্য একটা শর্ট টাইমে সলভেন্সিতে হচ্ছে ফ্রি ক্যাশ ফ্লো হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এখানে দেখি বিকজ এফসিএফ অলওয়েজ ইকুয়ালস নেট প্রফিট ইন ক্যাশ টার্মস, নো, এটা হচ্ছে যে ইয়ে হয় না, নেট প্রফিটের সমান হয় না। তারপরে বিকজ এফসিএফ ফ্রি ক্যাশ ফ্লো রিপ্রেজেন্টস দ্য অ্যাকচুয়াল ক্যাশ অ্যাভেলেবল, যে কিভাবে নগদ অর্থ অ্যাভেলেবল আছে, রাইট। টু পে ডিভিডেন্ডস, নগদ পরিশোধ করতে, রিডিউস ডেট, দায় দেনা পরিশোধ করতে, রিইনভেস্ট, পুনরায় বিনিয়োগ করতে হবে, মেইনটেইনিং অ্যাসেট, অ্যাবসলিউটলি রাইট। তাহলে এখানে হচ্ছে বি, বিকজ এফসিএফ এক্সক্লুডস অল অপারেটিং ক্যাশ ফ্লোস এন্ড কনসিডারস অনলি ফাইন্যান্সিং, অপারেটিং বাদ দিয়ে শুধু ফাইন্যান্সিং নিয়ে কাজ করে, মিছা কথা, এটা একদম ভুল। তারপর হচ্ছে যে বিকজ এফসিএফ ইজ নট ইনফ্লুয়েন্সড বাই ক্যাপিটাল এক্সপেন্ডিচার ডিসিশন, না, এখানে কি আছে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাদ দিয়ে এফসিএফ করা হয়, তাহলে এটাও ভুল। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক উত্তর কি এখানে? বি। এরপরে আমরা আসি যে হচ্ছে যে ডিসকাস থ্রি মেজর স্টেপস ইন প্রিপেয়ারিং বাই স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো। আমরা বলে ফেলছি অলরেডি, হ্যাঁ, যে পরিচালন কার্যক্রম হচ্ছে নগদ প্রবাহ। তারপর আমি এখানে হচ্ছে আপনাদেরকে একটু বিস্তারিত বিষয়টা দিলাম যে কি কি বিষয়, যেমন হচ্ছে যে নগদ বিক্রি, গ্রাহকের কাছ থেকে আদায়, সরকারি পরিশোধ, এই বিষয়গুলো হচ্ছে পরিচালন কার্যক্রমের মধ্যে থাকবে। হ্যাঁ, এবং এখানে পরবর্তীতে এর পরেরটাতে যে আলোচনা করবো ডাইরেক্ট মেথড আর ইনডাইরেক্ট মেথড নিয়ে, একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট দুই ভাবে করা হয়, ডাইরেক্ট মেথড, ইনডাইরেক্ট মেথড নিয়ে, আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে পরিচালনা কার্যক্রম নগদ প্রবাহের মধ্যে কি কি আইটেম আসে সেগুলো আমরা জানি। পরিচালনা আয় ব্যয় সম্পর্কিত বিষয় আসে। তারপরে বিনিয়োগের ব্যাপারে বলছে দীর্ঘমেয়াদী সম্পদ কেনা বেচা হচ্ছে বিনিয়োগের মধ্যে সম্পর্কিত বিস্তারিত তথ্য এখানে আছে। এখন আমি লাস্ট লাইনটা দেখেন কি বলছে, বলছে যে এই তিনটা অংশ যখন আমরা যোগ বিয়োগ করব, যোগ বিয়োগ করার পরে পরের কাজটা কি হবে, ওই যে নিট লাভ দিয়ে শুরু করছিলাম, ওই নিট লাভ কি করব, এই এই যে যোগ বিয়োগ করার পরে যে নগদের যে নিট বৃদ্ধি বা আমরা হ্রাস পাবো, এই নগদের নিট বৃদ্ধির সাথে নিটাই কি হচ্ছে আমরা যোগ করব, যোগ করার পরে আমরা হচ্ছে যে এর একটা সমাপনী ব্যালেন্স পাবো। ঠিক আছে, এটি যে শুরুতে নগদের সাথে মিলিয়ে শেষে নগদ ব্যালেন্স দেখানো হয়, এটাই হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মূল কাজ। ঠিক আছে, যে নগদের নিট হ্রাস বৃদ্ধির সাথে হচ্ছে যে যোগ করার পরে সেটি শুরুতে নগদের যে সাথে যে ব্যালেন্স সেটার সাথে মিলিয়ে ব্যালেন্স দেখানো হয়। ওকে, তারপর হচ্ছে নগদ পরিবহন প্রস্তুতের পদ্ধতি, এই যে এই জায়গাটা, হ্যাঁ, আমরা আসলে অনেকেই জানি, আমরা যখনই কোনো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করছি, আমরা অনেক সবাই পড়ে আসছি অনার্স, এটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমরা কিন্তু ইনডাইরেক্ট মেথডে করে আসছি। ঠিক আছে, কিন্তু আমরা অনেক সময় ডাইরেক্ট মেথডে যেহেতু পরীক্ষা আসে না, স্যাররা পড়ায় না, ডাইরেক্ট মেথড নিয়ে আমরা অনেকে মাথাও ঘামাই না যে আসলে ডাইরেক্ট মেথড জিনিসটি আসলে কি, ইনডাইরেক্ট মেথড এবং ডাইরেক্ট মেথডের মধ্যে আসলে পার্থক্যটা কি, সেটাই আমরা এখানে জানবো। ওকে, তো ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে যে বকেয়া ব্যক্তিতে সে কি করে, আয় বিবরণী হচ্ছে যে প্রস্তুত করে থাকে। তাই আয় বিবরণী হচ্ছে যে আয় বিবরণী হতে প্রাপ্ত নিট আয়কে নিট নগদে রূপান্তর করতে হয়। এই রূপান্তর প্রত্যক্ষ পরোক্ষ দুটি পদ্ধতিতে করা হয়। ঠিক আছে, এটা কি করা হয়, প্রত্যক্ষ এবং হচ্ছে পরোক্ষ, এই দুইটা পদ্ধতি হচ্ছে রূপান্তরটা করতে হয়। উভয় পদ্ধতিতে সমান ফলাফল পাওয়া যায়। নিচে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতের পদ্ধতি আলোচনা করা হলো। পরোক্ষ পদ্ধতি জিনিসটা আসলে কি, হ্যাঁ, আমরা দেখেন যে আমরা যখন হচ্ছে যে কি করব, এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করব। ঠিক আছে, এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করা পদ্ধতি দুইটা পদ্ধতি। এখন বলতেছে যে ব্যবসা প্রতিষ্ঠান বকেয়া ভিত্তিতে আয় বিবরণী প্রস্তুত করে থাকে, অলরেডি আমি বলে ফেলছি কথাটা। তা আয় বিবরণীতে যে প্রাপ্ত নিট আয়কে নিট নগদে রূপান্তরিত করতে হয়। দেখেন এইটাই খুব গুরুত্বপূর্ণ।
প্রথম কথা হলো ব্যবসা প্রতিষ্ঠান যেহেতু বকেয়া ভিত্তিতে হচ্ছে যে তার আয় বিবরণী প্রস্তুত করে, এখন ক্যাশ ফ্লো স্টেটমেন্টের কাজ হচ্ছে যে এই নিট আয়কে হচ্ছে যে নিট নগদে পরিবর্তন করব। সেটা কি, যে নগদের এই হিসাব নিট আয়ের সাথে হচ্ছে যে আমাদের যে নন ক্যাশ আইটেম গুলো এগুলো অ্যাডজাস্টমেন্ট করে, সরি, নিট আয়ের সাথে হচ্ছে যে আমরা নিট আয়কে হচ্ছে আমরা নিট নগদে রূপান্তর করব, এবং এই রূপান্তরটাকে হচ্ছে আমরা প্রত্যক্ষ পরোক্ষ এবং দুই পদ্ধতিতে আমরা করব। সেটা কিভাবে করব? আচ্ছা, প্রথমে হচ্ছে যে পরোক্ষ পদ্ধতি। তাহলে দেখেন, আমাদের মাথায় রাখতে হবে কি, যে আমরা এখন হচ্ছে যে নিট আয়কে হচ্ছে নিট নগদে রূপান্তর করব কিসের মাধ্যমে? ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মাধ্যমে। ওকে, একটা জিনিস বুঝলাম। এখন পরোক্ষ পদ্ধতি জিনিসটা আসলে কি, এটা একদম মেইন কথাটা কি, সেটা হচ্ছে যে নগদকে প্রভাবিত করে না এমন কিছু বিষয় বকেয়া ভিত্তিক নিট আয়ের সাথে সমন্বয় করে পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ নির্ণয় করা হয়। কি বলছে কথাটা, যে নগদকে প্রভাবিত করে না এমন কিছু বিষয় হচ্ছে যে বকেয়া ভিত্তিক নিট আয়ের সাথে সমন্বয় করব। হ্যাঁ, যে যেই কার্যক্রম গুলো হচ্ছে যে নগদকে সরাসরি প্রভাবিত করে না, যেই কার্যক্রম গুলো হচ্ছে নগদকে প্রভাবিত করে না, এই কার্যক্রম গুলো হচ্ছে যে নিট আয়ের সাথে সমন্বয় করে হচ্ছে আমরা নিট নগদ প্রবাহ নির্ণয় করব। এই যে প্রক্রিয়া, যা মানে নিট আয়ের সাথে প্রভাবিত করে না, আমি আবার বলতেছি যে নিট আয়ের সাথে নগদকে প্রভাবিত করে না এমন কিছু বিষয় আমরা হচ্ছে নিট আয়ের সাথে সমন্বয় করব, এবং সমন্বয় করে যে অর্থটা পাবো, যে হচ্ছে নগদ প্রবাহটা পাবো, এটাকে বলা হচ্ছে নিট নগদ প্রবাহ। আর এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে পরোক্ষ পদ্ধতি। এটা কিভাবে তৈরি হয়েছে, সেটা হচ্ছে 2007 সালে হচ্ছে এআইসিপিএ মানে হচ্ছে অ্যাসোসিয়েশন অফ হচ্ছে যে আমেরিকান ইনস্টিটিউট অফ হচ্ছে যে সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টস, এর একটা গবেষণায় দেখা গেছে যে প্রায় 99% ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে যে পরোক্ষ পদ্ধতিতে করে। আমরা নিজেরাও তো যখন, আপনারা হয়তো জানেন যে আমরা নিজেরাও যখন হচ্ছে কোনো কি করি, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করি, তখন কিন্তু আমরা এই নগদ প্রবাহ বিবরণ হচ্ছে তৈরি করি, নগদ কি বলে ইনডাইরেক্ট মেথডে কিন্তু নগদ প্রবাহ বিবরণ তৈরি করি। হ্যাঁ, এবং এর জনপ্রিয়তার কিছু কারণ আছে, সেটা আমরা এখানে ব্যাখ্যা করতেছি। সেটা হচ্ছে যে আমরা যদি পরোক্ষ পদ্ধতিতে নগদ প্রবাহ বিবরণী তৈরি করি, এর কাজ হচ্ছে, এটা হচ্ছে সহজ, এটা তৈরি করা সহজ এবং হচ্ছে কি কম ব্যয়বহুল। এবং এই যে আমার কি পরোক্ষ পদ্ধতির যে নগদ প্রবাহ বিবরণী, এটা হচ্ছে যে কিছু আমাদেরকে ব্যাখ্যা প্রদান করে, যে এই নিট আয় এবং নিট নগদের কারণ ব্যাখ্যা করে, যেটা আসলে কিভাবে নিট আয় হয়েছে, কিভাবে নিট নগদে, এই নিট আয় কিভাবে নিট নগদে পরিবর্তন হয়েছে। তাহলে প্রথম কাজটা হচ্ছে কি, আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কিভাবে তৈরি করবো, নিট আয়ের সাথে যে আমাদের কিছু আইটেম যোগ করে নিট নগদে পরিবর্তন করব, এটাই হচ্ছে পরোক্ষ পদ্ধতি। এবং এই পরোক্ষ পদ্ধতির মাধ্যমে হচ্ছে আমরা নিট আয় ও নিট নগদের কারণ সম্পর্কে জানতে পারবো। ওকে ওকে এখন এটা আমরা শুধু ডেফিনেশনটা জানলাম, বিস্তারিত আমরা আরো জানতেছি। সেটা হচ্ছে যে প্রত্যক্ষ পদ্ধতির কাজটা হচ্ছে কি, মূলত প্রত্যক্ষ পদ্ধতিটা কি আসলে যে ইন্টারন্যাশনাল বডিগুলো সাপোর্ট করে থাকে, কারণ এটা আয় বিবরণীর প্রতিটি হিসাব খাতকে বকেয়া ভিত্তিতে নগদ ভিত্তিতে রূপান্তর করে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয় করা হয়। এটাই দেখেন কি বলতেছে, যে আয় বিবরণীর প্রতিটি হিসাব খাত, আয় বিবরণীতে যতগুলো হিসাব আসে, একটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট তৈরি করলে যতগুলো হিসাব খাত হচ্ছে যে ইনকাম স্টেটমেন্টে আসে, এই সবগুলা হিসাব খাতকে মানে বকেয়া ভিত্তি হতে যে নগদান ভিত্তিতে রূপান্তর করতে যে প্রক্রিয়া হচ্ছে যে বা যে কার্যক্রম পরিচালনা করা হয়, সেটাই এই পুরো প্রক্রিয়াটাকে বলা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি। তাহলে আমরা কি বলছিলাম, আগেরটা একটু বলছিলাম যে পরোক্ষ বলছিলাম, যে এখানে কি বলছিলাম, যে নগদকে প্রভাবিত করে না এমন কিছু বিষয়, তার সাথে হচ্ছে নিট আয়ের সাথে হচ্ছে কি এমন কিছু আইটেম আমরা সমন্বয় করবো যেটা নগদকে প্রভাবিত করে না। আর এখানে বলছি প্রত্যক্ষ পদ্ধতিতে বলছি কি, দেখেন যে আয় বিবরণীতে হচ্ছে সবগুলো আইটেম, হ্যাঁ, যেখানে প্রতিটি আইটেম, এখানে বলছে যে এখানে কিন্তু এমন কিছু আইটেম না, কিছু আইটেম না। আর আয় বিবরণী প্রত্যক্ষ হচ্ছে প্রতিটি হিসাব খাতকে বকেয়া ভিত্তি থেকে আমার কাজই হচ্ছে যে এই নগদান ভিত্তিতে রূপান্তর করব, আর এই করব, এবং এই পরিচালন কার্যক্রমতে নগদ প্রবাহ নির্ণয় করব। আর এই প্রক্রিয়াকে বলবো হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি। তাহলে নিট আয়ের সাথে কিছু আইটেম সমন্বয় করে হচ্ছে পরিচালন কার্যক্রমতে নগদ প্রবাহ নির্ণয়, এটা পরোক্ষের কাজ। আর আয় বিবরণীর হচ্ছে যে প্রতিটা হিসাব খাতকে বকেয়া ভিত্তি থেকে নগদান ভিত্তিতে কনভার্ট করা যে প্রক্রিয়া, এটাকে বলবো ডাইরেক্ট মেথড। ক্লিয়ার? এখন প্রত্যক্ষ পদ্ধতি নগদ বিবরণী প্রস্তুত করা শব্দের সাথে সামঞ্জস্যপূর্ণ। হ্যাঁ, যেহেতু হচ্ছে যে এটাই আসলে মেইনলি করার উদ্দেশ্য, কিন্তু এটা একটু ঝামেলাপূর্ণ। কেন ঝামেলাপূর্ণ আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে যে প্রতিটাই এখানে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মূল কাজটি হচ্ছে কি,
যে যেহেতু আয় বিবরণীটা অনেক কিছু বকেয়া ভিত্তিতে তৈরি করা হয়, অনেক বকেয়া আইটেম আসে, তো এগুলাকে হচ্ছে নিট নগদে রূপান্তর করা হচ্ছে যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের কাজ। তো এই ডাইরেক্ট মেথড হচ্ছে এই কাজটাই করে থাকে, বকেয়া ভিত্তিকে ডাইরেক্ট নগদের ভিত্তিতে রূপান্তর করে। এবং এফএসবি হচ্ছে যে এই যে ডাইরেক্ট মেথডকে হচ্ছে যে গুরুত্ব দেয়, সমর্থন করে। কিন্তু এর মানে এই না যে এফএসবি হচ্ছে যে পরোক্ষ পদ্ধতিকে ডিনাই করে, এটা ডিনাইও করে না। এটা এফএসবি ফিনান্সিয়াল অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড বোর্ড হচ্ছে যে মূলত ডাইরেক্ট মেথডকে হচ্ছে যে গুরুত্ব দেয়, সমর্থন, জোরালো সমর্থন করে, কিন্তু আবার একই সাথে হচ্ছে পরোক্ষ পদ্ধতিকে হচ্ছে ডিনাইও করে না। নগদ বিবরণী প্রস্তুতকালে প্রত্যক্ষ পরোক্ষ পদ্ধতির যে বৈশিষ্ট্য, যে আমরা যখন হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহ যে ঘটে, যার মাধ্যমে আমরা হচ্ছে নেট ক্যাশ ফ্লো সম্পর্কে যা ধারণা পাই, এই দুটো পার্থক্য। এই যে এই পার্থক্যটা আমরা হচ্ছে যে কিভাবে জানতে পারি, সেটা হচ্ছে যে আমরা যখন হচ্ছে যে দিস নেট ক্যাশ ফ্লো হচ্ছে, আমরা নেট ক্যাশ ফ্লো কিভাবে পাবো, নগদ আন্তঃপ্রবাহ বহিঃপ্রবাহের পার্থক্যের মাধ্যমে। আচ্ছা, এখন এই যে নেট ক্যাশ ফ্লোটা পাইলাম, এই নেট ক্যাশ ফ্লোটা হচ্ছে আমরা কিভাবে হচ্ছে নির্ধারণ করব, সেটা করব হচ্ছে ডাইরেক্ট মেথড বা হচ্ছে ইনডাইরেক্ট মেথডের মাধ্যমে। ডাইরেক্ট মেথডে কি বলতেছে যে দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ডাইরেক্ট মেথড অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আমি খুব সংক্ষেপে বলতেছি, সময় চলে যাচ্ছে, আমাদের আছে, এরপরে স্টকের অনেক পড়া বাকি। সেটা হচ্ছে যে ডাইরেক্ট ক্যাশ ফ্লো মেথডটা হচ্ছে যে ডিরেক্টলি কনসিডার অল অ্যাকাউন্টস, ক্যাশ রিসিভ, পেমেন্টস অফ দ্য অর্গানাইজেশন ডিটারমাইনিং নেট ক্যাশ ফ্লো। নেট ক্যাশ ফ্লো নির্ধারণে ডাইরেক্ট ক্যাশ ফ্লো মেথডটা হচ্ছে যে সমস্ত হচ্ছে নগদ প্রাপ্তি এবং প্রদানকে হচ্ছে যে প্রদান হিসাবকে হচ্ছে যে বিবেচনায় রাখে। একটা প্রতিষ্ঠানের হচ্ছে যে নগদ প্রবাহ নির্ধারণে, একটা প্রতিষ্ঠানের হচ্ছে নগদ প্রবাহ নির্ধারণে হচ্ছে যে ডাইরেক্ট ক্যাশ ফ্লো হচ্ছে যে সমস্ত অ্যাকাউন্ট গুলোকে হচ্ছে বিবেচনা করে এবং এগুলোকে হচ্ছে বকেয়া ভিত্তিকে হচ্ছে যে নগদান ভিত্তিতে হচ্ছে যে রূপান্তর করে। ঠিক আছে? আচ্ছা, এখন দ্য ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং ইজ ইউজড টু রেকগনাইজ ইনকাম এন্ড এক্সপেন্স টু ডিটারমাইন ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। এই যে দেখেন, যে এখানে হচ্ছে যে পরিচালন কার্যক্রম হতে হচ্ছে যে নগদ প্রবাহ, এটা নির্ধারণে হচ্ছে যে একটা প্রতিষ্ঠানের যে ইনকাম এবং হচ্ছে এক্সপেন্স, এইগুলো হচ্ছে কি ক্যাশ বেসিস হচ্ছে এখানে ব্যবহার করা হয়। ডাইরেক্ট হচ্ছে যে ক্যাশ ফ্লো মেথড হচ্ছে যে অপারেটিং অ্যাক্টিভিটিস এর ইনকাম এবং এক্সপেন্স নির্ধারণে, হ্যাঁ, আমরা হচ্ছে যে এখানে নগদান ভিত্তিক হচ্ছে প্রাধান্য দেওয়া হয়। অল অপারেটিং ক্যাশ রিসিভ এন্ড ক্যাশ পেমেন্টস ফর দ্য অ্যাকাউন্টিং ইয়ার আর লিস্টেড ফ্রম হুইচ ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। মানে এখানে বলতেছে যে ডাইরেক্ট ক্যাশ ফ্লো মেথডে যখনই আমরা হচ্ছে ইনকাম এবং এক্সপেন্স হচ্ছে যে নিয়ে আসবো ক্যাশ ফ্লো স্টেটমেন্টে, তখন এটা যেন অবশ্যই অ্যাক্রুয়াল সরি এই যে ক্যাশ বেসিসের লেনদেন গুলাকে হয়, এটা এখানে নিশ্চিত করা হয়। তারপর হচ্ছে যে নেট ক্যাশ ফ্লো নির্ধারণে ডাইরেক্ট ক্যাশ ফ্লো মেথড হচ্ছে যে সমস্ত হিসাবগুলোকে হচ্ছে মানে ক্যাশ রিসিভ এবং ক্যাশ পেমেন্টের সমস্ত হিসাবগুলোকে হচ্ছে যে বিবেচনা করে। মূলত যে আয় বিবরণীর যে প্রতিটা হিসাব খাত, আয় বিবরণীর হচ্ছে যে প্রতিটি হিসাব খাতকে হচ্ছে যে বকেয়া ভিত্তি অর্থাৎ নগদান ভিত্তিতে রূপান্তর করে যে পরিচালন কার্যক্রম, এটাই হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি। আর ডাইরেক্ট মেথড ক্যাশ ফ্লো ইজ মোর অ্যাকুরেট, হ্যাঁ, কারণ এখানে হচ্ছে যে প্রতিটা হিসাব খাতকে বিবেচনায় আনা হয় এবং হচ্ছে যেগুলো হচ্ছে বকেয়া ভিত্তি এগুলোকে হচ্ছে নগদান ভিত্তিতে রূপান্তর করে, এই জন্য এটা হচ্ছে মোর অ্যাকুরেট। এবং হচ্ছে যে এখানে ক্যাশ রিসিভ পেমেন্টস আর হচ্ছে কনসিডার ডাইরেক্টলি, এখানে হচ্ছে যে সরাসরি হচ্ছে বিবেচনা করে, কোনো অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয় না। যেখানে নিটার সাথে হচ্ছে যে অন্যান্য বিষয় হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করতে হয় পরোক্ষ পদ্ধতিতে। আর ডাইরেক্ট ক্যাশ ফ্লোতে হচ্ছে এগুলোকে হচ্ছে অ্যাডজাস্টমেন্টের কোনো সমন্বয়ের প্রয়োজন হয় না, সরাসরি হচ্ছে ক্যাশ রিসিভ এবং পেমেন্ট দিয়ে হচ্ছে ডাইরেক্ট ক্যাশ ফ্লো হচ্ছে স্টেটমেন্ট তৈরি করা হয়। আর ডাইরেক্ট ক্যাশ ফ্লো মেথডকে হচ্ছে যে ইনকাম স্টেটমেন্ট মেথড বলা হয়, এগুলো তো জেনে নেবেন। আইএসবি হচ্ছে এটাকে ফেভার করে। ডাইরেক্ট মেথড প্রোভাইডস হচ্ছে রিলায়েবল ইনফরমেশন অ্যাবাউট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। তাহলে যাই হোক, এটা এফএসবি সমর্থন করে। ডাইরেক্ট ক্যাশ ফ্লো মেথড হচ্ছে মোর রিলায়েবল ইয়োর চাইতে। তারপরে এখানে হচ্ছে কোনো অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয় না, ক্যাশ রিসিভ পেমেন্ট হচ্ছে সরাসরি হচ্ছে যে বিবেচনা করা হয়। তাহলে আমরা মেইন জিনিসটা কি মাথায় রাখবো প্রত্যক্ষ পদ্ধতির কথা আসলে, সেটা হচ্ছে যে একদম সামারাইজ করে বললেন যে আয় বিবরণীর প্রতিটা হিসাব খাতকে বকেয়া ভিত্তি হতে নগদান ভিত্তিতে রূপান্তর করে পরিচালন কার্যক্রম হতে যে নগদ প্রবাহ নির্ণয় করা হয়, এবং এই প্রক্রিয়াকে প্রত্যক্ষ পদ্ধতি বলে। এবং এই প্রত্যক্ষ পদ্ধতি হচ্ছে নগদ প্রবাহ বিবরণী নির্ধারণের হচ্ছে যে সামঞ্জস্যপূর্ণ। এখানে সোজা কথা, ক্যাশ রিসিভ এবং পেমেন্টস হচ্ছে ডিরেক্টলি হচ্ছে যে কনসিডার করা হয়, কোনো অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয় না। আচ্ছা, ফিচার্স অফ দ্য ইনডাইরেক্ট মেথড। ইনডাইরেক্ট মেথডের হচ্ছে ফিচার্স গুলা কি কি, ঠিক আছে?
এখানে দেখেন যে ইনডাইরেক্ট মেথডের ফিচার্স গুলো কি কি, সেটা হচ্ছে যে ইন দ্য ইনডাইরেক্ট ক্যাশ ফ্লো মেথড অল ক্যাশ রিসিভস এন্ড পেমেন্টস অফ এন অর্গানাইজেশন আর নট ডিরেক্টলি কনসিডার। এখানে হচ্ছে যে পরোক্ষ নগদ পদ্ধতি হচ্ছে নিট নগদ নির্ণয়ে প্রতিষ্ঠানের সমস্ত নগদ প্রাপ্তি ও প্রদানকে সরাসরি বিবেচনা করা হয় না। আর একটু আগে যেটা বলছিলাম যে ওইখানে কিন্তু সমস্ত নগদ প্রাপ্তি এবং ইওকে প্রদানকে সরাসরি বিবেচনা করা, এখানে বিবেচনা করা হয় না। তাহলে কি করা হয়, কিছু কিছু নগদ লেনদেনকে পরোক্ষভাবে বিবেচনা করা হয়, কিছু কিছু লেনদেন, সবগুলোকে না, কিছু কিছু লেনদেনকে পরোক্ষভাবে বিবেচনা করা হয়। তারপর হচ্ছে যে পরিচালন কার্যক্রমের মধ্যে যে নগদ প্রবাহ নির্ণয়ের জন্য আয় বিবরণী থেকে প্রাপ্ত নিটাই দিয়ে শুরু করা হয়। যে কি বলছে যে ক্যাশ পেমেন্ট এবং হচ্ছে ক্যাশ রিসিভ সরাসরি বিবেচনা করা হয় না, সেখানে হচ্ছে কিছু কিছু নগদ লেনদেনকে পরোক্ষভাবে বিবেচনা করা হয়। এটা হলো 1 নম্বর কথা। আর 2 নম্বর হচ্ছে যে এখানে পরিচালন কার্যক্রমের মধ্যে যে নগদ প্রবাহ এটা নির্ণয় করতে হলে যে আয় বিবরণীর সাথে, হ্যাঁ, আয় বিবরণী থেকে আমরা যে নিট আয়টা পাই, আয় বিবরণী থেকে প্রাপ্ত যে নিট আয় এটা দিয়ে শুরু করা হয়। তারপর হচ্ছে যে এবং অথবা হচ্ছে বকেয়া ভিত্তিতে হচ্ছে নিট আয়কে হচ্ছে নগদ ভিত্তিতে নিট আয় রূপান্তরের জন্য প্রয়োজনীয় সমন্বয় সাধন করা হয়। তাহলে কি দাঁড়াইলো কথাটা, যে টু ডিটারমাইন ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস অনলি দ্য নেট ইনকাম ফ্রম দ্য ইনকাম স্টেটমেন্ট ইজ ইউজড। দেখেন যে আপনি যখন হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস অর্থাৎ পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ নির্ধারণ করতে চান পরোক্ষ পদ্ধতিতে, তখন হচ্ছে ইনকাম স্টেটমেন্ট থেকে হচ্ছে যে শুধুমাত্র নিট আয়টা, ইনকাম স্টেটমেন্ট থেকে আপনি কি করবেন, অনলি হচ্ছে নেট ইনকামটা ব্যবহার করবেন। আবারও বলতেছি, পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ নির্ণয় করতে হলে ইনডাইরেক্ট মেথডে আমরা এটা করে আসছি, সেখানে আমরা কি করব, নেট ইনকাম থেকে শুধুমাত্র নিট আইটা নিব, আচ্ছা নিলাম। এবার নেসেসারি অ্যাডজাস্টমেন্টস আর মেড টু কনভার্ট দ্য অ্যাকচুয়াল বেসড নেট ইনকাম টু ক্যাশ বেসড নেট ইনকাম। ইয়েস, আমরা এই যে এই নিট আয়ের সাথে কি করব, অ্যাকচুয়াল বেসড নেট ইনকাম, এই যে আমরা হচ্ছে নিট আয়ের সাথে হচ্ছে কিছু আর কিছু সমন্বয় করব, সমন্বয় করে এই অ্যাকচুয়াল বেসড যে নেট ইনকামটা আছে এটাকে আমরা হচ্ছে ক্যাশ বেসড নেট ইনকামে রূপান্তর করব ফাইনালি। ওকে, the indirect method is quite complicated. এটা তো কমপ্লিকেটেড, আমরা জানি, সময় কনজিউমিং, হ্যাঁ, এটা সত্যতা একটু কম ওই প্রত্যেকের চাইতে। তারপরও the cash flow from operating activity is not available in the direct method. তারপর হচ্ছে যে এখানে প্রত্যক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যের মধ্যে যে নগদ প্রবাহের বিস্তারিত বিবরণ পাওয়া যায় না। আমরা যখন হচ্ছে যে কেউ যদি ডাইরেক্ট মেথড ইউজ করে, তো ডাইরেক্ট মেথড হচ্ছে কি, যে যেহেতু সরাসরি হচ্ছে ক্যাশ রিসিভ পেমেন্ট চলে আসছে, বিস্তারিত তথ্যটা হচ্ছে এখানে পাবেন না। হ্যাঁ, তো কিন্তু ইনডাইরেক্ট মেথডে হচ্ছে যে আমরা যখন তৈরি করবো সেখান থেকে হচ্ছে পরিচালন কার্যক্রম মধ্যে যে নগদ প্রবাহ সেটার বিস্তারিত তথ্য জানতে পারবো। তো এটাও এখানে একটা গুরুত্বপূর্ণ ইস্যু। তো আসলে এই বিষয়গুলা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে হচ্ছে অনেক সময় পেশায় প্রশ্ন করলে ডাইরেক্ট মেথডে কি আছে, ইনডাইরেক্ট মেথডে কি আছে, ডাইরেক্ট মেথডে কিভাবে কি ক্যাশ রিসিভ পেমেন্ট কিভাবে আসে, ইনডাইরেক্ট মেথডে কিভাবে আসে, ডাইরেক্ট মেথডে সমন্বয়ের প্রয়োজন হয় কিনা, নাকি ইনডাইরেক্ট মেথডে সমন্বয়ের প্রয়োজন হয়, তারপর ডাইরেক্ট মেথডে হচ্ছে আপনার বিস্তারিত তথ্য অপারেটিং অ্যাক্টিভিটি সম্পর্কে পাওয়া যায় কিনা, নাকি ইনডাইরেক্ট মেথডে পাওয়া যায়, এই বিষয়গুলো নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে। তো আপনি যদি এই বিষয়গুলো ইনডেপথ না জানেন, তাহলে অনেক সময় দেখা যাবে ভাষা জ্ঞানের কারণে আপনি ভুল প্রশ্ন উত্তর দিয়ে আসছেন। তো আমরা এখানে এই জন্য এই জিনিসটা একদম ক্লিয়ার করে দিয়েছি, ডাইরেক্ট মেথডে হচ্ছে কিভাবে আসে, কোন কোন বিষয়গুলো আসে এবং এটা ডাইরেক্ট মেথডে কিভাবে কাজ করে সেটা আমরা উল্লেখ করছি, এবং ইনডাইরেক্ট মেথডে আমরা দেখাইছি যে আর ইনডাইরেক্ট মেথড হচ্ছে আমরা নেট ইনকাম থেকে নিটাই নিলাম, তারপর হচ্ছে যে অনেকগুলো বিষয় সমন্বয় করলাম, তারপর হচ্ছে অ্যাকচুয়াল বেস নেট ইনকাম আমরা হচ্ছে ক্যাশ বেস নেট ইনকামে রূপান্তর করলাম। ওকে, তো এই যে এরপর হচ্ছে এটা পপুলার কেন, এই বিষয়গুলো আপনারা দেখে নেবেন, খুবই সিম্পল একটা বিষয়। যে আরেকটা বলতেছে যে অ্যানাদার অ্যাডভান্টেজ অফ দ্য ইনডাইরেক্ট মেথড, আরেকটা সুবিধা হচ্ছে কি, when the cash flow statement is prepared in this manner the accuracy of the operating activities is automatically verified. হ্যাঁ, বলতেছে যে এটা আরেকটা সুবিধা হয়েছে, যখনই হচ্ছে যে আমাদের এই পরিচালন কার্যক্রম মধ্যে যে নগদ প্রবাহ এটা নির্ণয় করা যায়, এটা সাথে সাথে কি এটার অ্যাকিউরেসিও ভেরিফাই হয়ে যায়। কারণ হচ্ছে যে কি, পরিচালন কার্যক্রমের যে নিট নগদ প্রবাহ ও নিটের সমন্বয় হচ্ছে যে নগদ প্রবাহ হয়ে যায়। যে এখানে এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ, যে পরিচালন কার্যক্রমের যে নিট নগদ প্রবাহ, পরিচালন কার্যক্রম থেকে আমি যে নিট নগদ প্রবাহটা পাইলাম, যে কি পরিমাণ ক্যাশ ফ্লো হয়েছে, এবং নিটের সাথে যে বিষয়গুলো সমন্বয় করলাম, এর ফলে হচ্ছে নগদ বিবরণীটা হচ্ছে যে আমাদের কি হয়ে যায়, এটার অ্যাকচুয়াল যে রেজাল্টটা এটা হচ্ছে বেরিয়ে আসে এবং এটা ভেরিফাই তৈরি হয়ে যায়। তো এই ধরনের কিছু বিষয়, তাত্ত্বিক বিষয় আছে, এটা একবারে মনে থাকবে না, কিন্তু এই জিনিসটা আপনি যদি বারবার হচ্ছে যে এটা পড়ে নেন,
ডাইরেক্ট ক্যাশ ফ্লো কি, ইনডাইরেক্ট ক্যাশ ফ্লো কি, ডাইরেক্ট ক্যাশ ফ্লোতে কি কি আসে, ইনডাইরেক্ট ক্যাশ ফ্লোতে কি কি আসে, ডাইরেক্ট ক্যাশ ফ্লোর সাথে কি সমন্বয় করে, কোনো কিছু প্রয়োজন আছে কিনা, যদি না থাকে ইনডাইরেক্ট ক্যাশ ফ্লোতে কি কি সমন্বয় করতে হয় এবং কেন করতে হয়, করার পরে কি কি আসে, এই বিষয়গুলো হচ্ছে আপনারা এই পিডিএফ এবং স্লাইড থেকে এবং হচ্ছে আমাদের ভিডিও লেকচার দেখে হচ্ছে যে বারবার শুনে ক্লিয়ার হয়ে নেবেন। ওকে, এখানে এই চারটা দেওয়া আছে। এটা যে আমাদের পরিচালন কার্যক্রমে নগদ প্রবাহ, যে আমাদের কি কি প্লাস হবে কি কি মাইনাস হবে। এখানে দেখেন পরিচালন কার্যক্রম হচ্ছে নিট নগদ প্রবাহ। হ্যাঁ, এখানে বিষয়টা হচ্ছে যে আহ অবচয় অবলোপন এবং স্থায়ী সম্পদ, হ্যাঁ, বিনিয়োগ বিক্রয়জনিত যে ক্ষতি, স্থায়ী সম্পদের বিনিয়োগ, মানে যে বিষয়গুলো হচ্ছে আপনার এখানে আহ যে খরচ জাতীয়, হ্যাঁ, যে সেই খরচ জাতীয় বিষয়গুলো আমরা এখানে প্লাস করব, এটা বোঝার স্বার্থে, ঠিক আছে। মিটার সাথে হচ্ছে যে আমাদের যে অবচয়, তারপরে স্থায়ী সম্পত্তির বিক্রয়, অবচয় যে ক্ষতি, আর হচ্ছে যে এখানে যদি কোনো সম্পত্তি হচ্ছে হ্রাস পায়, হ্যাঁ, সম্পত্তি যদি হ্রাস পায় তাহলে হচ্ছে আমরা এখানে এগুলোর সাথে কি করব, প্লাস করব। যেমন দেখেন কোন চলতি সম্পত্তি যদি বৃদ্ধি হয় নগদ বাদে, সেটা মাইনাস হবে। এবং নগদ আইটেম গুলো আসবে না। অবচয়, অনগদ আইটেম, চলতি সম্পদ বৃদ্ধি নগদ বাদে, সেটা হচ্ছে প্লাস। তারপরে যে চলতি দায় বৃদ্ধি, হুম, তারপর হচ্ছে যে এখানে যদি হচ্ছে স্থায়ী সম্পদ বা বিক্রয় যদি লাভ হয়, সেটা হচ্ছে মাইনাস হবে। সো এই যে আইটেম গুলো, ঠিক আছে, যে একটা পরিচালনা কার্যক্রমের সাথে নিট নগদ, যে আমরা একটু আগে পড়ে আসছি, যে আমরা যে নেট ইনকাম থেকে অ্যাকচুয়াল বেস থেকে যে নেট ইনকামটা পাইলাম, এটার সাথে যে বিষয়গুলো আমরা হচ্ছে যে সমন্বয় করব, হ্যাঁ, নন ক্যাশ আইটেম গুলা, এই নন ক্যাশ আইটেম গুলো হচ্ছে এখানে সমন্বয় করার মাধ্যমে আমরা হচ্ছে পরিচালনা কার্যক্রমে প্রাপ্ত নগদ প্রবাহ বিবরণীটা পেয়ে দেবো। তারপর হচ্ছে স্থায়ী সম্পদের ক্রয় বিক্রয় গুলো, স্থায়ী সম্পদ যদি আমরা হচ্ছে বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ কিভাবে পাবো, যে স্থায়ী সম্পদ যদি আমরা বিক্রয় করি তাহলে প্লাস, ক্রয় করলে হচ্ছে টাকা চলে গেল মাইনাস। একইভাবে বিনিয়োগের ক্ষেত্রে হচ্ছে যে আমরা যদি বাইরে কোথাও বিনিয়োগ করি তাহলে নগদ টাকা কি হলো, চলে গেল বা বই প্রবাহ হলো, সেটা মাইনাস। বিনিয়োগ যদি বিক্রি করি, বিনিয়োগ বিক্রি করলে আবার নগদ টাকা আসতেছে। তো এই যে একইভাবে হচ্ছে যে আমাদের নতুন শেয়ার বা বন্ড ঋণপত্র ইস্যু, এগুলো হচ্ছে বৃদ্ধি, আর মূল্য পরিশোধ করলে হ্রাস, লভ্যাংশ পরিশোধ করলে মাইনাস, দীর্ঘমেয়াদী বা পদের নোট হচ্ছে বৃদ্ধি, এগুলো প্লাস মাইনাস, এগুলো আপনারা দেখে নেবেন। এখন এই যে অর্থায়ন কার্যক্রমে প্রাপ্ত নিট নগদ প্রবাহ, এটা আমি আসলে ম্যাথটা হয়তো সময় থাকলে একটা ম্যাথ করে দিলে আপনারা ক্লিয়ার হয়ে যেতেন, কিন্তু আমি আশা করবো আপনারা এটা পারবেন। হ্যাঁ, এই চারটা ফলো করে আপনারা এটা করতে পারবেন, কিন্তু সময় স্বল্পতা রয়েছে। তারপর হচ্ছে নিট নগদ বৃদ্ধির সাথে প্রারম্ভিক নগদ তহবিল যোগ করে হচ্ছে আমরা সমাপনী নগদ তহবিল পাবো। তারপরে যে নিচে চারটা আইটেম যেটা দিয়েছি, যে অনগদ বিনিয়োগ কার্যক্রম কি কি, চারটা আইটেম অলরেডি দেওয়া আছে, এটা আগেও আলোচনা করা হয়েছে। আম, এখানে যে একটা ম্যাথ আছে, যে কোম্পানিজ ইনকাম স্টেটমেন্ট শোজ এ নেট প্রফিট অফ হচ্ছে 1,20,000 টাকা ডিউরিং দ্য ইয়ার, ডেপ্রিসিয়েশন হচ্ছে কি 20,000, ইনক্রিজ ইন অ্যাকাউন্টস বলতেছে কি বের করতে, আগে প্রশ্ন বুঝবেন। প্রশ্ন বলতেছে যে এখানে এই আইটেম গুলো দেওয়া আছে, কারণ অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে নেট ক্যাশ ফ্লো কত হবে। ওকে, অপারেটিং অ্যাক্টিভিটিস তাহলে প্রথমে আমি চিন্তা করবো আমার অপারেটিং অ্যাক্টিভিটিস নেট ইনকাম কত দেওয়া আছে, নেট ইনকাম কত, 1,20,000। ওকে, এর সাথে কি হবে, প্লাস হবে কি আর মাইনাস হবে কি, যেগুলো হচ্ছে যে খরচ জাতীয় ডিপ্রিসিয়েশন প্লাস, এবং হচ্ছে যদি দায় বৃদ্ধি পায় সেটা প্লাস। তাহলে 20,000 আর 10,000 কত হলো 30, আর এখানে হলো 1,20,000 সমান 1.5 লাখ টাকা হচ্ছে কি আমার হাতে আছে। এখান থেকে মাইনাস হবে কি, যদি চলতি সম্পত্তি যদি বাড়ে, হ্যাঁ, তাহলে ইনক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল কি আমাদের চার্ট অনুযায়ী এটা মাইনাস হওয়ার কথা। তাহলে 1,20,000 থেকে যদি এখানে আমরা কি করলাম, যে আমার হচ্ছে নেট ইনকাম কত আছে, নেট ইনকাম আছে মনে করেন 1,20,000। আচ্ছা, এবার ইনক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল কত আছে, এখন দেখেন প্লাস হবে কি কি, আমার ডিপ্রিসিয়েশন হচ্ছে যেখানে প্লাস হবে। ওকে, তারপর হচ্ছে কি এই যে দায় বাড়ছে, দায়টা প্লাস, হ্যাঁ, 10,000। তাহলে টোটালটা কত এলো, টোটাল হলো 1,50,000, তাই না? আর এখান থেকে মাইনাস যাবে এটা, এটা হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস কত, 15,000, মাইনাস হচ্ছে 15,000 টাকা হচ্ছে মাইনাস। তাহলে থাকলো কত, 1,50,000
35। তাহলে এখানে আমার হচ্ছে কি যে এই যে চলতি সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে মাইনাস, আর দায় বৃদ্ধি পেলে প্লাস, অবশ্যই বা খরচ যদি বিষয় হচ্ছে বাড়লে হচ্ছে প্লাস। এইভাবে হচ্ছে আমরা কি করব, ওই যে অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে হচ্ছে যে আমাদের অঙ্কটা বের করব। ক্যাপিটাল স্টকটা হচ্ছে কি, ক্যাপিটাল স্টকটা হচ্ছে যে এটা হচ্ছে ব্যালেন্স শিটের হচ্ছে একটা মেইন উপাদান। হ্যাঁ, ক্যাপিটাল স্টকটা হচ্ছে যে ব্যালেন্স শিটের হচ্ছে একটা মেইন উপাদান। আমাদের যে প্রিফার্ড শেয়ার এবং কমন শেয়ারের যে টোটাল অ্যামাউন্টটা সেটা হচ্ছে ক্যাপিটাল, সেটা হচ্ছে গিয়ে ক্যাপিটাল স্টক। সরি, এখানে একটা মিস্টেক হয়েছে বলাতে। সেটা হচ্ছে যে আহ, আমাদের যে প্রিফার্ড শেয়ার এবং কমন শেয়ার, অর্থাৎ শেয়ারের এই দুই ধরনের শেয়ারের যে টোটাল অ্যামাউন্টটা, প্রিফার্ড শেয়ার এবং কমন শেয়ার যে টোটাল অ্যামাউন্ট একটা প্রতিষ্ঠানের, তো মেইনলি তো এই দুই ধরনের শেয়ারই থাকে, প্রিফার্ড শেয়ার কমন শেয়ার। এই দুই ধরনের শেয়ার হোল্ডারের কমন যে পরিমাণটা বা টোটাল অ্যামাউন্টটা, এটাকে বলবো হচ্ছে আমরা ক্যাপিটাল স্টক। এই ইট ইজ জেনারেলি প্রেজেন্টেড অ্যাজ এ পেইড আপ ক্যাপিটাল পোর্শন অফ দ্য কোম্পানিজ ব্যালেন্স শিট। এই ক্যাপিটাল স্টককে হচ্ছে যে পরিশোধিত মূলধন অংশ হচ্ছে দেখানো হয়। ঠিক আছে, তাহলে মেইন জিনিস কি, যে প্রিফার্ড শেয়ার প্লাস কমন শেয়ার, এই দুইটা শেয়ারের টোটাল অ্যামাউন্ট হচ্ছে ক্যাপিটাল স্টক। ওকে, আর এই ক্যাপিটাল স্টক হচ্ছে যে পেইড আপ ক্যাপিটাল অংশ, পরিশোধিত মূলধন অংশ দেখানো হয়। আর প্রিফারেন্স শেয়ার হচ্ছে যে যে কমন শেয়ার হোল্ডারদের আগে লিস্টেড করা হয়। ঠিক আছে, এখন হচ্ছে আর এই যৌথ মূলধনী ক্যাপিটাল যেটা বললাম সেটা হচ্ছে পেইড আপ ক্যাপিটাল এবং রিটার্ন আর্নিং, এই দুইটার সমষ্টিকে বলা হয় হচ্ছে যে কর্পোরেট ক্যাপিটাল। ওকে, পেইড আপ ক্যাপিটাল আমি বলে ফেলছি যে এটা হচ্ছে যে the amount of capital raised by including dividends এবং return earnings are the undistributed portion of the net income. এখন একটা বিষয় হচ্ছে যেখানে দেখেন another name for হচ্ছে joint capital। আচ্ছা, এখানে কি বলতেছে, the sum of the paid in capital return earnings হচ্ছে যে of joint stock company is called corporate capital। অর্থাৎ একটা যৌথ মূলধনী কোম্পানির পরিশোধিত মূলধন এবং সংরক্ষিত আয়, এই দুইটার সমষ্টিকে হচ্ছে কর্পোরেট ক্যাপিটাল। আচ্ছা, তার মধ্যে পরিশোধিত মূলধন কি বললাম, সংরক্ষিত আয় হচ্ছে যে অবন্টিত মুনাফা, সেটা বলা হয়েছে। এখন বলা হচ্ছে যে এই যে কর্পোরেট ক্যাপিটাল, হ্যাঁ, এটাকে কি বলে, এটাকে বলে মালিকানা সত্ত্ব। সোজা কথা, এই যে কর্পোরেট ক্যাপিটাল, এটারই আরেকটা নাম হচ্ছে আমরা যে মালিকানা সত্ত্ব, কোম্পানির যে মালিকানা সত্ত্ব বলতে আমরা যা বুঝি সেটাই হচ্ছে এই কর্পোরেট ক্যাপিটাল। এবং এই কর্পোরেট ক্যাপিটাল হচ্ছে কোম্পানির ব্যালেন্স শিটে হচ্ছে যে কোম্পানির মালিকানা সত্ত্ব নামে হচ্ছে যে লিপিবদ্ধ করা হয়ে থাকে। ঠিক আছে, এখন যদি কোনো কোম্পানি হচ্ছে ট্রেজারি স্টক, হ্যাঁ, এটা মনে রাখা উচিত, যদি কোনো কোম্পানি হচ্ছে যে ট্রেজারি স্টক হচ্ছে যে কিনে থাকে বা এখানে যদি মালিকানা সত্ত্বে যদি ট্রেজারি স্টক থাকে, তাহলে হচ্ছে কিন্তু এটা মালিকানা সত্ত্বকে কমিয়ে দিবে। তখন হচ্ছে পেইড আপ ক্যাপিটাল আর রিটার্নিং থেকে এই ট্রেজারি স্টককে বাদ দিয়ে মালিকানা সত্ত্বকে দেখাইতে হবে। কারণ আপনাদের মনে থাকার কথা, একটা জিনিস আমি বলেছিলাম যে ট্রেজারি স্টক জিনিসটা কি, ট্রেজারি স্টক হচ্ছে কন্ট্রা, এটা হচ্ছে কন্ট্রা হচ্ছে যে শেয়ার হোল্ডার সিকিউরিটি। এটা হচ্ছে কি করে, এটা হচ্ছে মালিকানা সত্ত্বকে কমিয়ে দেয়। তাহলে মালিকানা ট্রেজারি স্টক থাকলে হচ্ছে মালিকানা সত্ত্বকে হচ্ছে যে ইকুইটিস ডিটারমাইন্ড বাই সাবট্রাক্টিং দ্য ট্রেজারি, এই ট্রেজারি স্টক থাকলে হচ্ছে যে এটা বাদ দিতে হবে, মালিকানা সত্ত্বকে বাদ দিয়ে হচ্ছে এটা দেখাইতে হবে। ঠিক আছে, তাহলে যখনই যদি বলে যে এখানে ট্রেজারি স্টক হচ্ছে আছে, হ্যাঁ, তাহলে তার ইকুইটির পরিমাণ কেমন হবে, হ্যাঁ, তার হচ্ছে পেইড আপ ক্যাপিটাল এত, রিটার্ন আর্নিং এত দেওয়া আছে, তাহলে তার ক্যাপিটাল স্টক কত, আবার সাথে জুড়ে দিল কি ট্রেজারি স্টক আছে এত এত টাকা। এখন আপনি তো পড়ছেন যে পেইড আপ ক্যাপিটাল আর হচ্ছে যে কি বলে রিটার্ন আর্নিং, এই দুইটা মিলে হচ্ছে কর্পোরেট ক্যাপিটাল বা মালিকানা সত্ত্ব, তাহলে কিন্তু ভুল হবে। কারণ সাথে কিন্তু ট্রেজারি স্টক আছে, এবং ট্রেজারি স্টক হচ্ছে একটা প্রতি মালিকানা হিসাব বা কন্ট্রা হচ্ছে শেয়ার হোল্ডার সিকিউরিটি। তো এটাকে মাইনাস করে আপনাকে ব্যালেন্সটা দেখাতে হবে। তাহলে এখানে কি হবে, যে পেইড আপ ক্যাপিটাল প্লাস রিটার্ন আর্নিং মাইনাস ট্রেজারি স্টক ইকুয়াল টু হচ্ছে শেয়ার হোল্ডার সিকিউরিটি। ক্লিয়ার? এবার রিজার্ভ ক্যাপিটাল, যে কোম্পানি রিজার্ভ ক্যাপিটাল হচ্ছে যে এখানে অনেক বিস্তারিত আছে, আমি খুব সংক্ষেপে বিষয়গুলো আপনাকে বলতেছি। যে রিজার্ভ ক্যাপিটাল বিষয়টা হচ্ছে কোম্পানির হাতে কিছু শেয়ার আছে, হ্যাঁ, এখন কোম্পানি হচ্ছে যে এই শেয়ারটা সাধারণত ইস্যু করে না, যদি কোনো বিশেষ পরিস্থিতির উদ্ভব হয় তখনই কোম্পানি হচ্ছে এই শেয়ারটা হচ্ছে যে ইস্যু করে থাকে। তাহলে কি বললাম, কোম্পানির কাছে কিছু শেয়ার আছে, এই কোম্পানি হচ্ছে এই শেয়ারগুলো হচ্ছে যে সাধারণত তলব করে না বা এই শেয়ার গুলো ইস্যু করে না।
এই যে কোম্পানির হাতে থাকা অতলক্ষিত অংশ যা হচ্ছে কোনো বিশেষ পরিস্থিতিতে হচ্ছে ইস্যু করে থাকে, এগুলোকে বলে রিজার্ভ ক্যাপিটাল। এখন বিশেষ পরিস্থিতি কি, কোম্পানির সাথে যখন হচ্ছে দেউলিয়া পর্যায়ে চলে যাবে, লিকুইডেশন পর্যায়ে চলে যায়, তখন তাদের যে ঋণদাতা আছে, ঋণদাতা তো আর বসে থাকবে না। কোম্পানি লাভ হোক বা লস হোক, ক্রেডিটরদেরকে তো তার টাকা পরিশোধ করতে হবে। যখন একটা কোম্পানি দেউলিয়া পর্যায়ে চলে যায় বা হচ্ছে যে লিকুইডেশন অবসানের পর্যায়ে চলে যায়, তখন হাতে থাকা অতলক্ষিত অংশগুলোকে হচ্ছে কোম্পানি ইস্যু করে থাকে। আর এই শেয়ারগুলোকে বলা হচ্ছে রিজার্ভ ক্যাপিটাল। হ্যাঁ, এছাড়া দীর্ঘমেয়াদী প্রকল্প বা বিনিয়োগ ক্ষেত্রে ব্যবহার করা হয় কোথাও কোথাও, তবে মেইনলি হচ্ছে রিজার্ভ ক্যাপিটালটা। আমি আবার বলতেছি, প্রশ্নে আসতে পারে এরকম যে রিজার্ভ ক্যাপিটালটা আসলে কোথায় ব্যবহার করা হয়। মেইনলি হচ্ছে রিজার্ভ ক্যাপিটাল হচ্ছে যে কোম্পানি লিকুইডেশনের সময় বা ভেরি স্পেশাল কেসে, যে কোম্পানি একদম বড় অবস্থা, তখন হচ্ছে এই রিজার্ভ ক্যাপিটালটা হচ্ছে ইউজ করা হয়। তাহলে এখন এটা এটা কিন্তু মানে কোনো রিজার্ভ না, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, এই যে নিচে আমি বলছি যে রিজার্ভ ক্যাপিটালটা কিন্তু কোনো মানে রিজার্ভ না, যে কোম্পানি হচ্ছে প্রতি বছর তার মুনাফা থেকে 5,000, 10,000, 15,000 টাকা জমায় জমায় রাখছে, যে একদিন কোম্পানি অবসায়ন হয়ে যাবে তখন হচ্ছে কোম্পানি এটা কাজে লাগাবে। নো, কোম্পানি কিন্তু এটা কোনো রিজার্ভ ফান্ড না, এটা কিন্তু মূলধনেরই অংশ। মাথায় রাখেন কথাগুলা, যে শেয়ার মূলধন, এই রিজার্ভ ক্যাপিটাল কিন্তু মূলধনেরই অংশ। ঠিক আছে, এই এটা হচ্ছে যে মূলধনেরই অংশ, এবং এটা হচ্ছে কোনো তহবিল না। তাহলে তাহলে যদি এটা কোনো তহবিল না হয়, তাহলে এটা কি, এটা হচ্ছে শেয়ার মূলধনের অংশ। রিজার্ভ, প্রশ্ন আসতে পারে যে রিজার্ভ ক্যাপিটাল কি, বলবেন যে ইট ইজ দ্য পার্ট অফ হচ্ছে যে ইট ইজ দ্য পার্ট অফ হচ্ছে শেয়ার ক্যাপিটাল, এবং এটা কোনো, ইট ইজ নট এ ফান্ড, এটা কোনো ফান্ড রেজ করা হয় না, বরং এটা এই মূলধনটা হচ্ছে যে সংগ্রহ করা হয় যখন বিশেষ কোনো পরিস্থিতি সৃষ্টি হয়। আর ক্যাপিটাল রিজার্ভটা হচ্ছে কি, ক্যাপিটাল রিজার্ভটা হচ্ছে যে এটা হচ্ছে যে একটা তহবিল। সোজা কথায় এই ক্যাপিটাল রিজার্ভ হচ্ছে একটা তহবিল। হুম, রিজার্ভ ক্যাপিটাল কিন্তু তহবিল না, কিন্তু ক্যাপিটাল রিজার্ভ হচ্ছে তহবিল। কথার মধ্যে বুঝতে হবে। হ্যাঁ, যেটা হচ্ছে যে এই যে মূলধন সঞ্চিতি, যেটা ক্যাপিটাল রিজার্ভ, হ্যাঁ, মূলধন সঞ্চিতিটা হচ্ছে যে যখন কোনো আমরা কোনো ক্যাপিটাল ট্রানজাকশন করি, কোনো যৌথ মানে কোনো মূলধনী লেনদেন করি, যে আমরা যদি কোনো মূলধন টাইপের, মুনাফা জাতীয় লেনদেন না, মূলধনী টাইপ যদি কোনো লেনদেন করে থাকি, সেই লেনদেন থেকে যখন কোনো মুনাফা সৃষ্টি হয়, আর সেই মুনাফাকে হচ্ছে যে যখন সঞ্চিতি আকারে হচ্ছে যে রাখা হয়, সেটাকে বলে ক্যাপিটাল রিজার্ভ। কি বলছি, যে যখন আমি ক্যাপিটাল ট্রানজাকশন রিলেটেড, হ্যাঁ, অর্থাৎ মূলধনী টাইপ কোনো লেনদেন করব, এবং সেই লেনদেনের ফলে যখন কোনো মুনাফার সৃষ্টি হবে, এবং সেই মুনাফা থেকে যখন আমি কোনো সঞ্চিতি ক্রিয়েট করব, সেটা হচ্ছে ক্যাপিটাল রিজার্ভ। এবং এই লেনদেন বা এই মুনাফা কিন্তু দৈনন্দিন করা হয় না। অর্থাৎ এই যে আমরা যে দৈনন্দিন যে বিভিন্ন ধরনের লেনদেন করি, এবং এই লেনদেন করার ফলে অপারেটিং যে ইনকাম তৈরি হয়, সেখান থেকে কিন্তু ক্যাপিটাল রিজার্ভ তৈরি করা হয় না। এটা শুধুমাত্র যখন হচ্ছে আমরা কি করব, যে মূলধনী, সে যখন আমরা হচ্ছে যে মূলধনী লেনদেন ক্রিয়েট করব, ক্যাপিটাল ট্রানজাকশন করব, এই শুধুমাত্র ক্যাপিটাল ট্রানজাকশন থেকে হচ্ছে যে এই ক্যাপিটাল রিজার্ভ তৈরি হয়। আবার বলতেছি, ক্যাপিটাল ট্রানজাকশন থেকে ক্যাপিটাল রিজার্ভ তৈরি করা হয়। আচ্ছা, এখন ক্যাপিটাল ট্রানজাকশন কোনগুলা, খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এই যে স্থায়ী সম্পত্তি বিক্রি করলাম, বিক্রি করে যে অতিরিক্ত টাকা আসলো, এটা হচ্ছে আমার মূলধনী ট্রানজাকশন। আমরা যে শেয়ারের যে একটা কি থাকে, পার থাকে, ফেস ভ্যালু থাকে, যদি ফেস ভ্যালু থাকে 100 টাকা, যদি 120 টাকা করে বিক্রি করে, তাহলে 20 টাকা কি আমার অধিহার, হ্যাঁ, প্রিমিয়াম। এই যে অতিরিক্ত 20 টাকা করে থাকলো, এটা হচ্ছে মূলধনী ট্রানজাকশন। আমি যদি সম্পদ পুনর্মূল্যায়ন করে যদি আমার লাভ হয়, সেটা হচ্ছে কি আমার ক্যাপিটাল রিজার্ভের অংশ। তাহলে দেখেন, রিভ্যালুয়েশন গেইন, শেয়ার প্রিমিয়াম, স্থায়ী সম্পদ বিক্রিতে প্রাপ্ত অতিরিক্ত টাকা, এগুলো হচ্ছে ক্যাপিটাল রিজার্ভের অংশ। এবং এই লেনদেনগুলো করে যখন মুনাফার সৃষ্টি হবে, সেই মুনাফা দিয়ে হচ্ছে যে এই রিজার্ভটা তৈরি করা হয়। তারপরে এখন কথা হলো যে প্রশ্ন আসতে পারে যে ক্যাপিটাল রিজার্ভ দিয়ে আপনি হচ্ছে যে কি রকম হচ্ছে ইয়ে করবেন, ওই যে ক্যাপিটাল রিজার্ভ দিয়ে হচ্ছে আপনার এটা কোথায় কোথায় কাজে লাগাবেন। তাহলে এই ক্যাপিটাল রিজার্ভ দিয়ে হচ্ছে কাজে লাগাবেন কোথায়, সেটা হচ্ছে বোনাস শেয়ার ইস্যু করতে, তারপরে ভবিষ্যতে কোনো মূলধন প্রকল্পে বিনিয়োগ করতে। কিন্তু কিন্তু ক্যাপিটাল রিজার্ভ দিয়ে আপনি যেটা করবেন না, সেটা হচ্ছে যে এটা কোনো নগদ লভ্যাংশ দেওয়া যাবে না। দেখেন, সাধারণত নগদ লভ্যাংশ দিতে ব্যবহার করা যায় না। আমি ক্যাপিটাল রিজার্ভ দিয়ে কি করতে পারি, বোনাস শেয়ার ইস্যু করতে পারি। বোনাস শেয়ার কিভাবে ইস্যু করে ক্যাপিটাল রিজার্ভ থেকে আমি সামনে একটু দেখাবো। তারপর হচ্ছে আমি কোনো ভবিষ্যতে কোনো মূলধন, যদি আমার যদি কোনো মূলধনী ক্ষতি হয়ে যায়, হ্যাঁ, সেক্ষেত্রে আমি ব্যবহার করতে পারবো মূলধনী প্রকল্পে। কিন্তু নর্মালি যে আমরা যে ক্যাশ ডিভিডেন্ড দিয়ে থাকি, ক্যাশ ডিভিডেন্ড ক্যাপিটাল রিজার্ভ দেওয়া যাবে না। ক্লিয়ার? এটা, এবং এটা কি বলতেছি, আমি প্রথমেই বলছি যে ক্যাপিটাল রিজার্ভ কিন্তু একটা তহবিল, কারণ এটা হচ্ছে যে মুনাফা থেকে তৈরি করা হয়।
স্থায়ী সম্পত্তির যে মুনাফা তৈরি করে, যে কোম্পানি পরিচালনা কার্যক্রম মধ্যে বহির্ভূত মুনাফায় সাধারণ শেয়ার হোল্ডারদের মধ্যে লভ্যাংশ হিসেবে বন্টন করা হয় না। এটা যেহেতু পরিচালনা কার্যক্রম বহির্ভূত, হ্যাঁ, মুনাফা থেকে তৈরি করা হয়েছে, এই জন্য এটা লভ্যাংশ দেওয়া হয় না। ঠিক আছে, আমরা একটু আগে যে বলছিলাম কেন লভ্যাংশ দিলাম না। মূলধন সঞ্চিতিকে উদ্ধৃত করে শেয়ার হোল্ডারদের সত্য অংশ দেখানো হয়। সাধারণত যে মূলধনী ক্ষতি বা ক্ষতি পোষাইতে হচ্ছে এটা ব্যবহার করা হয়। আচ্ছা, একদম আমরা যদি এবার আমি দুইটাকে পাশাপাশি রাখলাম যে কোনটা আসলে কি। এখন দেখেন প্রথমে কি পড়ছিলাম, রিজার্ভ ক্যাপিটাল, সঞ্চিত মূলধন। রিজার্ভ ক্যাপিটাল হচ্ছে কি ডান পাশেরটা, হ্যাঁ, ডান পাশেরটা দিকে এটা হচ্ছে কোম্পানির অনুমোদিত মূলধন, কোম্পানির অনুমোদিতই মূলধন, হ্যাঁ, কিন্তু কোম্পানির অনুমোদিত মূলধন, কোম্পানি যখন যে মূলধন অনুমোদন পাইছিল শুরুর থেকে, কিন্তু এটা অতলক্ষিত অংশ, এটা মার্কেটে ছাড়ে নাই, সোজা কথা, এটা ধরে রাখছে কোম্পানি। আর মূলধনী লেনদেনের ফলে সৃষ্ট মুনাফা থেকে তৈরি, যে যখন কোনো মূলধনী লেনদেন হয়, ওই যে শেয়ার প্রিমিয়াম বা স্থায়ী সম্পত্তির বিক্রিজনিত যে অতিরিক্ত টাকা, এখান থেকে যখন সৃষ্টি হয় সেটা হচ্ছে মূলধন সঞ্চিতি। এখন রিজার্ভ ক্যাপিটাল তৈরি করা কিন্তু বাধ্যতামূলক না, কারণ কোম্পানি অবশ্যই না হইলে, লিকুইডেশন না হইলে বা বিশেষ সিচুয়েশন না করলে সেটা ছাড়বে না। ঠিক আছে, এই জন্য এটা তৈরি করা বাধ্যতামূলক না। কিন্তু মূল ক্যাপিটাল রিজার্ভ বা মূলধন সঞ্চিতি তৈরি করা কিন্তু বাধ্যতামূলক, কারণ একটা প্রতিষ্ঠানে কিন্তু শেয়ার প্রিমিয়াম বিক্রি, তারপর হচ্ছে যে কি বলে স্থায়ী সম্পত্তি অধিক টাকায় বিক্রি করা হয়, এবং বিভিন্ন ধরনের কি থাকে মূলধনী লেনদেন হয়ে থাকে একটা প্রতিষ্ঠানের ভিতরে। এখন এই লেনদেনগুলো লিপিবদ্ধ করার জন্য এই ক্যাপিটাল রিজার্ভ তৈরি করা কিন্তু বাধ্যতামূলক। এটাই খুবই ইম্পর্টেন্ট লাইন, যে এটা তৈরি করা কিন্তু বাধ্যতামূলক, দেখছেন, আর এটা তৈরি করা কিন্তু বাধ্যতামূলক না। আবার একই সাথে মূলধন সঞ্চিতিকে কোম্পানির ব্যালেন্স শিটে দায় হিসেবে দেখানো হয়, আর এটাকে কোম্পানি ব্যালেন্স শিটে দেখানোই হয় না। খুবই ইম্পর্টেন্ট, যে প্রশ্ন আসতে পারে যে হুইচ ওয়ান ইজ নট শোন ইন দ্য ব্যালেন্স শিট, হ্যাঁ, রিজার্ভ ক্যাপিটাল না ক্যাপিটাল রিজার্ভ। তাহলে এবার হুইচ ওয়ান ইজ হচ্ছে যে এখানে হুইচ ওয়ান ইজ হচ্ছে যে ম্যান্ডেটরি টু প্রিপেয়ার, সেটা কোনটা, সেটা হচ্ছে যে ক্যাপিটাল রিজার্ভ তৈরি করা বাধ্যতামূলক, এটা ব্যালেন্স শিটে দেখানো হয়। আর এটা আর রিজার্ভ ক্যাপিটাল কি, রিজার্ভ ক্যাপিটাল কিন্তু বাধ্যতামূলকও না, এবং এটা হচ্ছে ব্যালেন্স শিটে দেখানো হয় না। ক্লিয়ার? তারপর মূলধন যাতে ক্ষতি পোষাইতে, আর এটা হচ্ছে ভবিষ্যতে ঘটবে এমন ঘটনা, যেগুলো প্রকল্প বিনিয়োগ এবং কোম্পানির স্পেশালি কোম্পানির অবসান ইত্যাদি ক্ষেত্রে হচ্ছে যেটা ব্যবহার করা হয়। এবার আসি যে হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইব রিজার্ভ ক্যাপিটাল এন্ড নট ক্যাপিটাল রিজার্ভ। এই যে কি বলছি, রিজার্ভ ক্যাপিটাল, যে রিজার্ভ ক্যাপিটাল সম্পর্কে বেস্ট কোনটা, কিন্তু ক্যাপিটাল রিজার্ভ না। রিজার্ভ ক্যাপিটাল কি, যেটা হচ্ছে কোম্পানি তার বিশেষ মুহূর্তে হচ্ছে যে আনকল্ড যে শেয়ারটা বা অতলক্ষিত অংশটাকে সে হচ্ছে মার্কেটে ছেড়ে, হ্যাঁ, তার প্রতিষ্ঠানকে সে রক্ষা করার চেষ্টা করে। তাহলে সেখানে কি, যে প্রফিট ফ্রম হচ্ছে সেল অফ ফিক্সড অ্যাসেট, কেপ্ট হচ্ছে অ্যাসেট, যে প্রফিট ফ্রম সেল অফ ফিক্সড অ্যাসেট বিক্রি করার ফলে যে প্রফিট হয় সেটা আলাদা করে রাখে না, এটা তো রিজার্ভ ক্যাপিটালের কাজ না। রিজার্ভ ক্যাপিটাল শেয়ার ইস্যু করবে সে, তাহলে এটা বাদ। তারপর হচ্ছে যে শেয়ার প্রিমিয়াম সেট অ্যাসাইড ফর ইস্যুইং বন্ড বোনাস, হ্যাঁ, যে শেয়ার প্রিমিয়াম, যে প্রিমিয়ামে শেয়ার বিক্রি করে যে টাকাটা আসছে এটা দিয়ে সে হচ্ছে যে বোনাস শেয়ার দিছে না, এটাও কোনো কাজ না। পার্ট অফ আনকল শেয়ার ক্যাপিটাল দ্যাট ক্যান বি ডিমান্ডেড অনলি এট লিকুইডেশন, এই যে এটাই, যে কি যে আনকল শেয়ার, যে শেয়ার ক্যাপিটালের যে আনকল পার্টটা, শেয়ার মূলধনের যেটা অতলক্ষিত অংশ, হ্যাঁ, সেটা হচ্ছে যে যখন লিকুইডেশনের সময় আসে তখন যে ডিমান্ড ক্রিয়েট করে, সেটাই হচ্ছে রিজার্ভ ক্যাপিটাল। যে যখন কোম্পানি প্রায় মরমর অবস্থা, তখন যেই শেয়ার ক্যাপিটালটা মার্কেটে ছাড়তে হয় সেটাই হচ্ছে রিজার্ভ ক্যাপিটাল। আমাদের তো সি, ঠিক আছে। তারপর হচ্ছে হোয়াট ইজ হচ্ছে শেয়ার, শেয়ারটা কি, সেটা হচ্ছে যে দ্য স্মলেস্ট এবং ইকুয়াল, সে এখানে বিস্তারিত আছে, আমি খুব সংক্ষেপে সময়ের অভাবে বলতেছি। সেটা হচ্ছে যে দ্য স্মলেস্ট এন্ড ইকুয়াল ইউনিট অফ এ কোম্পানি শেয়ার ক্যাপিটাল ইজ কল্ড হচ্ছে শেয়ার। একটা কোম্পানিতে, ঠিক আছে, যে ধরেন যে একটা কোম্পানির শেয়ার মূলধনের হচ্ছে ক্ষুদ্রতম এবং সমান একককে আমরা কি বলবো, শেয়ার বলবো। আমি আবার বলতেছি, একটা কোম্পানির যে শেয়ার মূলধন থাকে, এই শেয়ার মূলধনের ক্ষুদ্রতম এবং মানে সমান একককে আমরা বলবো শেয়ার। একটা শেয়ার মূলধনের ক্ষুদ্রতম এবং সমান একককে বলে শেয়ার। এখন একটা যৌথ মূলধনী কোম্পানি হচ্ছে যে একটা যৌথ মূলধনী কোম্পানি গঠনে যে মূলধনের প্রয়োজন হয়, এই মূলধনকে যখন হচ্ছে যে কতগুলো হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র এককে ভাগ করা হয় এবং সমান এককে ভাগ করা হয়, এই প্রতিটা একককে বলে শেয়ার, ঠিক আছে। তারপর হচ্ছে যে ইচ অফ দি স্মল ইউনিটস ইজ এ শেয়ার, এখানে প্রতিটা যে ইউনিট আছে, অর্থাৎ এই যে একটা যৌথ কোম্পানির শেয়ার মূলধনকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা হলো, এই প্রতিটা একককে, প্রতিটা অংশকে হচ্ছে শেয়ার বলে। এবং শেয়ার আরেকটা মেন জিনিস কি, যে শেয়ারের প্রতিটা একক কিছু সমান থাকবে, ওকে।
এবং কোম্পানি যে তার মূলধনের যে মেইন অংশ, হ্যাঁ, এই মেইন সোর্সই কিন্তু এই শেয়ার। এখন বাই সেলিং শেয়ার, এই শেয়ার বিক্রি করে কোম্পানি হচ্ছে কি জনগণের কাছ থেকে, পাবলিকের কাছ থেকে হচ্ছে যে অর্থ সংগ্রহ করে, আর এই সংগ্রহিত অর্থ হচ্ছে তার কাছে মূলধন। আবার এই শেয়ার হচ্ছে যে ক্রয় করে, বাই পারচেজিং শেয়ার, ক্রয় করে হচ্ছে যে শেয়ার হোল্ডার হচ্ছে কোম্পানির একটা আংশিক মালিকানা লাভ করে। আবার কোম্পানি যদি প্রফিট করে, প্রফিটের একটা বিশেষ অংশ হচ্ছে যে শেয়ার হোল্ডাররা হচ্ছে তাদের শেয়ারের আনুপাতিক হারে হচ্ছে যে ভোগ করে থাকে। এবং শেয়ার কিন্তু ট্রান্সফারেবল, হস্তান্তরযোগ্য। স্টক কি? খুবই গুরুত্বপূর্ণ। শেয়ার তো বুঝলেন, স্টক কি? স্টক হচ্ছে যে এই যে আমাদের যে টোটাল মূলধনটা, টোটাল মূলধনের যে কোনো ভগ্নাংশ, একটা ভগ্নাংশ, এটা কিন্তু কোনো ক্ষুদ্র একক বলি না, আমি বলছি ভগ্নাংশ, একটা পার্ট। যে শেয়ার মূলধনের একটা ভগ্নাংশকে আমরা কি বলবো? স্টক বলবো। যদি কোনো একটা যৌথ মূলধনী কোম্পানিতে যে সকল শেয়ারের হচ্ছে সম্পূর্ণ মূল্য আদায় করা হয়েছে, সেই সকল মানে একটা যৌথ মূলধনী কোম্পানিতে সকল হচ্ছে যে পরিশোধিত যে শেয়ার, কোন শেয়ার হোল্ডারের মালিকানায়, এগুলাকে যদি হচ্ছে একটা সিঙ্গেল ফান্ডে কনভার্ট করা হয়, কি বলছি? একটা যৌথ মূলধনী কোম্পানিতে শেয়ার হোল্ডারদের মালিকানায় পরিশোধিত সকল শেয়ারকে, হচ্ছে যদি একটা সিঙ্গেল ফান্ডে রূপান্তর করা হয়, এই কনভার্টেড যে ফান্ডটা, এটা কি হচ্ছে স্টক। ঠিক আছে? যেমন কথার কথা, একজন শেয়ার হোল্ডারের কাছে 100টা শেয়ার আছে, 10 টাকা মূল্যে 100টা শেয়ার আছে। এখন সবগুলা শেয়ারের মূল্য হচ্ছে কোম্পানির কাছে সে পরিশোধ করে দিছে। এখন এই সবগুলো শেয়ারকে যদি একটা সিঙ্গেল ফান্ডে, হ্যাঁ, 1000 টাকার একটা ফান্ড গঠন করা হইলো, এই যে 1000 টাকার একটা হচ্ছে যে ফান্ড করা হইলো, এই সবগুলাকে বলা হচ্ছে সিঙ্গেলি বলা হচ্ছে স্টক। তাহলে এখানে শেয়ার কটা আছে? 100টা। প্রতিটা শেয়ারের মূল্য কত? 10 টাকা। ঠিক আছে? আর একত্রে যদি একটা সবগুলো শেয়ারকে মিলে যদি একটা হচ্ছে আমার একটা কি করা হয়, ফান্ড, একটা সিঙ্গেল ফান্ড ক্রিয়েট করা হয়, সেটা হচ্ছে স্টক। এখন ইচ স্টক মে হ্যাভ ইকুয়াল আর্নিং, প্রতিটা স্টকের হচ্ছে যে সমান বা অসমান হচ্ছে ভ্যালু থাকতে পারে। পাবলিক লিমিটেড কোম্পানিগুলো হচ্ছে যে যখন শেয়ারের মূল্য হচ্ছে সম্পূর্ণ আদায় হয়, তখন হচ্ছে যে পরিমাণ নিয়মাবলীতে তার যে ক্ষমতা দেওয়া আছে এবং সাধারণ অধিবেশনে, হ্যাঁ, সিদ্ধান্ত মোতাবেক হচ্ছে তখন কি করতে পারে? শেয়ারকে হচ্ছে স্টকে রূপান্তর করতে পারে। দেখেন, খুবই গুরুত্বপূর্ণ কথা। প্রথম কথা হলো যে শেয়ারের মূল্য সম্পূর্ণ আদায় হতে হবে স্টকে রূপান্তর করতে গেলে, 1 নম্বর কথা। শেয়ারের মূল্য সম্পূর্ণ আদায় হতে হবে। 2 নম্বর হচ্ছে যে পরিমেয় নিয়মাবলীতে এই ক্ষমতাটা থাকতে হবে। 3, সাধারণ অধিবেশনে অবশ্যই এটা কি করতে হবে? পাশ করে আনতে হবে। সাধারণ অধিবেশনের সিদ্ধান্ত মোতাবেক হচ্ছে যে শেয়ারকে স্টকে রূপান্তরিত করা যাবে। তবে 1 নম্বর শর্ত হচ্ছে যে শেয়ার স্টকের স্টকে রূপান্তর করার আগে শেয়ারের মূল্য অবশ্যই আদায় করতে হবে তার শেয়ার হোল্ডারের কাছ থেকে। আচ্ছা, এখন যখন আমি স্টকে রূপান্তর করে ফেললাম, তারপরে কাজটা কি? তারপরে কাজটা হচ্ছে রেজিস্ট্রারের কাছে জানাইতে হবে বিষয়টা, যে আমার এই যে স্টক শেয়ার ছিল, এগুলোকে স্টকে রূপান্তর করছি আমি। এখন তারপর হচ্ছে যে এটা কতদিনের মধ্যে জানাইতে হবে? 15 দিনের মধ্যে এই বিষয়গুলো হচ্ছে যে জানাইতে হবে। এবং আর্থিক বিবরণীতে হচ্ছে যে প্রতিটা শেয়ার হোল্ডারদের তাদের স্টকের পরিমাণ হচ্ছে উল্লেখ করতে হবে। তাহলে এখানে দেখেন খুব অনেকগুলো ইনফরমেশন আছে, এবং এই প্রত্যেকটা ইনফরমেশন একটা করে এমসিকিউ ক্রিয়েট করা যায়। এবার শেয়ার আর স্টকের পার্থক্য কি? শেয়ার হলো কোম্পানির ক্ষুদ্রতম একক, সোজা কথা। কোম্পানির শেয়ার মূল্য সেগুলো ছোট ছোট ভাগে ভাগ করে ক্ষুদ্রতম একক। আর শেয়ার গুলোকে যখন আমরা একত্রিত করে ফেলছি, যে 100টা শেয়ার 10 টাকা করে একটা ফান্ড ক্রিয়েট করছি, শেয়ার গুলোকে যখন আমরা একত্রিত করে একটা বড় অঙ্কে রূপ নিয়েছি, সেটা হচ্ছে স্টক। এখন সংখ্যা কি? শেয়ার, যেমন শেয়ার হচ্ছে যে 100 শেয়ার প্রতি 10 টাকা, যেটা বললাম। শেয়ারের সংখ্যাও থাকে, শেয়ারের মূল্যমানও থাকে। আর স্টকে শুধুমাত্র টাকার অঙ্ক থাকবে, যে 1000 টাকা স্টক। ঠিক আছে? 1000 টাকা স্টক। শেয়ারের মূল্য আংশিক কিংবা সম্পূর্ণ আদায় হতে পারে, কিন্তু স্টকে হচ্ছে যে অবশ্যই সম্পূর্ণ মূল্য আদায় হতে হবে। যে শেয়ারের মূল্য সম্পূর্ণ পরিশোধ হলে স্টকে রূপান্তর করা যায়। যখনই শেয়ারের মূল্য সম্পূর্ণ আদায় হবে, তখন স্টকে রূপান্তর করা সম্ভব। শেয়ারের মূল্য সবসময় নির্দিষ্ট থাকে, এটা খুবই গুরুত্বপূর্ণ। শেয়ারের কিন্তু একটা মূল্য থাকে। যখনই আমরা একটা মার্কেটে শেয়ার ছাড়ি, তখন কোম্পানি হচ্ছে একটা এটার শেয়ার সার্টিফিকেট, শেয়ারের উপরে হচ্ছে একটা ফেস ভ্যালু দেওয়া দেয়। এবং এটা নির্দিষ্ট থাকে। স্টকের কোনো নির্দিষ্ট মূল্য থাকে না। শেয়ারের অবৈধ মূল্য থাকে, স্টকের অবৈধ মূল্য নাই। এখন দেখেন, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট শেয়ারস এন্ড স্টক হচ্ছে ট্রু। এখানে হচ্ছে যে শেয়ার ইজ অলওয়েজ ডিভিজিবল ওয়াইল স্টক ক্যান নট বি হচ্ছে ডিভাইডেড। একটা শেয়ার হচ্ছে যে শেয়ার কিন্তু কি বলছে? ডিভিজিবল। নো, একটা শেয়ার হচ্ছে ক্ষুদ্রতম একক, এটাকে আর ডিভাইড করা যায় না। শেয়ার হচ্ছে ইনডিভিজিবল, একটা শেয়ার হচ্ছে কি ইনডিভিজিবল। ঠিক আছে? তো এটা 1 নম্বরটা হচ্ছে ভুল। এই যে বুঝতে হবে যে শেয়ারটা হচ্ছে যে ডিভিজিবল না, শেয়ারটা ইনডিভিজিবল। ওয়াইল স্টক ক্যান নট বি ডিভাইডেড, এটা আবার উল্টা। স্টক ডিভাইডেড করা যায়, স্টককে হচ্ছে ডিভাইড করা যায়, শেয়ারকে করা যায় না। তার মানে কি? এটা পুরো বিপরীত। তারপর হচ্ছে শেয়ারস আর ইস্যুড বাই দ্য কোম্পানি ইন দ্য ফার্স্ট ইনস্টেন্স ওয়াইল স্টক ইজ ক্রিয়েটেড বাই কনভার্সন অফ ফুলি পেড। এইটাই প্রথমে হচ্ছে কোম্পানি কি করে? শেয়ার ছাড়ে। কোম্পানি হচ্ছে
প্রথমে শেয়ার ছাড়ে, তারপরে যখন শেয়ারের মূল্য সম্পূর্ণ আদায় হয় তখন হচ্ছে এটা স্টকে রূপান্তর করা যায়। স্টক ইজ অলওয়েজ ইস্যুড এট পার, স্টকের কোনো পার ভ্যালু থাকে না, স্টকের কোনো পার ভ্যালু থাকে না। আর স্টক হচ্ছে ইস্যু করা হয় না, একটা জিনিস মাথায় রাখতে হবে। স্টক যদি বলে স্টক ইস্যু করছে, বল, যেখানেই বলছে স্টক ইস্যু করছে এটা বল, কারণ স্টক হচ্ছে যে ইস্যু করা হয় না, এটা শেয়ারকে রূপান্তর করে স্টকে পরিণত করা হয়। বোথ শেয়ার এন্ড স্টক সার্টিফিকেট আর ইস্যুড সেপারেটলি। যেহেতু শেয়ারের হচ্ছে কি থাকে, সার্টিফিকেট থাকে, শেয়ার যেটা 10 টাকা মূল্যের শেয়ার, কিন্তু স্টকের কোনো সার্টিফিকেট থাকে না। তাহলে এখানে আমরা কি বুঝলাম যে আমাদের উত্তর হচ্ছে কি বি, আমাদের এখানে আনসার হচ্ছে বি। ওকে, তারপরে স্টক খণ্ডন এবং শেয়ার বিভাজন। যে স্টক স্প্লিট কি, যে এখানে হচ্ছে যে প্রতিটা শেয়ারের হচ্ছে কি থাকে, একটা ফেস ভ্যালু থাকে। আমরা জানি আমরা যখন কোনো একটা মার্কেটে যখন একটা শেয়ার যখন বিক্রি ছাড়ি, কোম্পানি যখন মার্কেটে শেয়ার ছাড়ে তখন এই শেয়ারের উপরে কি একটা ফেস ভ্যালু লেখা থাকে, ঠিক আছে। এখন ফেস ভ্যালুটা কি 10 টাকা, যেমন 10 টাকা 100 টাকা এরকম একটা ফেস ভ্যালু লেখা থাকে, এর নিচে হচ্ছে এটাকে বিক্রি করা যায় না। এখন কোনো কোম্পানি যদি তার ফেস ভ্যালুর হচ্ছে কি করে থাকে, কমায় দেয়, যে আগে ছিল 10 টাকা এখন করছে 8 টাকা। এখন দেখেন কোম্পানির কাছে 80,000 শেয়ার আছে, হ্যাঁ, এখন বা সরি কোম্পানির কাছে মূলধন আছে কত, 80,000 টাকা, বা ধরেন 8 লাখ 8 কোটি এরকম কিছু একটা আছে। এখন আগে প্রতিটা শেয়ারের কত দাম ছিল, 10 টাকা করে। এখন যদি 8 টাকা হয় তাহলে কি হবে, নাম্বার অফ শেয়ারস বেড়ে যাবে। যেহেতু 10 টাকা দেয়, আমার কিন্তু মূলধন, অনুমোদিত মূলধন কিন্তু আগের জায়গাতে আছে। শুধু আগে প্রতিটা শেয়ারের ভ্যালু ছিল 10 টাকা করে, এখন আমি এটা কমায় কি করলাম, এখন আমি কমায় এটাকে 8 টাকা করে দিলাম। তাই যদি কোনো কোম্পানি হচ্ছে তার শেয়ারের ফেস ভ্যালু কমায় দেয়, তখন সেই কি হবে, কোম্পানির হচ্ছে যে শেয়ারের সংখ্যা বেড়ে যাবে। এক নাম্বার, সেই কোম্পানির কি হবে, ফেস ভ্যালু কমায় দিলে হচ্ছে শেয়ারের সংখ্যা হচ্ছে যে, যখন একটা কোম্পানি তার বিদ্যমান শেয়ারের হচ্ছে যে ফেস ভ্যালু কমাই দিবে, তখন তার হচ্ছে যে শেয়ারের সংখ্যা বেড়ে যাবে। ওকে, এখন এই যে শেয়ারের সংখ্যাটা বেড়ে গেল, তখন কি হলো, তখন তাকে স্টক খণ্ডন বলে। কারণ কি, কারণ হচ্ছে এটা কিভাবে স্টক খণ্ডন হলো, যে বিভাজনের কারণে যে স্বতন্ত্র শেয়ারগুলো ছিল এগুলোর একক মূল্য হ্রাস পায়, কিন্তু কোম্পানির যে মোট মূলধন এটা কিন্তু, যে আগে যদি হচ্ছে যে কথার কথা যে আমার কাছে 100 টাকা মূলধন আছে, হ্যাঁ, এখন যদি আমি হচ্ছে যে এই 100 টাকা মূলধনকে প্রতিটার হচ্ছে দাম ছিল কত, 10 টাকা করে, তাহলে আমার কাছে শেয়ারের সংখ্যা কত ছিল, 10টা। এখন যদি আমার শেয়ারের ফেস ভ্যালু আমি 10 টাকা থেকে কমিয়ে 5 টাকায় নিয়ে আসি, তাহলে দেখেন এখন শেয়ারের সংখ্যা হয়ে যাবে কত, 20টা। তাহলে কি হলো, কিন্তু আমার মূলধন কিন্তু 100 টাকায় রয়ে গেল, মূলধন অপরিবর্তিত রইলো, আর শেয়ারের সংখ্যা 10টা থেকে 5টা হয়ে গেল। ওকে, এখন এই যে একটা স্টকের ক্ষেত্রে কি বলছিলাম, যে যখনই হচ্ছে যে শেয়ারের সম্পূর্ণ মূল্য আদায় হয়, তখন সব এই যে শেয়ারের হচ্ছে যে অনেকগুলো শেয়ার মিলে, হ্যাঁ, হচ্ছে কি করা হয়, একটা হচ্ছে যে ফান্ড ক্রিয়েট করা হয়। তো এই সিঙ্গেল ফান্ডকে আমরা হচ্ছে যে স্টক বলি। এখন এই যখন হচ্ছে শেয়ারের সংখ্যা বেড়ে যাবে, তখন কিন্তু তার কি হবে, তার হচ্ছে যে স্টকের পরিমাণ হচ্ছে হ্রাস বৃদ্ধি করবে। তখন কিন্তু এখানে কি হলো, স্টকটা হচ্ছে যে ভেঙে গেল, স্টকটা হচ্ছে স্প্লিট হয়ে গেল। তো এই স্টকটা স্প্লিট বা শেয়ার যে বিভাজন হইলো, হ্যাঁ, নাম্বার অফ, কারণ স্টকটা স্প্লিট হলো কেন, কারণ এখানে আগে যদি ছিল যে 1000 টাকার মধ্যে 10টা শেয়ার ছিল, এখন দেখা গেল 1000 টাকার মধ্যে 12টা শেয়ার হয়ে গেল, তাহলে স্টকটা স্প্লিট হয়ে গেল না। এখন এই যে শেয়ার বিভাজন বা স্টকটা স্প্লিট হইলো, এর ফলে কি হলো, কারণ এর ফলে হচ্ছে যে ছোট ছোট বিনিয়োগকারীরা হচ্ছে যে বিনিয়োগকারীদের জন্য সাশ্রয় হলো। আগে বাজারে যদি যারা বড় বিনিয়োগকারী তারা হচ্ছে যে শেয়ার কিনতে পারতো, তো যদি ফেস ভ্যালু কমে যায়, তাহলে যারা ছোট বিনিয়োগকারী তারাও কিন্তু শেয়ার কিনতে পারবে। তাহলে ছোট বিনিয়োগকারীদের জন্য ভালো হলো, এবং শেয়ারের লিকুইডিটি বাড়ানো, প্রথম কথা হলো, একটা হলো শেয়ারের লিকুইডিটি বাড়ানো। তো কারণ হচ্ছে যে যখন শেয়ারের মূল্য কমে যাবে, ফেস ভ্যালু কমে যাবে, তখন আরো বেশি সংখ্যক মানুষ হচ্ছে শেয়ার কিনতে চাইবে, এর ফলে লিকুইডিটি বাড়বে। আচ্ছা, কোম্পানির তো এটাই বললাম যে 100 টাকার যে মূলধন ঠিকই রইলো, শেয়ারের সংখ্যা বেড়ে গেল, তো কোম্পানির মূল মূলধনের কোনো পরিবর্তন হবে না, শুধু শেয়ারের মূল্যমান কমে যাবে। আগে ছিল হচ্ছে যে 10 টাকা, এখন হচ্ছে 5 টাকা মূল্যায়ন করেছে, আর শেয়ারের সংখ্যা আগে ছিল 10 টাকা, হচ্ছে 5টা। ঠিক আছে, কিভাবে, যেমন যদি কোম্পানি 2-for-1 স্প্লিট করে, যদি কি বললো, তবে প্রতিটি শেয়ার 100 টাকা শেয়ার ভেঙে দুটি, যে কি বলতেছে যে 2-for-1, একটা শেয়ারকে দুইটা শেয়ারে রূপান্তর করবে। 2-for-1 স্প্লিট শব্দের অর্থ হচ্ছে যে একটা শেয়ারকে আমরা ভেঙে কটা শেয়ার করবো, দুইটা শেয়ার করবো। আগে একটা শেয়ারে যদি 100 টাকা মূল্য হয়, এখানে বলতেছে যে এখন একটা শেয়ারের মূল্য হবে 50, কি হবে, এখন একটা শেয়ারের মূল্যমান হবে 50 টাকা করে। 2-for-1 স্প্লিট মানে
প্রতি একটার জন্য একটাকে ভেঙে হচ্ছে দুইটা রূপান্তর করা হবে। আগে যদি একটা শেয়ার 100 টাকা থাকে, এখন হচ্ছে এটা ভেঙে দুইটা শেয়ার রূপান্তর করলে প্রতিটা শেয়ারের মূল্যবান হবে 50। তাহলে কি হলো, শেয়ারের মূল্যবান কমে গেল, শেয়ারের সংখ্যা বেড়ে গেল। আচ্ছা, স্টক লভ্যাংশ, হ্যাঁ, স্টক লভ্যাংশটা এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একটা মাথায় রাখবেন। স্টক লভ্যাংশ জিনিসটা কি? এটা কোম্পানি যখন প্রফিট করে তখন কোম্পানি কি করতে যায়? প্রফিট করলে তাকে অবশ্যই কি করতে হবে? তাকে লভ্যাংশ দিতে হবে, তার হচ্ছে যে শেয়ার হোল্ডারদেরকে। কিন্তু কোম্পানি যদি তার প্রফিটের পরিবর্তে নগদ, মানে প্রফিট বলতে এখানে যদি নগদ টাকার পরিবর্তে কোম্পানি যদি হচ্ছে তার কি করে, তার রিটেন আর্নিং থেকে সে যদি হচ্ছে যে আহ শেয়ার হোল্ডারদেরকে অতিরিক্ত মানে রিটেন আর্নিংটা রেখে তার যদি সে শেয়ার হোল্ডারদেরকে অতিরিক্ত শেয়ার দেয়, অর্থাৎ একটা কোম্পানি তার ক্যাশ টাকাটা কনজার্ভ করে, ক্যাশ টাকাটা হাতে রেখে শেয়ার হোল্ডারদেরকে নগদ টাকার পরিবর্তে হচ্ছে যে তাদের যে বিদ্যমান শেয়ার আছে সেই শেয়ারের সাথে সাথে আরো কিছু অতিরিক্ত শেয়ার দেয়, এটাকে বলা হচ্ছে স্টক লভ্যাংশ। ঠিক আছে, যে সে কিগুলো ক্যাশ দিল না, স্টক দিল। যখন কোনো কোম্পানি হচ্ছে যে নগদ লভ্যাংশ না দিয়ে ও তারপরে তো অতিরিক্ত শেয়ার দিল, সেটাকে আমরা বলবো স্টক লভ্যাংশ। তাহলে এখানে মূল উদ্দেশ্য কি? ক্যাশকে কনজার্ভ করা, ক্যাশটাকে ধরে রাখা। একটা কোম্পানি যদি ভবিষ্যতে দেখা গেল যে না, আমি বছর আসলে টাকা দিতে চাই না, আমি আরো বিনিয়োগ করব, আমি কারখানা বাড়াবো, আমি আরো হচ্ছে বড় কোনো হচ্ছে যে কলকারখানা প্রতিষ্ঠান করব, অমুক জায়গাতে আমি শেয়ার ক্রয় করব, বা এরকম আছে না, কোম্পানি যদি তার অন্য কোনো কাজের জন্য হচ্ছে নগদ টাকা রেখে দিতে চায়, তার বিনিময়ে সে যদি অতিরিক্ত শেয়ার দেয় শেয়ার হোল্ডারদেরকে আনুপাতিক হারে, তখন সেটাকে বলবো স্টক লভ্যাংশ। তাহলে এর ফলে কি হলো? শেয়ার হোল্ডার আছে নগদ টাকা পাইলো না, শেয়ার হোল্ডার কি হলো? অতিরিক্ত শেয়ার পাইলো। অতিরিক্ত শেয়ার পাওয়ার ফলে কি হইলো? সেটা হলো কোম্পানির শেয়ার হোল্ডার বাড়ে, কোম্পানির শেয়ার কোম্পানির পেইড আপ ক্যাপিটাল বাড়ে। তবে শেয়ার হোল্ডার যে সম্পদ, সেটা কিন্তু খুব একটা পরিবর্তন, শেয়ার সম্পদ কিন্তু পরিবর্তন না। শেয়ার হোল্ডার কারণ তারা নগদ টাকার পরিবর্তে কি সম পরিমাণ হচ্ছে যে ইয়ে পাইছে, স্টক পাইছে। তাহলে কোম্পানির পেইড আপ ক্যাপিটালটা কিভাবে বাড়ে? সেটা হচ্ছে যে কোম্পানি এই রিটেন আর্নিং, হ্যাঁ, রিটেন আর্নিং হচ্ছে যে কোম্পানির ক্যাপিটাল স্থানান্তর করে হচ্ছে যে ক্যাপিটাল স্থানান্তর করা হচ্ছে যে এই স্টক ডিভিডেন্ড দেওয়া হয়। তাহলে রিটেন আর্নিং যদি কোম্পানির পেড আপ ক্যাপিটাল স্থানান্তর করা হয়, তাহলে কি হলো? পেড আপ ক্যাপিটাল বাড়লো, এবং এই পেড আপ ক্যাপিটাল বাড়ার কারণে হচ্ছে যে কোম্পানি কোম্পানিতে হচ্ছে যে তার যে স্টক ডিভিডেন্ড সেটা দেওয়ার হচ্ছে সক্ষমতা তৈরি হলো। এটা আমরা সামনে আরো দেখবো। যেমন এখানে একটা বিষয় আছে যে কোম্পানি ডিক্লেয়ারস যে 10% স্টক ডিভিডেন্ড ওয়েন ইট শেয়ার প্রাইস ইজ, একটা কোম্পানি হচ্ছে যে 10% হচ্ছে সে কি করলো? স্টক ডিভিডেন্ড দিল। এখন 10% স্টক ডিভিডেন্ড দিল এবং তার শেয়ার প্রাইস ছিল 120 টাকা। আরেকটা কোম্পানি 2-for-1 স্প্লিট দিল, স্টক স্প্লিট করলো, তারও শেয়ার প্রাইস 120 টাকা। উইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু? দেখেন এখানে বিষয়টা যে এখানে কি বলতেছে যে আমি যদি 10% স্টক ডিভিডেন্ড দেয়, হ্যাঁ, শেয়ার প্রাইস হচ্ছে যে 120 টাকা, তার মানে কি যে একটা কোম্পানি আগে যদি হচ্ছে যে যদি আমি ধরি যে একটা শেয়ারের দাম 100 টাকা, 10% স্টক ডিভিডেন্ড মানে হচ্ছে যে সে হচ্ছে যে মানে তার কাছে 100টা শেয়ার আছে, 10% স্টক ডিভিডেন্ড মানে হচ্ছে যে সে শেয়ার হোল্ডার আছে আর 10টা হচ্ছে অতিরিক্ত শেয়ার পাবে। আর আরেকটা কোম্পানি যে 2-for-1 স্প্লিট করলো, তার মানে হচ্ছে যে সে এই একটা শেয়ারকে হচ্ছে যে এখন একটা শেয়ার যদি কারো কাছে থাকে, সে হচ্ছে এখন 2টা পাবে, কারো কাছে 2টা থাকলে সে হচ্ছে যে 4টা হচ্ছে যে কিভাবে মানে তার হচ্ছে যে শেয়ারের সংখ্যা হচ্ছে যে বাড়বে, অর্থাৎ শেয়ারের মূল্য কমে গিয়ে সেখানে হচ্ছে কি শেয়ারের সংখ্যা বাড়বে। একটা শেয়ার থাকলে সেটা 2টা শেয়ার রূপান্তর হবে, 2টা শেয়ার থাকলে সেটা হচ্ছে 4টা শেয়ার রূপান্তর হবে। এখন এই জায়গাতে বলতেছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ হচ্ছে ট্রু, যে আমরা যদি স্টক ডিভিডেন্ড দিই, স্টক ডিভিডেন্ড দিলে হচ্ছে যে এটা কোথা থেকে দেওয়া হয়? এটা দেওয়া হয় রিটার্ন আর্নিং থেকে। আর রিটার্ন আর্নিং কোথায় যায়? ক্যাপিটালে যায়। ফলে এই ক্যাপিটাল হচ্ছে কি পেড আপ ক্যাপিটালকে ইনক্রিজ করতেছে। ঠিক আছে, যে স্টক ডিভিডেন্ড দেওয়ার ফলে হচ্ছে যে এটা দেওয়া হয় রিটার্ন আর্নিং থেকে, এবং এই রিটার্ন আর্নিং কে হচ্ছে যে ইনক্রিজ করতেছে পেড আপ ক্যাপিটালকে, এবং এই স্টক ডিভিডেন্ড হচ্ছে ফাইনালি হচ্ছে যে পেড আপ ক্যাপিটালকে হচ্ছে বাড়াচ্ছে। ঠিক আছে, এই স্টক ডিভিডেন্ড হচ্ছে ফাইনালি কি করতেছে? পেড আপ ক্যাপিটালকে বাড়াচ্ছে। কিন্তু স্টক স্প্লিটের ফলে হচ্ছে যে এখানে জাস্ট কি করতেছে যে এখানে কোনো হচ্ছে যে পেড আপ ক্যাপিটাল বাড়তেছে না, স্টক স্প্লিটে কোনো হচ্ছে কি করতেছে না যে আমার এখানে কোনো পেড আপ ক্যাপিটাল বাড়তেছে না, কারণ আমার কাছে যা মূলধন আছে মূলধন কিন্তু একই রয়ে গেল। শুধুমাত্র হচ্ছে যে আমার যেই কি আছে শেয়ারের যে ফেস ভ্যালুটা আছে, শুধু আমি সেই ফেস ভ্যালুটাকে কমাই দিয়েছি। ফেস ভ্যালুটা কমাই দেওয়ার কারণে শেয়ারের সংখ্যা বেড়ে গেছে। তাহলে কি হলো?
যে এখানে স্টক ডিভিডেন্ড হচ্ছে পেইড আপ ক্যাপিটাল হচ্ছে বাড়লো, হ্যাঁ, আর এখানে কিন্তু পেইড আপ ক্যাপিটাল হচ্ছে যে যা ছিল, পেইড ক্যাপিটাল হচ্ছে যে যা ছিল, হ্যাঁ, এটা কিন্তু আনচেঞ্জড রয়ে গেল। তাহলে আমাদের উত্তর হচ্ছে কি সি, যে স্টক ডিভিডেন্ডের ফলে হচ্ছে যে পেইড আপ ক্যাপিটাল বাড়বে, আর স্টক স্প্লিটের ফলে হচ্ছে কি পেইড আপ ক্যাপিটাল যা ছিল তাই থাকবে, শুধু শেয়ারের সংখ্যা বাড়বে। ঠিক আছে। আচ্ছা, স্টক এবং অবশ্যই এখানে দেখা যায় যে স্টক কোন স্টক কি, যে শেয়ারের মূল্যমান কমিয়ে দেয়, সংখ্যা বাড়ানো। স্টক স্প্লিট মানে হচ্ছে যে ওই যে বললাম ফেস ভ্যালু কমে গেলে শেয়ারের সংখ্যা বেড়ে যাবে, স্টক লস নগদ লভ্যাংশ এটা দেওয়া হবে। মূলধনের এই যে এটা কোনো মূলধনের কোনো পরিবর্তন নেই, শুধু হচ্ছে কি ভাগ বাড়ে, রিটেন আর্নিং থেকে ক্যাপিটাল স্থানান্তর করায়, এটা মাথায় রাখবে। স্টক লভ্যাংশে কি, স্টক লভ্যাংশ রিটেন আর্নিং থেকে ক্যাপিটাল স্থানান্তর করা হয়, এবং এখানে কোম্পানির মোট মূলধন স্টক লভ্যাংশ হচ্ছে বাড়ে, কারণ রিটেন আর্নিং থেকে যেহেতু স্টক রিটেন আর্নিং থেকে যেহেতু ক্যাপিটালে যায়, তাহলে হচ্ছে কি তার মূলধন বাড়ে, আর স্টক স্প্লিটে বাড়ে না। শেয়ার হোল্ডারদের মোট সম্পদ দুই জায়গাতে অপরিবর্তিত থাকে। উদ্দেশ্য শেয়ারের বাজার দর সহজলভ্য করা, যাতে আরো সহজ মানুষ কিনতে পারে। স্টক স্প্লিটের উদ্দেশ্য হচ্ছে শেয়ারের বাজার দর সহজলভ্য করা, আর স্টক লভ্যাংশ নগদ টাকা হচ্ছে ধরে রাখা। হ্যাঁ, এবার এখানে শেয়ারের সংখ্যা বেড়ে যাবে কিন্তু মূলধন একই থাকবে। আর স্টক লভ্যাংশ শেয়ারের সংখ্যাও বাড়বে, মূলধনও বাড়বে। এই যে লাস্ট লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, দেখেন স্টক স্প্লিটে, হ্যাঁ, যে এটা কি বলছে, যে শেয়ারের সংখ্যাও বেড়ে যাবে, সরি শেয়ারের সংখ্যা হচ্ছে বেড়ে যাবে কিন্তু মূলধন একই থাকবে। আর এখানে হচ্ছে যে শেয়ারের সংখ্যাও বাড়বে, আবার পেইড আপ ক্যাপিটালও বাড়বে। তো সমমূল্যের শেয়ার কি, সমমূল্যের শেয়ারটা হচ্ছে যেসব শেয়ার একটা নির্দিষ্ট ফেস ভ্যালু থাকে, হ্যাঁ, যেসব শেয়ার একটা নির্দিষ্ট ফেস ভ্যালু থাকে সেটা হচ্ছে সমমূল্যের শেয়ার। তো কর্পোরেট মানে এই ফেস ভ্যালুর নিচে হচ্ছে বিক্রি করা যাবে না, অর্থাৎ একটা ফেস ভ্যালু থাকবে এবং এর নিচে বিক্রি করা যাবে না, এটা হচ্ছে পার ভ্যালু শেয়ার। তো এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তারপর নো পার ভ্যালু শেয়ার কি, যেটা হচ্ছে ফেস ভ্যালু, মানে যেই শেয়ারের হচ্ছে কোনো ফেস ভ্যালু নাই, হ্যাঁ, এবং আগে থেকে কোনো নির্ধারিত হচ্ছে ফেস ভ্যালু, এটা অভিহিত মূল্য বা ফেস ভ্যালু হচ্ছে পার ভ্যালু হচ্ছে এটার জন্য ফিক্সড করা থাকে না। তো এই ধরনের শেয়ারগুলো যখন কোম্পানি ইস্যু করে, হ্যাঁ, সেটাকে বলে নো পার ভ্যালু শেয়ার। অর্থাৎ যেটা ফেস ভ্যালু থাকে সেটা পার ভ্যালু শেয়ার, যেটা ফেস ভ্যালু থাকে নো পার ভ্যালু শেয়ার। তারপর হচ্ছে যে এখানে বিস্তারিত থাকে যে আমরা প্রথমে একটা জিনিস বলছি যে শেয়ার যখন ইস্যু করবে তখন শেয়ার সার্টিফিকেট হচ্ছে কি তার ফেস ভ্যালু হচ্ছে অবশ্যই উল্লেখ থাকবে। তো যদি কোনো কোম্পানির হচ্ছে যে ফেস ভ্যালু উল্লেখ না থাকে তাহলে সেটাকে আমরা ধরে নিব নো পার ভ্যালু শেয়ারের মধ্যে। আর যখন নো পার ভ্যালু শেয়ার থাকে তখন নো পার ভ্যালু শেয়ারের ক্ষেত্রে কিন্তু কোনো শেয়ার প্রিমিয়াম থাকে না, কারণ যারা আসলে ফেস ভ্যালুই নাই তারা আসলে শেয়ার প্রিমিয়াম কোথা থেকে আসবে। ঠিক আছে, এগুলো বিস্তারিত আছে, আপনারা পড়ে নেবেন। আচ্ছা, এরপর হচ্ছে যে কোম্পানির যে হচ্ছে যে সাধারণ শেয়ার, আমরা তো সবাই জানি কোম্পানির যে শেয়ারের প্রকারভেদের মধ্যে যে কোনটা সাধারণ শেয়ার, কোনটা হচ্ছে যে আমার অগ্রাধিকার শেয়ার। দেখেন সাধারণ শেয়ারের ক্ষেত্রে কি, যেই শেয়ার কিনে, একদম সোজা কথা, যেই শেয়ার কিনে কোম্পানির মালিকানা পাওয়া যায়, যে শেয়ার কিনে কোম্পানির মালিকানা পাওয়া যায়, যে শেয়ার কিনে হচ্ছে যে আমার কোম্পানির প্রয়োজন নির্বাচনে প্রার্থী হতে পারবেন, তারপরে ভোট দিতে পারবেন, তারপর হচ্ছে যে শেয়ার হচ্ছে যে ক্ষেত্রে হচ্ছে যে লভ্যাংশ আর নির্দিষ্ট থাকে না, লভ্যাংশ নির্দিষ্ট থাকে না, সেই শেয়ার হচ্ছে যে কি করা যায়, ভোট দেওয়া যায়। তারপর হচ্ছে যে শেয়ার কিনে কোম্পানির মালিকানা বা কোম্পানির মালিকানা নির্দেশ করে এবং কোম্পানির হচ্ছে যে লভ্যাংশ নির্দিষ্ট থাকে না, সেই শেয়ার হচ্ছে যে সাধারণ শেয়ার। আর অগ্রাধিকার শেয়ার হচ্ছে যে শেয়ার, সোজা কথা, যে শেয়ার যে একটা নির্দিষ্ট হারে মালিকানা পাবে, যে শেয়ার হচ্ছে কি করবে, নির্দিষ্ট হারে লভ্যাংশ পাবে, যে শেয়ার নির্দিষ্ট হারে লভ্যাংশ পাবে এবং অবসায়নের সময় সবার আগে, হ্যাঁ, সম্পদের বন্টন হবে। অবসান সবার আগে হচ্ছে সম্পত্তির দাবি থাকবে। অবসানের সময় হচ্ছে যে সম্পত্তির দাবির ক্ষেত্রে অগ্রগণ্য অধিকার প্রদান করবে, যে যখন প্রফিট হবে তখন নির্দিষ্ট হারে প্রফিট পাবে। ঠিক আছে, আর যে কোম্পানি যখন হচ্ছে যে অবসায়ন হয়ে যাবে তখন হচ্ছে সবার আগে সম্পত্তির উপর তার দাবি থাকবে। অগ্রাধিকার মালিকরা হচ্ছে সাধারণত নির্দিষ্ট হারে লভ্যাংশ, এবং এটা ঝুঁকি কম, এটা যেহেতু নির্দিষ্ট হারে প্রতি বছর লভ্যাংশ হবে, এটা হচ্ছে ঝুঁকি নাই। ইকুইটি শেয়ারের তুলনায় হচ্ছে যে নির্দিষ্ট হারে লভ্যাংশ পাচ্ছে। লিকুইডেশনের সময় হচ্ছে যে লিকুইডেশনের সময় হচ্ছে ইকুইটির আগে মূলধন ফেরত পায়। লিকুইডেশনের সময় হচ্ছে যে সাধারণ শেয়ারের চাইতে হচ্ছে আগে মূলধন ফেরত, সাধারণ ভোটাধিকার থাকে না। এটার হচ্ছে কিছু প্রকারভেদ আছে, যেমন আমি 6টা প্রকারভেদ আলোচনা করছি। একটা হচ্ছে যে কিউমুলেটিভ প্রিফারেন্স শেয়ার, এর মানে হচ্ছে যে আগে একটা কোম্পানি তো যখন লাভ হয় তখন কি করে, এই চলতি বছরে লাভটা দেয়, কিন্তু কোনো কোম্পানি যদি হচ্ছে লাভ যদি খুব ভালো না হয় বা কোম্পানি যদি ওই বছর যদি লাভ মানে নগদ টাকা না দিতে চায়, তাহলে
যেই শেয়ার হোল্ডাররা হচ্ছে যে পরবর্তী বছরও হচ্ছে যে আগের বছরের লাভটা হচ্ছে যে পায়, সেটাকে বলে কিউমুলেটিভ প্রিফারেন্স শেয়ার। অর্থাৎ আম, যে সে আগের বছরের লাভ পাইছে না, তার মানে এই না যে তার লাভটা হচ্ছে যে আর পাবে না, সে হচ্ছে পূর্ববর্তী বছরের অপ্রদত্ত লভ্যাংশ হচ্ছে ভবিষ্যতে পাবে। এই ধরনের যে শেয়ার গুলো কিনা হয় সেটা হচ্ছে কিউমুলেটিভ প্রিফারেন্স শেয়ার। আর অসঞ্চয় কোনটা, এটা ঠিক উল্টাটা, যে আগের বছরে যদি অপ্রদত্ত লভ্যাংশ থাকে সেটা আর ভবিষ্যতে দাবি করা যাবে না, এটা হচ্ছে নন কিউমুলেটিভ। কিউমুলেটিভ হচ্ছে যে আগের বছরের লভ্যাংশ দাবি করা যাবে, দাবি করা যাবে না। পরিশোধযোগ্য অগ্রাধিকার সেটা হচ্ছে নির্দিষ্ট সময় পরে কোম্পানি নিজে হচ্ছে কোম্পানি হচ্ছে টাকা ফেরত দিতে শেয়ার বাতিল করে দিতে পারে। হ্যাঁ, এটা কোম্পানি টাকা দিয়ে হচ্ছে শেয়ার ফেরত নিতে পারে। অপরিশোধযোগ্য হচ্ছে যে এটা আর করা যায় না। রূপান্তরযোগ্য শেয়ার, যখন সাধারণ শেয়ার হচ্ছে যে যখন ভবিষ্যতে ইকুইটি শেয়ার রূপান্তর করা যায়, যখন আমার কাছে হচ্ছে যে অগ্রাধিকার শেয়ার আছে, কিন্তু এই শেয়ারটাকে আমি চাইতেছি যে এখন এটাকে সাধারণ শেয়ারে বা ইকুইটি শেয়ার রূপান্তর করে, তখন এটাকে বলে কনভার্টিবল। আর না করা গেলে সেটা নন কনভার্টিবল। আমার বিশেষ ধরনের শেয়ার আছে বোনাস শেয়ার, যে কোম্পানি যখন হচ্ছে নগদ লভ্যাংশ না দেয়। আমি এই পার্থক্যটা বলবো ছোট করে, বোনাস শেয়ার আর স্টক ডিভিডেন্ডের পার্থক্য। দুটি হচ্ছে নগদ নগদ টাকার প্রতি লভ্যাংশ দেয়। যখন নগদ লভ্যাংশ না দেয় সেটা অতিরিক্ত শেয়ার দেয়, সেটাকে হচ্ছে বোনাস শেয়ার। রাইট শেয়ার হচ্ছে কোম্পানি যখন হচ্ছে নতুন করে কোনো শেয়ার ইস্যু করে বা শেয়ার জারি করে, তখন কোম্পানির যে বিদ্যমান শেয়ার হোল্ডার যারা, তাদেরকে তারা হচ্ছে শেয়ার ক্রয়ে অগ্রাধিকার পায়। কোম্পানি শেয়ার ইস্যু করার সময় যদি বিদ্যমান শেয়ার হোল্ডাররা অগ্রাধিকার পায়, সেই শেয়ারগুলোকে বলে রাইট শেয়ার। অধিকার মধ্যে অনাকাঙ্ক্ষী শেয়ার গুলো, যে শেয়ার গুলো হচ্ছে যে ফেস গুলো থাকে না, পা বেলো থাকে না, সেটা অনাকাঙ্ক্ষী শেয়ার। ঠিক আছে, এটা দেখে নিলাম। তারপরে উইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট প্রিফারেন্স শেয়ার। প্রিফারেন্স শেয়ার সম্পর্কে হচ্ছে যে কোনটা কোনটা মিথ্যা, যে এটা কি, এটা এখানে যে বলতেছে which of the following statement about preference share is false, যে প্রিফারেন্স শেয়ার কোনটা মিথ্যা। যে প্রিফারেন্স শেয়ার হোল্ডারদের সময় কম, আমি দেখাই দিচ্ছি যে এখানে দেখেন প্রিফারেন্স শেয়ার হোল্ডার্স অলওয়েজ এনজয় ভোটিং রাইটস। এটার কোনো মানে নাই, যে শেয়ার অফ প্রিফারেন্স শেয়ার হোল্ডারদের কোনো ভোটাধিকার থাকে না, একদম সিম্পল। তারা নির্দিষ্ট লভ্যাংশ পাবে, অবশ্যই সবার আগে সম্পত্তি পাবে, কিন্তু তাদের কোনো ভোটাধিকার থাকবে না। আচ্ছা, বোনাস শেয়ার কি? বোনাস শেয়ারের কথাটা অলরেডি বলে ফেলছি, যে যখন একটা হচ্ছে যে কোম্পানি হচ্ছে নগদ টাকা, ঠিক আছে, নগদ টাকার পরিবর্তে যখন হচ্ছে কোনো বিদ্যমান শেয়ার হোল্ডারদেরকে হচ্ছে যে সে কি করে থাকে, সে শেয়ার অতিরিক্ত শেয়ার প্রদান করে থাকে। নগদ টাকার পরিবর্তে যখন বিদ্যমান শেয়ার হোল্ডারদেরকে অতিরিক্ত শেয়ার প্রদান করে থাকে, তাকে বলা হচ্ছে বোনাস শেয়ার। হুম, এখানে হচ্ছে যে ইফ এ কোম্পানি মনে করো ডিক্লেয়ার্স এ 1:5 বোনাস শেয়ার, ইট মিনস ফর এভরি 5 শেয়ার হেল্ডস দ্য শেয়ার হোল্ডার উইল রিসিভ 1 এক্সট্রা শেয়ার। যে এর যখন কোম্পানি এরকম ইস্যু করে যে 1:1 বোনাস শেয়ার, মানে হচ্ছে যদি 100টা শেয়ার থাকে তাহলে সে আরো 100টা পাবে। আর 1:5 শেয়ার মানে হচ্ছে যদি তার কাছে আসলে ধরুন কথার কথা 5টা শেয়ার আছে, তাহলে সে একটা পাবে। হুম, 1:5 মানে হচ্ছে 5টা থাকলে একটা পাবে। বোনাস শেয়ার হচ্ছে এডিশনাল শেয়ার। আর এই বোনাস শেয়ার হচ্ছে কি বললাম, যে কোনো শেয়ার কোনো কোম্পানি যদি শেয়ার হোল্ডারদেরকে হচ্ছে বিনা খরচে, এমনিতে বিনা খরচে কোনো বিদ্যমান শেয়ার হোল্ডারকে যদি অতিরিক্ত শেয়ার প্রদান করে থাকে, হ্যাঁ, তাদের কি শেয়ারের আনুপাতিক হারে, সেটা হচ্ছে বোনাস শেয়ার। এখন এই বোনাস শেয়ার দিলে কি হবে, কোম্পানির শেয়ার হোল্ডারদের হচ্ছে যে তাদের কোম্পানির নাম্বার অফ শেয়ার বৃদ্ধি পাবে, এবং মোর শেয়ার সার্কুলেট, মার্কেটে অনেক বেশি শেয়ার সার্কুলেট হবে, এবং বাইং এবং সেলিং এর লিকুইডিটি বাড়বে। আর শেয়ার হোল্ডার হচ্ছে যে খুশি হবে, সাইকোলজিক্যাল বেনিফিট, শেয়ার হোল্ডার খুশি হবে, বিনিয়োগকারী আরো বেশি বিনিয়োগ করতে চাইবে, নো ট্যাক্স বাড়ে। এবং এই আমরা নর্মালি যে ক্যাশ ডিভিডেন্ড দিলে কি হয়, যে এটার উপর ট্যাক্স দিতে হয় লভ্যাংশ দিলে, কিন্তু সে বোনাস শেয়ার দিলে হচ্ছে যে কোনো ট্যাক্সের ঝামেলা নাই, কোনো ট্যাক্সের দায়বদ্ধতা নেই শেয়ার হোল্ডারদের। আর কোম্পানির ক্ষেত্রে কি, কোম্পানি হচ্ছে যে নগদ নগদ টাকা সংরক্ষণ করে, তাদের শেয়ার হোল্ডারদেরকে খুশি করে নগদ টাকা না দিয়ে। এবং এই কোম্পানির যে কাছে যে সিগন্যাল অফ স্ট্রেংথ এইটা কোম্পানির কাছে যে অনেক মানে তার কোম্পানির জন্য শক্তিশালী, হ্যাঁ, বঙ্গুর টাইপের কোম্পানি না, সেটা হচ্ছে যে এই প্রমাণ করে এই বোনাস শেয়ারের মাধ্যমে ইনভেস্টরদেরকে অ্যাট্রাক্ট করে, তাকে বলছি। তবে এখানে ডিসঅ্যাডভান্টেজ কি, নো ইমিডিয়েট ক্যাশ বেনিফিট, হচ্ছে কোনো ইমিডিয়েট হচ্ছে কোনো ক্যাশ বেনিফিট হচ্ছে যে শেয়ার হোল্ডার পায় না, এগুলো আপনারা পড়ে নেবেন। হ্যাঁ, আচ্ছা, আমি যে জিনিসটা এখানে একটু বলতে চাই সেটা হচ্ছে যে একটু মনোযোগ দিয়ে শুনেন, সময় কম। যে এখানে কি কারণে হচ্ছে যে বোনাস শেয়ার এবং হচ্ছে যে স্টক ডিভিডেন্ডের মধ্যে একটা পার্থক্য ক্রিয়েট হয়েছে, সেটা হচ্ছে যে বোনাস শেয়ারটা হচ্ছে আপনার একটা প্রতিষ্ঠানে যখন হচ্ছে যে তার একুমুলেটেড যে রিজার্ভ বা হচ্ছে যে তার যখন ক্যাপিটাল রিজার্ভ অনেক বেশি হয়ে যায়, তখন তার হচ্ছে যে এই রিজার্ভটা কমানোর জন্য সে হচ্ছে কি করে, ফ্রি অফ কস্টে হচ্ছে যে তার বিদ্যমান শেয়ার হোল্ডারদেরকে হচ্ছে যে করে থাকে, শেয়ারটা দিয়ে থাকে। অ্যাকুমুলেটেড রিজার্ভ থেকে হচ্ছে যে
এই রিজার্ভটাকে ক্যাপিটালে রূপান্তর করে একটা কোম্পানি হচ্ছে যে তার শেয়ার হোল্ডারদের কাছে হচ্ছে যে কি করে অতিরিক্ত শেয়ার হচ্ছে দিয়ে থাকে ফ্রি অফ কস্টে, এই শেয়ারটাকে বলে বোনাস শেয়ার। আর যখন কোনো কোম্পানি সাধারণত হচ্ছে যে সে নগদ টাকা ধরে রাখতে চায়, নগদ টাকা ধরে রাখার জন্য সে নগদ টাকার পরিবর্তে সাধারণত হচ্ছে যে এই যে ইয়েটা দিতে চায়, এই নগদ টাকার বিনিময়ে হচ্ছে শেয়ার দেয়, তখন সেটাকে বলা হচ্ছে স্টক ডিভিডেন্ড। আসলে দুইটা একই, যে নগদ লভ্যাংশের পরিবর্তে যে শেয়ার দেয়, তবে এখানে একটা মৌলিক একটা ছোট্ট পার্থক্য রয়েছে, এটা একটু আপনারা দেখে নেবেন। আর রাইট শেয়ার ক্ষেত্রে যেটা বললাম, রাইট শেয়ার হলো যে যখন কোম্পানি নতুন কোনো শেয়ার ইস্যু করে, কোম্পানি নতুন কোনো শেয়ার ইস্যু জারি করে, তাহলে যারা বিদ্যমান শেয়ার হোল্ডার তারা হচ্ছে যে শেয়ার কেনার ক্ষেত্রে আগে অগ্রাধিকার পাবে। হ্যাঁ, শেয়ার অধিকার সংক্রান্ত বোনাস শেয়ার হচ্ছে বোনাস নগদ লভ্যাংশ না দিয়ে লভ্যাংশের ভিত্তিতে শেয়ার বন্টন করা হয়। রাইট শেয়ার ইস্যু করলে তো অবশ্যই নগদ টাকা হচ্ছে কোম্পানি পাবে, বোনাস শেয়ারে বলে যে নগদ টাকা আসবে না। রাইট শেয়ার হিসেবে অতিরিক্ত মূলধন সংগ্রহ করা হয়, বোনাস শেয়ার হচ্ছে যে বন্টন করে যত মূল্য কোম্পানি সংরক্ষিত বলে অর্থকে মূলধনে পরিণত করা যায়। এই যেটা বলছিলাম যে এই যে বোনাস শেয়ারের মাধ্যমে হচ্ছে যত মূল্য কোম্পানির যে সংরক্ষিত যে মুনাফা, হ্যাঁ, এই মুনাফাকে হচ্ছে ক্যাপিটালে রূপান্তর করা হয়। কোম্পানির সংরক্ষিত তহবিলের অর্থকে মূলধনে পরিণত করার লক্ষ্যে হচ্ছে বোনাস শেয়ার দেওয়া হয়। ঠিক আছে। রাইট শেয়ার হলো কোম্পানির শেয়ারের সংখ্যা মালিকানার সত্ত্বে পরিমাণ উভয় বাড়ে। বোনাস শেয়ার হলো যে কোম্পানির শেয়ারের সংখ্যা বাড়ে কিন্তু মালিকানার সত্ত্বে পরিমাণ হচ্ছে মালিকানার সত্ত্বে কোনো পরিবর্তন হয় না। রাইট শেয়ারের মূল্য সম্পূর্ণভাবে আংশিক পরিশোধ করা যেতে পারে, কোনো বোনাস সবসময় সম্পূর্ণভাবে পরিশোধ করা হয়। আচ্ছা, ট্রেজারি স্টক, হ্যাঁ, আমরা একদম শেষ পর্যন্ত আছে। ট্রেজারি স্টক জিনিসটা কি? ট্রেজারি স্টক হচ্ছে যে যখন কোনো কোম্পানি শেয়ার ইস্যু করে আবার নিজে হচ্ছে যে শেয়ারটা কিনে নেবে মার্কেট থেকে। যখন কোনো কোম্পানি হচ্ছে যে সে শেয়ার ইস্যু করে নিজেই হচ্ছে যে শেয়ার মার্কেট থেকে কিনে নেয়, সেই সমস্ত শেয়ারকে বলে হচ্ছে যে ট্রেজারি স্টক। এই শেয়ারগুলো কোনো ভোটাধিকার থাকে না, কোনো লভ্যাংশ থাকে না। ট্রেজারি স্টক হলো একটা প্রতি মালিকানার সাথে, এটা হচ্ছে যে মালিকানার হাত থেকে মাইনাস করে দেখাতে হয়। হ্যাঁ, ট্রেজারি স্টক করলে মালিকানার হাতে কমে যায়, বিক্রি করে মালিকানার হাতে বাড়ে। তারপর হচ্ছে যে কোম্পানিগুলো ট্রেজারি স্টক কেন করে, সেটা হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ। কোম্পানিগুলো ট্রেজারি স্টক কেন ইস্যু করে, ঠিক আছে? এটা হচ্ছে যে শেয়ার মূল্যের হচ্ছে নিয়ন্ত্রণ, প্রাইস সাপোর্ট। বাজারে শেয়ারের দাম পড়ে গেলে কোম্পানি নিজে হচ্ছে শেয়ার কিনে নেয়। বাজারে যদি শেয়ারের দামটা কমে যায়, তখন কোম্পানি হচ্ছে কি করে, এটা নিজে কিনে নেয়, কিনে নিয়ে হচ্ছে দামকে স্থিতিশীল রাখে। যদি দেখা গেল যে বাজারে একদম দাম কমে পড়ে গেছে শেয়ারগুলোর, মার্কেটে যদি পড়ে থাকে, তখন হচ্ছে যে এই মার্কেটের শেয়ারগুলো হচ্ছে তার হচ্ছে কি হবে, স্থিতিশীলতা হারাবে, কোম্পানির হচ্ছে যে সুনাম নষ্ট হবে। আর কোম্পানি যখন হচ্ছে যে তার শেয়ারের সংখ্যা, শেয়ারগুলো মার্কেট থেকে মানে কিনে নেয়, তখন মার্কেটে হচ্ছে শেয়ারের সংখ্যা কমে যায়। এর ফলে হচ্ছে ইপিএস, যেটা আর্নিং পার শেয়ার, সেটা হচ্ছে বেড়ে যায়, ইপিএস হচ্ছে বেড়ে যায়। এবং টেক ওভার প্রতিরোধ, যে অনেক সময় যেটা করে যে যখন হচ্ছে শেয়ারের দাম কমে যায়, তখন বাইরের কোনো বড় কোনো প্রতিষ্ঠান হচ্ছে কি করতে চায়, যে অতিরিক্ত, হ্যাঁ, মানে একসাথে অনেকগুলো শেয়ার কিনে প্রতিষ্ঠানের মালিকানা নিয়ে নিতে চায়। আমাদের কথা একটা জিনিস মনে আছে যে কিছুদিন আগে যেমন এই যে রবি কি করছে, এয়ারটেল সাথে মার্জ হয়েছে, বা এয়ারটেল হচ্ছে শেয়ার কিনে নিছে। সাধারণত যেগুলো আমরা বাইরের দেশেও দেখি, অনেক সময় দুর্বল কোম্পানিগুলোকে হচ্ছে বড় বড় প্রতিষ্ঠানগুলো হচ্ছে কিনে নিয়ে যায়, এর কারণে শেয়ার কিনে নেয়। তো এই বড় বড় প্রতিষ্ঠান যাতে টেক ওভার করতে না পারে, সেই জন্য কোম্পানিগুলো হচ্ছে কি মার্কেট থেকে হচ্ছে শেয়ারগুলো কিনে নেয়। তারপর অতিরিক্ত যদি কোম্পানির কাছে নগদ অর্থ থাকে, সেই কারণে হচ্ছে সেই নগদ অর্থ বিনিময়ে শেয়ারগুলো মার্কেট থেকে যে কাজে লাগায়, বা অন্য কোথাও বিনিয়োগ করার মতো না থাকলে সে হচ্ছে শেয়ারগুলোকে কিনে রাখে। ক্যাপিটাল স্ট্রাকচার, শেয়ার মূলধনের মধ্যে ভারসাম্য আনার জন্য। ট্রেজারি স্টক রিলেটেড যে জার্নাল গুলো খুবই সহজ, যে কিনলে ট্রেজারি স্টক হচ্ছে পারচেজ ক্রেডিট, ডেবিট, ক্যাশ, ক্রেডিট, এগুলো আপনারা একটু দেখে নেবেন, খুবই সিম্পল আছে। ট্রেজারি স্টক হচ্ছে এখানে একটা এমসিকিউ আছে, ট্রেজারি স্টক রেফারেন্স। ট্রেজারি স্টক মানে কি বোঝায়? হুম ট্রেজারি স্টক দিয়ে আসলে কি বোঝায়? ট্রেজারি স্টক মানে হচ্ছে যে একটা শেয়ার হচ্ছে যে ইস্যু করা হয়েছে, বাট লেটার রিপারচেজ বাই দ্য ব্যাংক। এই যে শেয়ারটা ইস্যু করা হয়েছে, রিপারচেসড বাই দ্য কোম্পানি, কোম্পানি যদি নিজে এটা পুনঃক্রয় করে, এন্ড নট ক্যান্সেল, হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে কি, তাহলে সেটা হচ্ছে ট্রেজারি স্টক। ওকে। তারপর হচ্ছে যে সাধারণ শেয়ার হিসাব রক্ষণ পদ্ধতি, যে আমার যখন শেয়ার ইস্যু করা হয় তখন কি ধরনের জাবেদা হবে, এখানে এই জাবেদাগুলো আমি অ্যাড করে দিছি, সেগুলো একটু পড়ে নেবেন, একদম সহজ। তো আজকের এই লেকচারটা এখানেই শেষ করছি। তো আশা করি আপনাদের টোটাল যে কনসেপ্টটা, হ্যাঁ, কনসেপ্টটা একটু আপনারা ভালোভাবে ক্লিয়ার হয়েছে। কোথাও সমস্যা হলে আপনারা ভিডিওটা পজ করে বারবার দেখবেন, এবং এখানে যে পিডিএফটা খুব ভালোভাবে দেওয়া হয়েছে, আশা করি আপনাদের উপকারে আসবে। এবং এই টপিক থেকে অন্তত হচ্ছে যে এখানে আমাদের যে কি বলে মূল যেই আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এখান থেকে 3 থেকে 4টা প্রশ্ন, এবং আমাদের শেয়ার ডিভিডেন্ড থেকে হচ্ছে 4 থেকে 5টা প্রশ্ন হচ্ছে আসতে পারে। তো আপনারা গুরুত্বের সাথে হচ্ছে যে পড়াশোনা করবেন। সবাইকে ধন্যবাদ।